other serious crimes have been on the rise. Taking responsibility for this, he hosted an election where the parties he picked were Jamaat and BNP. The parties their favor to him. Both parties would go on to form a government in 2025 following Yunus method. Diplomatically, we request help in the restoring stability in Bangladesh. We request a fair trial for Sheikh Hasina has and proper election where the Awami League government can contest so that democracy can be restored in Bangladesh. Thank you. Thank you for all. Thank you very much also. Can I have Saqib Al Hassan online, please? Can you hear us, Saqib bhai? এবং এক্ষুনি স্পষ্ট বার্তা দেওয়া হলো মোহাম্মদ ইউনূসের সময় অর্থনৈতিকভাবে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল এবং বাংলাদেশে একের পর এক অপরাধ সংগঠিত হয় এবং সেই বক্তব্য রাখলেন যারা উপস্থিত রয়েছেন আয়োজকরা একের পর এক বক্তব্য রাখছেন এবার অনলাইনে যারা রয়েছেন তাদেরকে যুক্ত করা হচ্ছে সাকিবকে যুক্ত করা হয়েছে এবং এর পরেই সম্ভবত শেখ হাসিনাকেও যুক্ত করে তার বার্তা শোনানো হবে এবং তিনি প্রেস কনফারেন্স করবেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন দিল্লি থেকে সরাসরি প্রেস কনফারেন্স শেখ হাসিনার তার নির্বাসনের পর পালিয়ে আসার পর প্রথম পাবলিক প্রেস কনফারেন্স যেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের ইতিহাসের গভীর আবেগের মাস এই মাসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এবং সেই সব মানুষের যাদের আত্মত্যাগ আমাদের একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে যারা প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী সাধারণ মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সাকিবুল হাসানের বক্তব্য শোনানো হচ্ছে তাকেও পালাতে বাধ্য করা হয় মোহাম্মদ ইউনূসের সময় এবং সেই বক্তব্যই ফোনের মাধ্যমে শোনানো হচ্ছে এবং একটু পরেই শেখ হাসিনার বক্তব্য শোনানো হবে ভার্চুয়ালি শেখ হাসিনার সাংবাদিক বৈঠক হাসিনার বার্তা গোটা বাংলাদেশের উদ্দেশ্যে বার্তা দেবেন গোটা বিশ্বের বাঙালিরা ওই বার্তা শুনবে পশ্চিমবঙ্গেও যেমন রিপাবলিক বাংলা কভারেজ করছে একেবারে 1 নম্বর কভারেজ চলছে তেমনি কভারেজ হচ্ছে গোটা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলার দিকে নজর রেখেছেন বাংলাদেশের মিডিয়ায় এই বার্তা এই প্রেস কনফারেন্স শোনানো হচ্ছে না রিপাবলিক বাংলার মাধ্যমে বাংলাদেশের মানুষ গোটা বিশ্বের মানুষ শুনছেন এই প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্সের দিকে এক কড়া নজর রয়েছে হাসিনা বলতে আরম্ভ করলেই আমরা সরাসরি দেখাবো আমার সঙ্গে এই মুহূর্তে সায়েদা আসিফা আশরাফি পাপিয়া রয়েছেন আইনজীবী বাংলাদেশের সুপ্রিম কোর্টের রিপাবলিক বাংলা কিশলয় অগ্নিবাণে স্বাগত আমি কিশলয় হাসিনা আরেকটু পরেই বক্তব্য রাখবেন সম্ভবত তিনি ঘোষণাও করতে পারেন বাংলাদেশে কবে ফিরবেন তিনি আপনার প্রথম প্রতিক্রিয়া ম্যাডাম বলুন সায়েদা আসিফা আশরাফি পাপিয়া বক্তব্য দেবেন হ্যাঁ তিনি বক্তব্য দেবেন এবং সেই বক্তব্য শুনবার জন্য আজকে বাংলাদেশ শুধু না সারা বিশ্বের বাঙালি সহ সকলে উন্মুখ হয়ে আছেন তার কথা শুনবার জন্য আমরা আশা করছি তিনি আমাদেরকে খুব স্পষ্ট দিক নির্দেশনা দেবেন এবং আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ অসংখ্য সমর্থক এবং আপামর জনসাধারণ সেই দিক নির্দেশনা অনুযায়ী যার যার জায়গায় থেকে প্রস্তুতি গ্রহণ করবে সেই কারণে আজকের এই মুহূর্তটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি জানেন যে আজকে 5ই আগস্ট 2024-এ কি ঘটেছিল বাংলাদেশে এবং সেই রাজাকার আল-বদর আল-শামস পাকিস্তানের সেই পরাজিত শত্রুরা এবং বিদেশি অপশক্তির মাধ্যমে বাংলাদেশকে তারা আজকে এইভাবে দখল করেছিল এবং এটি ইতিহাসে একটি কালো অধ্যায় এবং আমরা বলবো যে জঙ্গিবাদের উত্থানের একটি দিন যুদ্ধাপরাধীদের পরাজিত সেই পাকিস্তানের সেই হায়নাদের উত্থানের একটি দিন 5ই আগস্ট 2024 সেই কারণে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি অত্যন্ত অত্যাবশ্যক জনগণ উন্মুখ হয়েছে তৃতীয় প্রত্যাবর্তনের জন্য
কাজে এই মুহূর্তে তিনি যে বক্তব্য দেবেন সেটি আমাদের জন্য আরেকটি 7ই মার্চের ঘোষণার মতোই। অনেক ধন্যবাদ। আরেকটা স্বাধীনতার ঘোষণার মতো বলছেন ম্যাডাম। আমি একটা প্রশ্ন করছি, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে, দেশে ফিরলে অনেকে বলছেন এটা একটা নিরাপত্তার বিষয় চিন্তা হতে পারে, কারণ তার বিরুদ্ধে চক্রান্ত আমরা দেখেছি, তাকে পালাতে বাধ্য করা হয়েছে দেখেছি, এমনকি তার বিরুদ্ধে তো ফাঁসির অর্ডার রয়েছে। আপনি যথার্থই বলেছেন, বঙ্গবন্ধু কন্যার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে অনেকগুলি নিরাপত্তার প্রশ্ন রয়েছে এবং আমরা জানি বাংলাদেশে জঙ্গিদের এর আগে তাদের যে ধরনের হামলা আমরা দেখেছি সেই সকল আশঙ্কা রয়েছে এবং আমরা সেগুলো নিয়ে উদ্বিগ্ন এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনার অবকাশ রয়েছে এবং আন্তর্জাতিকভাবে আমরা মনে করি যে এই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে এই যে নিরাপত্তার বিষয়টি আছে সেই নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হওয়া উচিত এবং বর্তমান সরকারের কাছেও আমাদের কিন্তু আমরা মনে করি যে বর্তমান সরকার যদি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে সেটি ঐতিহাসিকভাবে আবারও প্রমাণিত হবে যে তারা জঙ্গিদেরকেই মদদ দিচ্ছে এবং মিথ্যাচারের মাধ্যমে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে যে অবৈধভাবে যে রায় দেওয়া হয়েছে সেই রায়টি জনগণ প্রত্যাখ্যান করেছে এবং অবশ্যই এই রায়ের বিষয়টি এবং বঙ্গবন্ধু কন্যাকে একেবারেই সম্পূর্ণরূপে নিরাপদ থাকুন। ম্যাডাম, আমি আপনার কাছে আবার আসি। প্রেস কনফারেন্সে অনলাইনে যুক্ত হচ্ছেন একের পর এক যারা বক্তব্য রাখবেন সেই বক্তারা, আমি দ্রুত শুনবো একবার সরাসরি প্রেস কনফারেন্স। Sheikh Hasina and eliminate the party leadership, killing 24 people and injuring more than 300. The 10-truck arms haul showed how Bangladesh was used as a route for weapons intended for insurgent networks in the region. Even a foreign diplomat was not spared. British Ambassador, High Commissioner Anwar Choudhury was attacked at Shahjalal's shrine in Sylhet. So when the current authorities deny the return of militancy, I don't hear the reassurance. I hear history repeating itself. The important question is this. Anil, connect me, please. I have to stop you here. I'm sorry. We have a problem. We have a problem with your audio. Apologies for everybody. We will continue with the program until we fix your audio, please. Just bear it with us, okay? Because we have we will come back to you. May I ask Abu Ubaida Arin to speak, please? তিনি বললেন যে যেভাবে শেখ হাসিনার সময় এক প্রকার অত্যাচার চালিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং তারপর মোহাম্মদ ইউনূসের সময় যে তাণ্ডব চলেছে, এইবার আজকে সেই সমস্ত কিছুর পর শেখ হাসিনার বক্তব্যের দিকে উন্মুখ রয়েছে গোটা বিশ্বের বাংলাদেশি যারা নাগরিক, যারা মানুষ, তারা। শুনবো কি বলছেন। আমি ট্রান্সলেট করব অনলাইনে যা যা বক্তব্য হচ্ছে এবং আমরা শোনাবো প্রেস কনফারেন্স সরাসরি। So I want to remind of a promise. In 2009, our leader Sheikh Hasina made a promise to the youth. She spoke of a vision, and we believed in the vision so deeply that we carried her to a landslide victory, and she did not forget that promise. She took a country that ranked #1 in corruption and built it into one of the fastest growing বাংলাদেশকে তিনি বলছেন, বক্তা বলছেন বাংলাদেশকে এক নম্বরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, লিডারশিপ দিচ্ছিলেন, সেই সময় তার উপর এভাবে আক্রমণ হয়। She found a nation where trust funds and foreign aid were looted, where electricity, and built it with wireless innovations. তিনি দেশে নানা রকম পরিকাঠামো তৈরি করেন, বৈদ্যুতিন পরিকাঠামো তৈরি করেন, ওয়্যারলেস পরিকাঠামো তৈরি করেন। Commission to however as a must thing to get a tender or any kind of business in Bangladesh, and she created from that nation she created Padma Bridge with our own money. এবং তিনি এখানে উড়ালপুল তৈরি করেন, পরিকাঠামো তৈরি করেন, ইনফ্রাস্ট্রাকচার ব্রিজ তৈরি করেন, বাংলাদেশের টাকাতেই তিনি এই কাজ করেন। And late today she sits in exile because of a conspiracy meticulously designed to turn the youth against her, to use the youth, the very generation she built for as instruments and dismantle the future.
দেশের ভবিষ্যৎ প্রজন্ম যা তিনি তৈরি করছিলেন তাদের ব্যবহার করে, ব্রেন ওয়াশ করে তাদেরকে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা হয়। Lowest point in memory, our youth cannot travel abroad even for their studies. Inside the country, more than 2 lakh, I repeat the number 2 lakh, students are unable to join their institution along with more than 3,000 professors. 2 লাখ ছাত্রছাত্রী এবং 3,000 শিক্ষকরা নিজেদের যে ইনস্টিটিউশন, যে কলেজ বা ইউনিভার্সিটিতে তারা পড়তেন বা পড়াতেন সেখানে যোগ দিতে পারছেন না রাজনৈতিক চাপের কারণে। I'll invite you all to see the condition of the students, what they are going through, their family, and apart from their family, kindly look at the professors and their family. তাদের পরিবারের দিকে নজর দেওয়া হোক। I want to remind you one more thing about the police killing. Today is 5th of August, just 2026, 2 years of ouster of our government. 2 years before this day, they celebrated as their victory. But I don't treat this as their victory. This day is especially dedicated to the জামাতিরা, বিরোধীরা তারা ভাবে তারা জিতে গিয়েছে শেখ হাসিনাকে হারিয়ে বা তাড়িয়ে, কিন্তু আমি মনে করি না তাদের সেদিন জয় হয়েছিল। And in 5th of August 2024, you can see police's body are hanging upside down. কিভাবে এক একজনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই সময় তা গোটা বিশ্ব দেখেছে। Who stood beside us during the war of independence, the first police force who stood beside us for that, they are now facing the consequences. I also want to raise one more concern. Bangladesh authority has recently taken a decision to issue passport to all Rohingya without any kind of verification and proper recording. বাংলাদেশী সরকার সমস্ত রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া শুরু করেছে। You can understand the ARSA and RSO, they are highly getting trained within the border with the help of Bangladesh military also. Soon they will export terrorism all over the world. এবং এইভাবেই সন্ত্রাসীদের অন্যান্য দেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে পাসপোর্ট দিয়ে। This is a matter of concern. এটা খুবই চিন্তার বিষয় যে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীদের বিদেশে পাঠানো হচ্ছে। Are uprising again. This is okay. Our youth are uprising again. They are coming. The dream we had, it broke. It became nightmare now. But they are breaking out of the nightmare. They will come in front. They will stand shoulder to shoulder with Sheikh Hasina. I'm sure about this. দুঃস্বপ্নের শেষ হয়েছে। শেখ হাসিনার পাশে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নতুন প্রজন্ম। Just a homecoming. এটা শেখ হাসিনার ঘরে ফেরার সময়। 170 million Bangladeshis staying over there. They all will stand together. I remember সব বাংলাদেশি এক হয়েছে না আজ। শেখ মুজিবুর রহমান Kaife Azmi wrote, how many people you will put handcuff on? We have 70 million. How many people you will put, how many people will hang? We have 70 million. I am telling you, when our Prime Minister and our party president will go back to Bangladesh, you will see, I think you all will write how many mouths you will try to shut. প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের পার্টি প্রেসিডেন্ট দেশে ফিরবেন এবং তখন আপনারা দেখতে পাবেন যে কিভাবে বাংলাদেশে পরিবর্তন আসে। How many people you will hang? We have 170 million. কতজনের ফাঁসি দেবেন, কতজনের মুখ বন্ধ করবেন, কতজনের উপর অত্যাচার চালাবেন? All over Bangladesh, and they all will stand shoulder to shoulder with Sheikh Hasina. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো দেশ। সব বাংলাদেশিরা আজ শেখ হাসিনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। I would request Anil. Okay, Anil, can't you hear me, Anil? Mike, Anil. Okay. Okay. Can you hear me now? Okay, Anil. I would like that portion of yours to be quiet, and that side, please. I want quietness. I don't want disturbance. Now we are reaching to a very crucial moment. Please be quiet. Okay. So now I will call Mr. Mohibul Hassan Chaudhry, Chaudhry Nofal, former minister, please to address the gathering. এবার মহিবুল হাসান চৌধুরী, প্রাক্তন মন্ত্রী, বাংলাদেশের আওয়ামী লীগের, তিনি বক্তব্য রাখবেন। Honorable President of Foreign Correspondents Club, thank you for the opportunity to address today's esteemed gathering. আমি সবাইকে ধন্যবাদ জানাই। While we appear before you in New Delhi
our hearts are with the people of Bangladesh. এবং আমরা যখন নিউ Our দিল্লিতে leader, বসে আছি তখন President of নতুন দিল্লিতে Bangladesh, বসে Awami আছি League, আমাদের হৃদয় who বাংলাদেশে has পড়ে served আছে। the nation as Prime Minister for 20 years in 20 বছর 4 ধরে terms, will address শেখ this event. হাসিনাকে Ladies শেখ and gentlemen, হাসিনা বাংলাদেশের নেতৃত্ব Today দেন। marks 2 years since the violent ouster of our government. 2 বছরের in বেশি Bangladesh, হয়ে গিয়েছে আমাদের সরকারকে and জোর many of করে you পতন are ঘটানো হয় aware, a lot has happened over the last 2 years and the months এবং leading 2 to বছরে অনেক August কিছু হয়েছে 2024. তারপর। When the uprising against our government began, our young people were told violent ouster of a government will lead to a discrimination-free Bangladesh. যখন আমাদের Instead, সরকারের the পতন past ঘটানো 2 হয় years নতুন have প্রজন্মকে left our যুব country সম্প্রদায়কে deeply বলা divided হয়েছিল এটা নাকি and in a বাংলাদেশে একটা state of নতুন anarchy যুগ and শুরু হবে। chaos. Hope had been replaced with hate. এই মুহূর্তে Dreams আশা আর have turned নেই into বাংলাদেশের, nightmares. সেই জায়গায় ঘৃণা Prosperity ছড়িয়ে পড়েছে have been replaced গোটা with বাংলাদেশে। poverty. Justice have been replaced with revenge. Ladies and ন্যায় gentlemen, বিচার নেই বাংলাদেশে, সেই today, জায়গায় অন্যায় through our চলছে। leaders' address and presence, we urge our citizens, we cannot continue on this divisive and destructive path. আমরা বাংলাদেশকে It is এইভাবে time বিভাজিত we হতে chase দিতে পারি না, unity ধ্বংসের over division. পথে এগিয়ে যেতে Harmony দিতে পারি না। over hatred, dialogue over confrontation. আমাদের and justice আলোচনা করতে হবে, guided by মারপিট rule করলে of law, চলবে না। not revenge. আমাদের Ladies and gentlemen, প্রতিশোধের জায়গায় Today, আলোচনার টেবিলে across বসতে হবে। Bangladesh, millions of our citizens are struggling with high inflation গোটা and বাংলাদেশে unemployment. কোটি কোটি মানুষ এই মুহূর্তে Opportunities for young মূল্য people বৃদ্ধি are shrinking. অন্যান্য সমস্যায় Violence ভুগছেন। against women and children, journalists, lawyers, মহিলা, business people, যুব and ethnic and সম্প্রদায়, religious শিশু, minorities লয়ার, continue আইনজীবী unabated. এবং সাংবাদিকদের Anarchy and বিরুদ্ধে chaos অত্যাচার rule চলছে। society, not politics. It is, and this must change. এই Too much has পরিস্থিতির been lost, পরিবর্তন হওয়া too many প্রয়োজন। lives are affected. We, as a political party, believe আমরা একটি রাজনৈতিক দল হিসেবে democracy and বিশ্বাস করি economy to thrive, an inclusive political polity একটি must be established. ইনক্লুসিভ It is in that পলিটিক্স, spirit অর্থাৎ our সবাইকে leader নিয়ে Sheikh চলার Hasina রাজনীতি আমাদের has করতে হবে। expressed her desire to return to Bangladesh. Her and our সংবিধানের party's ওপর বিশ্বাস objective রয়েছে is আমার। not to seek revenge, এবং আমরা but প্রতিশোধ fair চাই না, justice and harmony. আমরা We seek সবাইকে a নিয়ে চলতে Bangladesh চাই, বন্ধুত্ব where চাই। political differences are resolved through democratic dialogue, where রাজনৈতিক every citizen মতাদর্শের will enjoy ফারাক rights under the law. গণতান্ত্রিকভাবেই মিটিয়ে নিতে হবে। Ladies and gentlemen, as a political party একটি রাজনৈতিক that দল has হিসেবে served Bangladesh for decades, we recognize আমরা no বাংলাদেশকে government বহু is বছর ধরে without সেবা করেছি shortcomings. বাংলাদেশের। We recognize and acknowledge leadership requires humility, accountability, এবং and the নেতৃত্ব courage to দিতে গেলে learn from success প্রাথমিকভাবে as well as failure. দায়িত্ব নেওয়ার ক্ষমতা We থাকতে remain হয়, committed to building upon our success while দৈন্যতা acknowledging থাকতে হয়। where we could have done better. আমরা and where আলোচনা we করতে have পারি, আমরা at ভাবতে times পারি যে আমাদের কি failed. ভুল ছিল, আমরা কি We seek ঠিকভাবে no করতে পারি। special privilege. We seek আমরা কোনো only the বিশেষ restoration অধিকার of চাই না। equal constitutional and democratic rights for every citizen আমরা and every প্রত্যেকটি political বাংলাদেশি party নাগরিকের in জন্য Bangladesh. গণতান্ত্রিক অধিকার We চাই। respectfully call upon every constitutional institution of Bangladesh আমরা বাংলাদেশের uphold their প্রত্যেকটি responsibilities with সাংবিধানিক fairness, বডিকে, neutrality, ইনস্টিটিউশনকে professionalism, অনুরোধ and করছি fidelity to the rule of বাংলাদেশে law. To the young আইনের people of শাসন Bangladesh, ফিরিয়ে we আনতে। say, your dreams matter, your aspirations আপনাদের matter, স্বপ্ন, আপনাদের your আশা future এগুলো matters. গুরুত্বপূর্ণ। You deserve a Bangladesh where you can study, work, innovate, যুব সম্প্রদায়কে and বলছি, prosper আপনাদের without fear, এমন বাংলাদেশের discrimination, প্রয়োজন, or আপনারা political সেই division. বাংলাদেশে থাকবেন Ladies and যেখানে gentlemen, আপনারা নিজেদের our শিক্ষা, plea to নিজেদের all the স্বপ্ন, friends of নিজেদের Bangladesh কেরিয়ার and নিয়ে এগিয়ে যেতে international পারবেন। stakeholders is that they ought to facilitate an inclusive political atmosphere and not support আমরা the একটি extreme এমন elements who are রাজনৈতিক পরিস্থিতি continuing চাই violence যা in Bangladesh সবাইকে and নিয়ে চলতে who সাহায্য are করে। এমন institutionalizing রাজনৈতিক religious পরিস্থিতি extremism চাই in না Bangladesh. যেখানে একটি We পক্ষের find ওপর অনবরত the veiled হিংসা হয় extremists এবং are- তাদের ওপর are ভায়োলেন্স হয়। often touted as liberals by certain stakeholders, and we urge to end this duality. আমরা এই To our people we urge, let us পরিস্থিতির come পরিবর্তন together, চাই, যারা not নিজেদের as লিবারাল opponents, বলে, নিজেদের but as one nation.
Let us লিবারাল reject বলার the পরেও politics of তারা hate and embrace the কট্টরপন্থায় politics বিশ্বাস of করে। hope. Let us replace division with unity, fear with আমরা confidence, বিভাজনকে exclusion with ঐক্যের সঙ্গে participation, পরিবর্তন and করতে vengeance চাই, with বিভাজন justice. পরিবর্তন করে And ঐক্য আনতে let চাই। us see this homecoming of Sheikh Hasina আমরা শেখ as a হাসিনাকে chance দেশে to ফিরতে heal and দেখতে hope চাই। এই and not ঘৃণার fight রাজনীতি and বন্ধ fall. হওয়া We দরকার। believe together we can rise again, আমরা সবাই learn from একসঙ্গে past থাকতে and পারি, progress আমরা into আবার future. নতুন করে উঠে দাঁড়াতে But পারি। if we don't now, if we don't, grave and worse future awaits us. আর আমরা যদি We cannot এটা let না Bangladesh করতে পারি, become a একটি failed ভয়ঙ্কর state. ভবিষ্যৎ আমাদের If the জন্য অপেক্ষা extremists and করছে। the fanatics are pampered and যারা patronized, কট্টর, যারা মৌলবাদী, this future তাদেরকে generation যদি shall suffer তোল্লা or দেওয়া হয়, perpetuate. তাহলে বাংলাদেশের May we ভয়ঙ্কর stand ভবিষ্যৎ and হবে। heal together and defeat the dark forces. Joy Bangla. অন্ধকার Joy. শক্তিকে হারিয়ে Thank you very much আলোকে for your point of view. আলোর And জয় হোক, I এটাই would আমরা চাই। request Mr. Aminul Haq, Polish, if you are still with us, if you can come for 2 minutes only, please. Just 2 minutes, but slow if you can. Otherwise, I have to go to the second speaker. Please, thank you. Am I audible now? এর পরের বক্তাকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন বক্তব্য রাখেন। এতক্ষণ বক্তব্য রাখলেন মহিবুল হাসান চৌধুরী, এরপরেই শেখ হাসিনা বক্তব্য রাখবেন। তার আগে প্রত্যেকেই বলছেন শেখ হাসিনার ফিরে আসা আর সময়ের অপেক্ষা। We can hear you. Okay, so let me wrap up in this way. So there are several current incidents that indicate that like Islamic terrorists and the militants are directly active in the field. Still, government is denying the fact, and it doesn't start overnight. বাংলাদেশের মাটিতে after 5th August 2024, ইসলামিক কট্টরপন্থীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকার তা মানতে চাইছে না। They have become active again. তারা আবার নতুন করে জেহাদি শক্তিরা বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। Initiative to tackle that tackle that terrorism issues. যে কট্টর শক্তিরা, সন্ত্রাসবাদীরা সক্রিয় হয়েছে বাংলাদেশের মাটিতে, তাদেরকে থামাতে হবে। Look into the issue because like terrorism never confined into a national border. If Bangladesh, the terrorism cell active that much that are currently visible, সন্ত্রাসবাদীরা একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেন না। যদি বাংলাদেশের সন্ত্রাসবাদীদের উত্থান হয়, তাহলে আশপাশের সমস্ত দেশে এদের উত্থান হবে। So just like my urge to the international community and the journalists to look into the issue, because আন্তর্জাতিক সাংবাদিকদের আমি অনুরোধ করছি যে আমিনুল হক পলাশ বলছেন যে তারা যেন এই ইনফরমেশন, এই তথ্য তুলে ধরেন গোটা পৃথিবীর কাছে। গভর্নমেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা, government is planning to dissolve like CTTC, ATU. They are the fundamental backbone of countering terrorism. So these things are happening in Bangladesh. We need international community attention in this matter. Thank you so much. Thanks for having me. আন্তর্জাতিক সাংবাদিক এবং আন্তর্জাতিক কমিউনিটিকে অনুরোধ করব বাংলাদেশে যে কট্টরপন্থী সন্ত্রাসী জিহাদিদের উত্থান হয়েছে সেটার দিকে নজর দিন। Wajid Joy, former ICT, the advisor to the Prime Minister of Bangladesh. Please speak slow and soft so we can hear you all. Thank you. Thank you very much, Dr. Awad, for the kind introduction. সাজিব ওয়াজিদ জয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র, এবার বলছেন। This event, honored to be here today. আমি খুব সম্মানিত বোধ করছি আজ এখানে থাকতে পেরে। Speak a little bit about what is happening in Bangladesh and what has happened. আমরা সবাই জানি বাংলাদেশে কি হয়েছে। আমি দুটো জিনিস সবার সামনে রাখতে চাই। First of all, you have heard the refrain again and again that about the deaths during the July-August protests. প্রথমত আপনারা বারবার শুনেছেন জুলাই আগস্ট প্রতিবাদের সময় নাকি অনেক মৃত্যু হয়েছে। You have various counts on the numbers. You have এই সংখ্যা সম্পর্কে অনেক মতবাদ আছে, কতজনের মৃত্যু হয়েছে সেই নিয়ে অনেক সংখ্যা তত্ত্ব রয়েছে। Who are these additional 600 people? Where did the UN get those names? 600টি নাম এমন আছে যেই নামগুলোর কোনো সূত্র নেই। কোথা থেকে এসেছে এই অ্যাডিশনাল 600 জন? But more importantly, the UN only covers a period up to August 15th of 2024. ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ অগস্ট 15 পর্যন্তই সংখ্যা বা তথ্য রেখেছে। And what is most alarming, and this is something আর যা সবচেয়ে ভয়ঙ্কর, that the
press, যা the আমি মনে করি international press, সংবাদ মাধ্যমকে সামনে should নিয়ে আসতে হবে। really pay attention to. You see, the Yunus regime, দেখুন ইউনুসের one of সময় the first things they did was প্রথমে pass এসে তারা an কি করে, ordinance which became law called the Indemnity Bill. তারা অর্ডিন্যান্স এবং বিল নিয়ে আসে বিরোধীদের all the protesters, মুখ বন্ধ everyone, করার জন্য। blanket immunity, protecting them from এবং any prosecution for অন্যদিকে any killings. তারা That যারা includes খুন করে, killings of যারা civilians, that তাণ্ডব includes করে, killings তাদের of, সবাইকে ইমিউনিটি দেয়, তাদের কারুর বিরুদ্ধে কোনো শাস্তি our দেয় party না। members, and that includes যারা killings আমাদের of দলের police officers. সদস্যদের খুন Today, করে, তাদের the সবাইকে BNP মাফ করে দেওয়া হয়। government that is in power, they have ratified this ordinance, turned it into law, and this তারা একটি continues, which আইন means বানিয়ে that এটা none of নিশ্চিত the করে যে police যারা killings, আওয়ামী লীগের সদস্যদের we still don't খুন know করেছে, exactly the number of অত্যাচার police করেছে, deaths. হত্যা করেছে, তাদের None কোনো of the শাস্তি police হয়নি। killings can be prosecuted. So my question to you is this: আমার প্রশ্ন আপনাদের কাছে, are killings okay? Are killings খুন করা কি acceptable? ঠিক? খুন করা যেতে If পারে you could এভাবে? have blanket immunity যদি এভাবে for protesters, to kill ইমিউনিটি police থাকে, এইভাবে officers, যদি to kill civilians, সবাইকে to মাফ kill করে দেওয়া Awami হয় খুন members করার and পর, leaders, then why blame anybody? তাহলে বাকিদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা হবে? That is the first issue I would like to focus এইটা on. প্রথম প্রশ্ন indemnity. যেটা আমি করতে চাই। I think this is something that has not been paid attention to. এই বিষয়ে কেউ ভাবনা This is চিন্তা করেননি এখনো। unprecedented. How can you have blanket legal protection কিভাবে for killing আইনিভাবে by anyone? তাদের সুরক্ষা দিয়ে রেখেছিল Especially সরকার, killing বা the আইনিভাবে police তাদের সুরক্ষা দেয় যারা খুন করেছে, This is unprecedented. এটা আগে This is কোথাও হয়নি। completely against all human rights. এবং এটা against মানবাধিকারের all বিরুদ্ধে norms of চরমভাবে। decency. Secondly, what you দ্বিতীয়ত, had since August of 2024, অগস্ট you have 2024-এর had পর thousands, tens of thousands of people behind bars. আমরা which হাজার are হাজার all মানুষকে now, জেলে যেতে on দেখেছি, one hand, যারা most of them, many of them are Awami League. যারা বিশেষভাবে members আওয়ামী and লীগ leaders. কর্মী বা সমর্থক, তাদের সবাইকে হাজার Most হাজার of them are সংখ্যায় জেলে being পুরে held দেওয়া হয়। without any trial, without any due কোনো process, বিচার হয়নি, without any কোনো bail. ট্রায়াল হয়নি, Many কোনো of them are আইনি elderly, ব্যবস্থা in হয়নি, their সরাসরি 80s, জেলে their পুরে দেওয়া health is হয়েছে। failing. Many of them have died. তাদের in অনেকের police জেলের custody. ভেতর মৃত্যু ঘটেছে। Not only that, শুধু তাই নয়, killings in police custody have continued. We have পুলিশের documented them. কাস্টাডিতে, জেলের মধ্যে, পুলিশের হেফাজতে একের পর এক খুন হয়েছে। List of names, exactly when, which prison they died under whose আমাদের কাছে custody. সব তথ্য আছে, কোথায় কোন Most জেলে of কার them were মৃত্যু হয়েছে। young. They had no reason to die. They were all killed তাদের extrajudicially. মৃত্যুর by কোনো the কারণই Yunus ছিল regime. না, And তাদেরকে those আইনের killings বহির্ভূতভাবে continue even পুলিশি today. হেফাজতে নৃশংসভাবে খুন করা হয়। Outside of the prisons, during the Yunus regime, and even now, our party members are being hunted down and killed. আমাদের Every few আওয়ামী weeks, লীগের someone is killed somewhere. কর্মীদের There is এবং no due সদস্যদের process. খুঁজে বের করে The করে police do not ইউনুসের take any সময় খুন action, করা হয়েছে, and the এখনো government খুন করা protects হচ্ছে, these killers. এবং যারা খুন করছে So তাদের political বিরুদ্ধে killing কোনো in ব্যবস্থা Bangladesh নেওয়া since হয়নি, হচ্ছে না। August of 2024 has been legalized. অগস্ট 2024-এর পর Bangladesh খুন করাকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। And if any killings are legal, যদি খুন then why করা blame the Awami League at all? বৈধ হয়, তাহলে তার আগের খুনগুলো নিয়ে কেন প্রশ্ন And উঠছে? finally, আর since শেষ 2024, কথা, not only Awami League members and 2024 leaders that থেকে have been শুধু behind আওয়ামী লীগ bars, সদস্য নয়, but anyone sympathetic to the Awami League, যারাই this includes আওয়ামী লীগের journalists and বিষয়ে একটি businessmen, পজিটিভ মনোভাব রেখেছে বা সমর্থন করেছে, editors, owners of newspapers and television খবরের channels, কাগজ, টিভি who were চ্যানেল, seen as pro-Awami League যারাই আওয়ামী been লীগের behind সম্পর্কে bars. কথা বলেছে, for over 2 years now. তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, press club. অত্যাচার চলেছে Imagine 2 বছর ধরে। if half of you, your members, your journalists, আপনারা ভাবুন, your যারা editors, সাংবাদিক, তাদের, your media owners আপনাদের যারা সাংবাদিক, যারা were held behind আপনাদের bars এডিটর, without bail, তাদেরকে without যদি due জেলে process, পুরে দেওয়া without হয় charges, কোনো আইনি without trial, পদ্ধতি ছাড়া, for an কোনো indefinite বিচার period ছাড়া, of time. তাহলে কেমন লাগবে? Can that be imagined in any country? এটা কি অন্য Is কোনো that দেশে possible ভাবা in যেতে any পারে? country? Is that legal in any way? এটা কোনো দেশে That আইনি is a বৈধতা পেতে পারে? gross violation of human rights. মানবাধিকারের speech. চরম উল্লঙ্ঘন করা হয়েছে। And this is something I believe that should certainly alarm
এবং এটা the ভয়ঙ্কর, international media এটা community. গোটা This is what's happening in বিশ্বের Bangladesh. সংবাদ মাধ্যমে আসা উচিত। So Bangladesh today is a failed state. It's not a বাংলাদেশ failing আজকে একটি state. It is a failed state. ফেইল্ড স্টেট, একটি ব্যর্থ There is রাষ্ট্র no হয়ে human গিয়েছে। rights. There is no freedom of speech. এখানে Even কোনো prior to this কথা event, বলার অধিকার নেই, ফ্রিডম অফ intelligence স্পিচ নেই, services went to the বাক headquarters স্বাধীনতা and নেই। offices of every major media outlet, every major newspaper, এবং বড় বড় and খবরের instructed কাগজ, them clearly খবরের চ্যানেল not to rebroadcast this event, not just সবাইকে to বলা হয়েছে rebroadcast this এই event, প্রেস কনফারেন্স but যেন not to দেখানো provide না any হয়। coverage এমনকি from an international media কোনো on this আন্তর্জাতিক event. সংবাদ মাধ্যম They're থেকেও not যেন allowed to দেখানো share না হয়, links তাদেরকে এই from foreign বলা হয়েছে। media on their websites. Any journalists that were seen as still sympathetic to যে কোনো our সাংবাদিক government or যদি against this কোনোভাবে government, এইটা many of করেন them বা were সমর্থন fired করেন, even in the last couple of days. তাদেরকে চাকরি থেকে This is বিতাড়িত what's করা happening হচ্ছে, now. অত্যাচার করা হচ্ছে। এটাই হচ্ছে আজ বাংলাদেশ। And what is the future? What does the আর future hold? ভবিষ্যৎটা কি? There is no law and order. There is no বাংলাদেশে কোনো আইনি ব্যবস্থা নেই, constitution in আইনের Bangladesh শাসন today. নেই, সাংবিধানিক What ব্যবস্থা নেই, concern India most এবং is Bangladesh has become another Pakistan. ভারতের On কাছে এটা on সবচেয়ে India's চিন্তাজনক eastern front. যে বাংলাদেশ আরো You একটি have another পাকিস্তান হয়ে Pakistan গিয়েছে। today গুরুত্বপূর্ণ বক্তব্য। on your eastern front. বা- Foreign ভারতকে intelligence বলবো যে services, আপনাদের especially ISI, পূর্ব দিকেও একটি has an পাকিস্তান open hand. তৈরি হয়েছে এবং আইএসআই Militants, সেখানে কাজ করছে। hundreds of convicted terrorists that শয়ে our শয়ে Awami government arrested and সন্ত্রাসবাদীদের convicted and put behind bars যাদের have been released আওয়ামী from লীগের prison. সময় গ্রেফতার Hizbut করা হয়েছিল, Tahrir তাদেরকে marches ছেড়ে দেওয়া openly. হচ্ছে। Al Qaeda operatives আল speak at কায়দা public সন্ত্রাসবাদীদের rallies. This is what is happening in Bangladesh. ছেড়ে দেওয়া And হয়েছে। this এটাই হচ্ছে আজ বাংলাদেশে। it does not portend well for India and the world at large. এটা ভারতের In the জন্য future, কিংবা the গোটা next বিশ্বের জন্য set of মোটেও ভালো terrorists হতে পারে না। globally are going to be coming from Bangladesh. বিশ্বে এবার থেকে যত Unless this is সন্ত্রাসবাদীরা stopped আসবে now. তারা এবার বাংলাদেশ থেকে আসবে, যদি আমরা এই মুহূর্তে ব্যবস্থা না নিই। And where it has to begin is from the media. এবং Especially এটা সংবাদ you মাধ্যম in থেকেই India. শুরু হতে হবে এই পরিবর্তনটা, You are বিশেষ করে world's largest ভারতবর্ষে। democracy. ভারতবর্ষ আপনারা হলেন Your পৃথিবীর media বিশ্বের has সবচেয়ে বড় reach. গণতন্ত্র, আপনাদের সংবাদ মাধ্যম You সবচেয়ে বড়। cannot take this as a sensational story only when something শুধুমাত্র একটি স্টোরি হিসেবে, একটি কভারেজ হিসেবে, একটা হেডলাইন হিসেবে না দেখিয়ে এটাকে আরো গভীরভাবে ভাবতে হবে এবং গোটা বিশ্বে এর বিষয়ে আপনাদের বক্তব্য তুলে ধরতে হবে। যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটি লোকায়, তাহলে ভারতের মিডিয়াকে এটি তুলে ধরতে হবে। এইটাই যদি না করা হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। As to what the future holds, who knows? ভবিষ্যতে কি আছে আমরা জানি না, কিন্তু Right now, this is এখন the future. The Constitution এটাই ভবিষ্যৎ মনে doesn't হচ্ছে। exist. সংবিধান Even if we নেই, hope that in 4 years there will be an election in Bangladesh, who knows what form it 4 will বছর take. পরে বাংলাদেশে BNP নির্বাচন running হবে কিনা unopposed সেটাও কেউ জানে না। has a 2/3 majority. They can amend the Constitution however they want BNP and ensure that the elections are set 2/3 up just like the মেজরিটি Yunus পেয়েছে, regime did, তারা so that the সংবিধান BNP নিজেদের win. মতো করে পরিবর্তন করে নিতে পারে। What you have now is not justice. You've heard এখানে our former minister Naufal talk আইনি about বিচার this. নেই, ন্যায় What is বিচার happening নেই। is not justice. বাংলাদেশে What ন্যায় is বিচার happening নেই। is political বাংলাদেশে রাজনৈতিক ভাবে of the opposition of the largest বিরোধীদের political মুখ বন্ধ party in করা হচ্ছে, Bangladesh বাদ দিয়ে in দেওয়া order হচ্ছে, to grab and hold on to power. That is যাতে what is তারা happening in নিজেরা Bangladesh. ক্ষমতা This দখল করে is থাকতে পারে। democratic and electoral manipulation. এটা That is all it is. গণতান্ত্রিক এবং নির্বাচনী The BNP knows that ষড়যন্ত্র। the Awami League is allowed to speak freely. People of Bangladesh are not happy right now. The economy has collapsed বাংলাদেশের in the মানুষ last 2 years under the corruption of the Yunus regime. And that বাংলাদেশের corruption মানুষ এই continues মুহূর্তে today. খুশি নেই, বাংলাদেশের মানুষ Under বেকারত্বের their মধ্যে economic রয়েছেন। mismanagement, এরপরে শেখ both হাসিনা under the বক্তব্য Yunus রাখবেন। regime and the current এখন এই মুহূর্তে শেখ হাসিনা পুত্র Bangladesh বক্তব্য is on the রাখছেন, verge এরপরেই শেখ হাসিনা বক্তব্য রাখবেন। ফিরবো একটা ছোট্ট বিরতির পর। 2 years.
আমি ঋতব্রত নাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। পাওয়ার্ড বাই আয়না, সাদা মনের সাদা কথা। নির্মল তার সুরক্ষার সমাধান। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ এমডিএইচ চানা মশলা। আসল মশলা ইয়েস ইয়েস এমডিএইচ এমডিএইচ। NABH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড or who are listening, distinguished journalists, members of the Foreign Correspondents Club of South Asia, respected guests, friends of Bangladesh, ladies and gentlemen, Assalamu alaikum. I thank the Foreign Correspondents Club of South Asia for giving me the opportunity to speak to you. I also thanks the journalists who continue to follow events in Bangladesh with seriousness and courage. Journalism has a duty to seek truth, especially when power tries to hide it. In difficult moments of history, that duty becomes even more important. Today, I speak not only as someone who had the honor of serving Bangladesh 5 times as a Prime Minister, but also as the daughter of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. I speak as someone who has spent her life with the people of Bangladesh. I was forced away from my country, but I was never separated from my people. Before I speak about the present crisis, I pay my deepest homage to the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, to the Saline national leaders, and to the 3 million martyrs of our war of liberation. I also remember with profound grief and members of my own family, whom I lost on 15th August 1975. Today is also the birthday of my beloved brother Sheikh Kamal, who was 2 years younger than me. He was a valiant freedom fighter, a youth leader, a sports organizer, and a cultural activist. His life represented the courage, creativity, and patriotism of the young generation of Bangladesh. I remember him today with deep love, pain, and pride. Ladies and gentlemen, for the last 2 years, I've watched my beloved Bangladesh suffer. Fear has entered homes, workplaces, and campuses. This is not the Bangladesh we built. This is not the Bangladesh for which 3 million people sacrificed their lives in 1971. Let me begin with the truth about July and August 2024. It was not a peaceful student movement. From the beginning, my government tried to resolve the issue peacefully through dialogue, legal process, and patience. But behind the language
of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. In 2018, responding to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. False propaganda was spread in a planned way. Genuine students were emotionally manipulated, while organized groups used their movement as cover for violence and regime change. Muhammad Yunus himself said this was a meticulously designed movement led by a mastermind. His own words exposed the truth. It was not simply a spontaneous student protest. There was no visible or responsible leadership. Instructions were given invisibly. It was organized, directed, and used to create a path to power outside the ballot box. From July 15th, the character of the movement changed. Killings, arson, attacks, and looting began. State property was destroyed. Bangladesh television was attacked and set on fire. So was different buildings like Shetu Bhavan, the Directorate General of Health Services, the EPI vaccination program building, Farmgate Metro Rail Station, flyover, Mohakali Elevator Expressway, science research facilities, the disaster management office, সেন্টারের ওপর সায়েন্স রিসার্চ ফ্যাসিলিটির ওপর হামলা করে আন্দোলনকারীরা। স্পেশাল হসপিটাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, রেসিডেন্সিয়াল হোটেল, বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ওপর আন্দোলনের নামে হামলা চালানো হয়। জেলে অ্যাটাক করে, কারাগারগুলোতে হামলা করে সেখান থেকে কয়েদিদের ছাড়িয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের অফিস এবং কার্যালয়গুলি ভাঙচুর করা হয়। Homes of ministers and senior figures associated with my government were looted and burned. আমার মন্ত্রীদের এবং নেতাদের আওয়ামী লীগের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়। Private television stations and newspaper offices were attacked. নিউজ চ্যানেল আর খবরের কাগজের অফিসে হামলা চালানো হয়। সাংবাদিকদের হত্যা করা হয়। Enforcement agencies came under organized attack. সরকারি ভবনে আক্রমণ চলে। The other officers were killed and their bodies were hung. পুলিশ আধিকারিকদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয় ব্রিজের নিচে, ফ্লাইওভারের নিচে। On fire and in some personnel were trapped inside building and burnt alive. অনেককে পুলিশ স্টেশনের ভেতর, থানার ভেতর আটকে জ্বালিয়ে দেওয়া হয়। According to persecuted police members, at least 3,000 personnel were killed. 3000 পুলিশ আধিকারিককে খুন করা হয়। To serious violence. So, আন্দোলনের নামে এগুলো করা হয়। ask a simple question. আমি আজকে একটা সাধারণ প্রশ্ন করতে চাই, যদি what is the duty of law enforcement? এরকম একটি পরিস্থিতি হয় তাহলে আইনি ব্যবস্থার কি কাজ হওয়া উচিত, কি দায়িত্ব হওয়া উচিত?
infrastructure is destroyed, যখন officers are সরকারি ভবনে আক্রমণ হয়, সরকারি আধিকারিকদের খুন করা হয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের হামলা করা হয়, তখন রাষ্ট্রের কি কর্তব্য? তাদের এই পরিস্থিতিকে আটকানোর কর্তব্য নয়? enforcement has a responsibility to প্রত্যেকটি দেশে ল এনফোর্সমেন্ট তাদের বিশেষ অধিকার থাকে যাতে সরকারি ভবন এবং সরকারি প্রপার্টি সেগুলোকে রক্ষা করা যায়। that is the duty entrusted to them by law. এইটা আইনিভাবে তাদের দায়িত্ব, পুলিশের দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা। At the same time, I wanted the truth to be known. আমি সত্যি কথাটা বিশ্বের কাছে জানাতে চাই I formed a judicial inquiry এবং commission তাই জন্যই on 18 আমি একটি July 2024. এনকোয়ারি কমিশন গঠন করি, Purpose was clear. যেটার উদ্দেশ্য স্পষ্ট ছিল। To be investigated. প্রত্যেকটি তথ্যকে খতিয়ে দেখতে হবে, প্রত্যেকটি হিংসার ঘটনাকে তদন্ত করে দেখতে হবে, Know the truth. আর প্রতিটি পরিবার যেন সত্যি কথাটা জানতে পারে। Families visited the injured. যারা আহত, যারা নিহত, তাদের বাড়িতে আমি নিজে যাই সেই সময়, আন্দোলনের সময়, Level of medical treatment. এবং তাদেরকে বিনামূল্যে On সবচেয়ে 1st August, I strengthened the inquiry into a 3-member commission so that the investigation would be credible and comprehensive. But after seizing power, the illegal interim government led by Mohammad Yunus stopped the investigation. They did not allow the truth to come out. They gave indemnity to those who involved in the killings. If they truly wanted justice, why did they stop the inquiry? If they had nothing to hide, why protect the killers? That one decision tells the truth. They did not want justice, they wanted power. They did not want investigation, they wanted the evidences buried. Their own words expose the truth. An NCP leader said revolution would not have succeeded if police had not been killed and the metro rail had not been set on fire. A BNP leader in Sirazganj also said publicly that Enayatpur police station was burned and police were killed to make the revolution succeed. These statements show that the July-August movement was not merely a quota reform movement. It became a coordinated assault on constitutional order driven by বিরুদ্ধে আক্রমণ ছিল instruction, organized violence, এবং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং হিংসা ছিল। did not end on 5th August. এবং ষড়যন্ত্র 5ই আগস্ট শেষ হয়ে যায়নি। 5ই আগস্টের পর campaign of political persecution. রাজনৈতিক বিরোধীদের খুন করা আরম্ভ হয়। On 16th July with the murder of Shobuz Ali, a Dhaka college student and student league activist. স্টুডেন্ট লীগের, ছাত্র লীগের একজন সদস্যকে খুন করে এই প্রতিশোধ শুরু হয়। Leaders and workers আওয়ামী লীগের নেতারা, কর্মীরা খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে গায়েব করে দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 10,000 have been killed or disappeared. 10,000-এরও বেশি খুন করে দেওয়া হয় বা গায়েব করে দেওয়া হয়। Last 2 years. 2 বছরে 3,500 cases have been filed. Namely, nearly 450,000 leaders. 50,000 নেতা কর্মীর বিরুদ্ধে আক্রমণ হয়, কিন্তু মাত্র 3,500টি কেস হয়। Others have been listed as unnamed accused. Against me, আমার বিরুদ্ধে 600 cases have been 600 filed. মামলা করা হয়েছে। Women activists of Chhatroli student organization. ছাত্রলীগের মহিলা কর্মীদের Affiliated organization are facing abuse, humiliation. ছাত্রলীগের মহিলা কর্মীদের অত্যাচার করা হচ্ছে Many leaders এবং and workers have also হেফাজতে নিয়ে অত্যাচার করা হচ্ছে। amid documented accounts of torture,
denial of medical treatment, deprivation of পুলিশের food, হেফাজতে নিয়ে negligence, অত্যাচার and করা, denial of basic তাদের rights. চিকিৎসা না দেওয়া, খাবার না দেওয়া, এই সমস্ত কিছু করা The হচ্ছে। persecution is not limited to the Awami League members. শুধু আওয়ামী লীগের কর্মীদেরই অত্যাচার করা হচ্ছে না, The member of minority community, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় intellectuals, এবং তার সঙ্গে সঙ্গে সাংবাদিক, journalists, আইনজীবী, professionals, বুদ্ধিজীবী, workers, even rickshaw pullers, রিকশাওয়ালা, farmers, ordinary চাষি, citizens have been সাধারণ attacked মানুষ প্রত্যেককে আক্রমণ করা হচ্ছে or accused in murder cases. অথবা তাদেরকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। No one who stands for the spirit of the liberation war is safe. যারাই মুক্তিযুদ্ধের পক্ষে তাদের বিরুদ্ধে অত্যাচার চলছে। Have been destroyed. Freedom fighters have been humiliated. যারা রাজনৈতিকভাবে যারা সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের রাজনৈতিকভাবে অত্যাচার করা হচ্ছে। Memorial Museum at Dhanmondi 32 has been attacked and demolished in phase. শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। Not random violence. এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা মাফিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা। বাংলাদেশে যেন একটি রিসেট বাটন টিপে দেওয়া হচ্ছে যাতে সমস্ত ইতিহাস মুছে যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায় এরা। বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখতে চায়। Convicted war criminals have been released. Militants and top terrorists have মুক্তিযুদ্ধের সময়ের অপরাধীরা এবং সন্ত্রাসবাদীদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। The situation did not change. বিএনপি আসার পরেও পরিস্থিতি বদলায়নি। মানুষের মধ্যে ভয় কাজ করছে এবং মানুষকে সন্ত্রাসের মুখে পড়তে হচ্ছে। Now look at the condition of the country. দেশের পরিস্থিতি দেখুন। যা উন্নয়ন করা হয়েছিল সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মূল্য চোকাচ্ছেন। জিডিপি 2.2-তে পড়ে গিয়েছে, বা আওয়ামী লীগের সময় যা 6.5-এর বেশি ছিল। শিল্পর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। 54 years. The industrial sector has faced negative growth. Defaulted loans in the banking sector have reportedly risen from 13% to 47%. ব্যাংকিং সেক্টরে লোনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। 18.60% to 46.8%. মানুষ লোন শোধ করতে পারছেন না। Job creation has collapsed. নতুন চাকরি হচ্ছে না। 2 crore people have newly fallen into 2 কোটি মানুষ বেকার হয়ে গিয়েছেন নতুন করে। 500 industrial factories have 500টি শিল্প আর ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, কারখানা বন্ধ হয়ে গিয়েছে। Business owners are either in prison or forced into hiding. যারা ব্যবসা করতেন তারা লুকিয়ে আছেন। সরকার ধার করে চলছে। টাকা from banks every day. Project cost have been increased by 50% to 250%. At the same time, militancy is rising. বাংলাদেশে সন্ত্রাসবাদীদের সংখ্যা বাড়ছে। Humiliation. And ordinary people no longer feel secure in their সাধারণ মানুষ নিজেদের বাড়িতেও নিজেদের দেশেও সুরক্ষিত মনে করছেন না নিজেদের। features of daily life. প্রতিদিনের জীবন দুর্বিষহ হয়েছে। Or isolated incidents. Behind them there is a family, a worker, a farmer. প্রত্যেকটি মানুষের পরিবার রয়েছে who cannot buy food for her children and এবং তারা নিজেদের পরিবারের জন্য খাবার পর্যন্ত কিনতে পারছেন না। But let me also remind you what Bangladesh had achieved. বাংলাদেশ কি পেয়েছিল আমাদের সময় আমি একবার বলতে চাই। The purpose of my deep politics. My father of the nation, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, and I have carried the ideal with full commitment. তিনি সারা জীবন বাংলাদেশের জন্য দিয়েছেন এবং আমিও তার আদর্শে এগিয়ে চলেছিলাম। Long-term planning,
sound financial management, disciplined implementation to place Bangladesh on a strong foundation. বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং একটি শক্তপোক্ত ভিত করাই লক্ষ্য ছিল। And 4 consecutive terms, we implemented major projects such as Padma Bridge, Metro Rail, পদ্মা ব্রিজ, মেট্রো রেল ছাড়াও আরো অনেক পরিকাঠামো তৈরি হয়। Tunnel, Bangabandhu satellite, we maintain GDP growth between 6.5% to 7.5%. 6.5 থেকে 7.5 জিডিপি গ্রোথ বাংলাদেশে আমরা এনেছিলাম। Building national capacity. Our social programs were not charity. They were investments in human dignity. আমরা মানুষের সম্মান বৃদ্ধির জন্য কাজ করছিলাম এবং বাংলাদেশকে একটি বাঘের সঙ্গে তুলনা করা হতো। বাংলাদেশের পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি গোটা এলাকায় বিপদ ডেকে নিয়ে আসছে। আমি গোটা পৃথিবীর মানুষকে এবং বাংলাদেশের বন্ধুদের এক হওয়ার আহ্বান জানাচ্ছি। আইনের শাসন, শান্তি বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, ন্যায় বিচার ফিরিয়ে আনতে হবে। যত দেশ গণতন্ত্রে বিশ্বাস করে সবাইকে এক হতে হবে। গণতন্ত্র ফিরিয়ে দিলেই বাংলাদেশ আবার আগের পথে ফিরতে পারবে। আমাদের দাবি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, মিথ্যে মামলাগুলো তুলে নিতে হবে, শান্তি ফিরিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করে যারা, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। এগুলো শুধু আমাদের একটি দলের দাবি নয়, এটা বাংলাদেশকে বাঁচানোর দাবি। আমার যখনই প্রয়োজন পড়বে আমি বাংলাদেশে ফিরব। আমি জানি আমি বাংলাদেশে ফিরলে আমাকে গ্রেফতার করা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ কষ্টে রয়েছেন, আমাকে ফিরতেই হবে। এটা আমার দায়িত্ব বাংলাদেশের মানুষের প্রতি। আমি নিজের সুরক্ষার কথা ভাবি না। আমি 1971 সালে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল 1971। 1975 আমার পরিবার হারাই, তারপর আমাকে নির্বাসিত হতে হয়। তা সত্ত্বেও আমি লড়াই চালিয়ে যাই। 19 বার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়। 21 আগস্ট 2004-এও আমার উপর হত্যার চেষ্টা হয়, কিন্তু আমি থেমে যাইনি। আমি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই, আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি ফিরতে চাই কারণ মানুষকে বাঁচাতে হবে, মানুষকে উন্নয়ন দিতে হবে। তারা একটি এমন দেশ চায় যে যা তাদের সুরক্ষা দেবে এবং একটি গণতন্ত্র যা তাদের শান্তি দেবে, অধিকার দেবে। আমি ফিরব এবং আওয়ামী লীগও ফিরবে, এবং তা শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য নয়, তা বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। এটা বাংলাদেশকে উন্নয়নের পথে আনার জন্য। আমি বাংলাদেশে ফিরতে চাই যাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি আর তাদের জীবন উন্নত করতে পারি। বাংলাদেশের মানুষই আমার ক্ষমতার উৎস, আমি বিশ্বাস করি এতে। আমি ভালোবাসি তাদের, আমি ফিরবো তাদের কাছে। জয় বঙ্গবন্ধু। Thank you very much for listening me and giving me. শেখ হাসিনা এই মুহূর্তে বক্তব্য রাখলেন এবং তিনি বক্তব্য শেষ করলেন। তিনি বললেন তিনি খুব দ্রুত ফিরবেন।
direct the question to some other people. Venkat, please. I'll give. Just give me. Venkat, wait for the mic, and we'll give priority to our members, then I'll give you. Just let me just. Thank you. On? Can you hear me? Okay. Madam Sheikh Hasina, have you decided on the date on which you are going to go back to your country? Because the present regime says the moment you arrive in Dhaka, they're going to arrest you. What are your plans if they arrest you? Have you put together any team of lawyers to defend you in a court of law? What are your plans? Thank you. Thank you very much. Actually, I was not ready to take answer, but when you ask me, after going back, they may arrest me. I'm telling you one thing. 1981, when I returned home, that time also they tried to stop me. Jia Rahman was in power, but I went there. But 1983, I was arrested. And again in 1985, 1987, there are several times. Even 2007, that time also I was outside the country, but when I wanted to return home, they tried to stop me, but they could not. I returned home. So I know that they may put me in the jail or they may kill me, anything may happen, but still I have to go back. You are a friend of Bangladesh. You are here. I know you will support me. So the people's support, it is very important for me. I am with them. Thank you. Joy, Sajib will take the question, right? I hope Madam Hasina can answer this question. Sajib is a US citizen. The US ambassador to India has recently visited Bangladesh and expressed his confidence in Mr. Tariq Rahman's leadership. And Sajib is, of course, I'm aware that you have dual citizenship, Bangladesh as well as the US. But how do you view the US ambassador's remarks and his support also offering further deepening of trade relations with Bangladesh? And also, you said, Sajib, that Bangladesh runs the danger of becoming another Pakistan. But you are aware that one of the two countries, the country of domicile, the United States, under President Trump, has a particularly close relationship to Pakistan and is now building one with Bangladesh. So should Madam Hasina return, how do you intend to, where do you see the future of relations with the United States? Thank you. Thank you for your question. Look, the United States has its own goals. Yes, this is I'm a dual citizen. What Ambassador Gore's remarks, they are simply diplomatic remarks. Those are standard things any diplomat is going to say. And the current U.S. administration, their focus is on trade. They are not focused on democracy, human rights, any of that. Their focus is to increase trade with the U.S. No matter what. So that is what this, the policy this administration is continuing. However, as you are very familiar, in the U.S., it is a very democratic country. The government changes, policies change completely, and the U.S. has close relations with Pakistan now, but a few years ago they didn't. So this can all change very quickly. Yeah, hello, this is Shaumuntok from DW. So my question is that since you want to go back to Bangladesh, all of you said that, what's your plan, how to enter Bangladesh, and have you had any conversation with the current government at any capacity?
অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্ব চলছে এবং বারবার করে সাংবাদিকরা যে প্রশ্ন করছেন তা হচ্ছে কবে দেশে ফিরবেন শেখ হাসিনা। তিনি বলছেন যে তিনি ফিরবেন, অবশ্যই ফিরবেন, খুব দ্রুত ফিরবেন, কিন্তু কবে ফিরবেন সেটা স্পষ্ট করে এখনই বলতে পারা যাচ্ছে না। প্রশ্ন করা হচ্ছে তার ছেলে সজীব জয়কেও, কি উত্তর দিচ্ছেন তারা শুনবো আরেকবার। For 2 years, roughly. And how has her stay been? Has she been in touch with the government of India and its officials? And the fact that she's keen to go back, is this something the government of India is aware of? And how does the government feel? Because the Prime Minister of India in the past has said that Sheikh Hasina is my sister. Well, obviously, the fact that she wants to go back has made international headlines, so I'm sure there isn't anyone in India who is not aware. With regards to how they're treating her, they are treating her like a head of state. They are treating her very well. She is staying as with the full services and security of a head of state. They have shown her, Prime Minister Modi's government has shown her the utmost respect, and for that I am eternally grateful. This is Vasini Heather from The Hindu. I wanted to ask former Prime Minister Sheikh Hasina did really detail what happened in those 2 months. However, there has been one demand that we've heard from the protesters, from the students in Dhaka quite often. Did she regret the violence? Does she regret killings of protesters there? Does she feel sorry about what happened eventually and the events that led up to her coming to India at that time? Look, this question of regret and apologies has been raised, but you see, the Yunus regime and the BNP regime has continued what I mentioned in my speech, immunity, indemnity. So they have indemnified killings. They have legalized killings. The killings of police officers, the killings of civilians, the killings of Awami League members. So in this situation, and you have heard my mother express that this was a violent situation. So if one set of killings is legal, then how does the question of apology arise? Why does it arise? You can't have both. You can't have one set of killings being legal and another set someone has to apologize for. So the day the indemnity is lifted, the day the protesters who killed police officers and civilians and Awami League members are arrested, then the Awami League will apologize, will express regret. But until that day, there is nothing the Awami League to apologize for, because currently all killings in Bangladesh are legal. My name is Sultana Rahman. I'm from Bangla News Network. Honorable former Prime Minister, apnake salam. Maybe I'm the only journalist from Bangladesh here. I'm really excited and emotional too. It's a great opportunity to ask you a question. That is, you know, the basic foundation of Bangladesh is under threat. That is our liberation war. Many people, hundreds of thousands of people, they are concerned, they are dying, but still they are sad. They are upset about the history, what is happening on our history in 1971. And my question is to you. I talk all walks of life. They ask me when she's coming. You told that you are coming in December. What is your actual plan? Thank you so much. Unfortunately, my mother is the only one that can answer that. And I think she has left, she's not. No, I'm here. I can answer, no problem. Well, you see, I just declare that I'm coming.
I'm going to Bangladesh. Okay. Now the date and everything. Of course, when time will come, I will tell you. I told everybody. I hope that the people. Actually, I received response from all the people. So I believe that Bangladesh people suffered a lot, but I cannot take it, and that's why I decided to go back. The time December month is our victory month, so I want to go back in the month of December. I know I may face anything, but what happened? Bangladesh need reconciliation. Bangladesh needs constitutional development and constitutional position. Bangladesh people should have their constitutional right, justice. Now they have nothing. Economically, everything ruined. Politically, there is no such politics. No one can talk. No one can speak. Yes, there was the election. Everybody said, yes, this is a good election. Okay, fine. Then why the persecution is going on? Still they are arresting our people, torturing them, killing them. Why? So I believe in democracy. I believe in secular democratic system. So that's why I want to go back, and the time and everything will go. And the history. Now, already they destroyed all our, symbols of our victory. The liberation war, our victory. But everything has been destroyed. So we have to bring it back. Because this country we liberated, it is our pride. So I want to bring back that pride for our people, and so they can stand by themselves and proudly they can say that we liberated the country, so our history should prevail. That's all. And thank you very much. You speak always in favor of our liberation victory. But at this moment, you know what is happening. Those who lost the war, now they are praising them. They are, okay, I don't want to make much comment. Thank you. TV, you had given us an interview where you first revealed that you will be going back to your homeland in December this year. But I also want to communicate. Your son just said that there's no communication happening with the government. But would you want some kind of a back channel with the government before you revisit and return to your homeland, or would you want some kind of a mediation to happen from any neutral party or any neutral country? I ask this especially because today and yesterday, the Bangladesh government has put a blanket ban on your speeches and statements. So how would you intend to now communicate with your own people back in Bangladesh? Thank you very much. India is our friendly country. Anytime Bangladesh is in a disastrous position, India always stand behind them. And they give shelter every time. 1971, then 75, and still. Now, government to government relationship, that is different. But India always has been a great friend, and I know they will remain that. Now, about us, yes. শেখ হাসিনা তিনি সরাসরি অডিও বার্তা দিলেন এবং প্রেস কনফারেন্স ভারতের রাজধানী দিল্লি থেকে আজকে সাংবাদিক বৈঠক করলো আওয়ামী লীগ এবং সেখান থেকে একটাই বার্তা তাদের যে বিগত সময় অন্তত 5ই আগস্টের পর থেকে এতগুলো দিন কেটে গেছে, যে অভিজ্ঞতা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ চলছে, যে পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে এবং শেখ হাসিনার সরকারকে জোর জবরদস্তি তার পতন ঘটানোর পরে যে অব্যবস্থা নৈরাজ্য চলছে এবং বাংলাদেশের জন্য যা যা কিছু করা হয়েছে
আওয়ামী লীগের আমলে, সেগুলো তুলে ধরলেন শেখ হাসিনা। কিন্তু যদি স্পেসিফিক উত্তর চাওয়া হয় যে আপনি কবে ফিরছেন, সেক্ষেত্রে শেখ হাসিনা কোনো দিন বা তারিখ বলতে পারেননি। তিনি আশাবাদী, তিনি এই প্রথমবার অন্তত এই দেশ থেকে নির্বাসিত হয়ে, দেশ থেকে বেরিয়ে তিনি প্রথমবার তিনি বললেন যে আমি ফিরবই, এবং শুধু আমি ফিরবো না, আমি পুরনো বাংলাদেশকেও ফেরাবো। অজস্র কমেন্ট এই মুহূর্তে আমাদের ইউটিউব স্ট্রিমিংয়ে আসছে। অধিকাংশ মানুষজনই বাংলাদেশ থেকে দেখছেন, এবং লক্ষণীয় বিষয়, প্রচুর মানুষ যারা ফেসবুকে লাইভ স্ট্রিমিং দেখছিলেন, সোশ্যাল মিডিয়া লাইভ দেখছিলেন, যারা বাংলাদেশ থেকে বিভিন্ন মানে তাদের নেটওয়ার্কের মাধ্যমে আমাদের টিভির টেলিকাস্ট ব্রডকাস্টও দেখছিলেন। কারণ বাংলাদেশে এই মুহূর্তে পুরোপুরি ব্ল্যাকআউট করা হয়েছে, শেখ হাসিনার কোনো বার্তা সেখানে শোনানো হচ্ছে না। অতএব যারা রিপাবলিকের মাধ্যমে, কারণ রিপাবলিক একমাত্র চ্যানেল, ভারতীয় চ্যানেল, যারা শুরু থেকে শেষ অবধি প্রেস কনফারেন্সটা লাইভ দেখিয়েছে, তো সেখানে যারা এসছেন তারা পরপর লিখছেন যে তারা আশাবাদী যে শেখ হাসিনা ফিরবেই, মুজিব কন্যা ফিরবেনই। কিন্তু কি পরিস্থিতি, আদৌ কি ফেরার মতো পরিস্থিতি রয়েছে সেখানে? এখনো পর্যন্ত যে সরকার বর্তমানে চলছে, নির্বাচিত হয়ে যে সরকার চলছে, সেই সরকারকে শেখ হাসিনাকে ফেরাতে আদেও সেরকম কোনো পরিস্থিতি তৈরি করে রেখেছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি যোগাযোগ করার চেষ্টা করবো, অনলাইনে আমার সঙ্গে জয়েন করার কথা আওয়ামী লীগের নেত্রী রোকেয়া প্রাচী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইদা আশিফা আশরাফি পাপিয়া। দুজনকে স্বাগত রিপাবলিক বাংলায়, ভারতের এবং রিপাবলিক বাংলার এই চ্যানেলে। আমি দুজনের কাছেই আসছি। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র। আমি প্রাচীর কাছে আসি আগে। যে বার্তা পেলেন, কি মনে হচ্ছে? উদ্বুদ্ধ আপনারা উজ্জীবিত, আপনারা আশাবাদী? কি মনে হচ্ছে কত দ্রুত নিজের দেশে ফিরতে পারবেন, আবারও প্রত্যাবর্তন হবে আপনাদের? জি, অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই আশাবাদী, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটি বলেছেন, তিনি জীবনের ঝুঁকি নিয়ে মামলা হামলাকে উপেক্ষা করে তিনি বাংলাদেশে জনগণের প্রয়োজনে, বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশকে রক্ষা করবার জন্য তিনি ফিরবেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে বাস্তবতা, সেটি অত্যন্ত ভয়ঙ্কর, রক্তাক্ত এক বাংলাদেশ, জঙ্গিবাদ, সন্ত্রাসীর বাংলাদেশ। কাজে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এসে যায়, সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যার শতভাগ নিশ্চিত নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটিকেও তুলতে হবে। কারণ আপনারা নিশ্চয়ই সকলে জানেন, 5ই আগস্ট 2024 বঙ্গবন্ধু কন্যাকে তারা নির্মমভাবে হত্যা করার পরিকল্পনা নিয়েই গণভবনে ঢুকেছিল। কাজেই সেই সময় যেটি তারা পারেনি, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, তাদের যে আচরণ, তাদের যা ঘটে যাচ্ছে, তাতে আমরা এই বিষয়টা নিয়ে শঙ্কিত। কাজে আমাদের কাছে, আমরা জানি বঙ্গবন্ধু কন্যা যা বলেন সেটি তিনি করেন, এবং তার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আপামর জনসাধারণ প্রস্তুত। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বঙ্গবন্ধু কন্যা, আমাদের জননেত্রী শেখ হাসিনার নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ তাদের পক্ষে যে কোনো ভয়ঙ্কর কিছু করা সম্ভব। এই জায়গা থেকে আমাদের প্রশ্ন, এই প্রেস কনফারেন্স শুনতে শুনতে আপনারা বারবার করে বলছেন যে নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, কিন্তু নিরাপত্তাকে নিশ্চিত করবে কে? নাকি এক্ষেত্রে আপনারা ভাবছেন যে ভারত এক্ষেত্রে সাহায্য করবে? কারণ আপনাদের ফিরে যেতে হবে, সেক্ষেত্রে আপনাদের নিরাপত্তা বা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরই। আপনারা কেন এখনো পর্যন্ত সেই নিশ্চয়তা ছিনিয়ে নিতে পারছেন না? এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, যে অভিযোগগুলো সে সময় মূলত ছিল যে দুর্নীতির অভিযোগ, যে অভিযোগে সাধারণ মানুষ ক্ষিপ্ত বলে সেই সময়তে সামনে যা এসেছিল, সেই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কেন আপনারা কোনো শ্বেতপত্র বা কোনো হলফনামা বা আপনাদের তরফ থেকে কোনো বার্তা আপনারা দিচ্ছেন না? শুধুমাত্র সেক্ষেত্রে ফিরে যাওয়াটা কি মুখ্য, নাকি যে বদনাম বা যে কলঙ্ক রয়েছে সেটাকেও খণ্ডন করাটা জরুরি? কোনটা? ধন্যবাদ। আপনার দুটো প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি। একটি হচ্ছে যে আপনি বলেছেন যে নিরাপত্তাটা কারা নিশ্চিত করবে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করবার মতো পরিবেশই নিয়ে, যেখানে সন্ত্রাসী জঙ্গিবাদরা পুরো বাংলাদেশকে তাদের অভয়ারণ্য তৈরি করেছে। কাজে এই নিরাপত্তা নিশ্চিত করবার ক্ষেত্রে আমরা ভারত শুধু নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলের কাছেও আমাদের আবেদন থাকবে যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে সে বিষয়ে আমাদের সকলকে কিন্তু
ভাবতে হবে, কারণ শুধু বাংলাদেশের জঙ্গিবাদ শুধু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যে ভয়ানক একটি অশনি সংকেত তা নয়, এটি এই দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়ান যে রিজিয়ন সেটি সহ সারা পৃথিবীর জন্যই আমি মনে করি হুমকি স্বরূপ। সেটি আরেকটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রস্তুতি গ্রহণ করছে। আর দ্বিতীয়ত যে দুর্নীতির কথা আপনি বললেন, সেই দুর্নীতির প্রসঙ্গে আমরা বলছি বিগত 5ই আগস্ট 2024 থেকে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস থেকে শুরু করে তারেক রহমানের সরকারও এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা কোনো চুক্তি যে সকল বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছিল, প্রোপাগান্ডা করেছিল, ভারত বিদ্বেষ থেকে শুরু করে ভারতের সাথে চুক্তি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে, তারা এখন পর্যন্ত একটি বিষয় প্রমাণ করতে পারেনি। এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ যদি তারা সেই প্রমাণগুলো দেখাতে পারত, সেটি খণ্ডন করবার জন্য সেই প্রস্তুতি বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে। কারণ আমরা মনে করি যে এখন পর্যন্ত তারা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মিথ্যা জুলাই স্ক্যাম, হত্যার সংখ্যা নিয়ে, হত্যার ঘটনা নিয়ে যে প্রোপাগান্ডাগুলো তারা করেছে, সেটি এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি, দুর্নীতি নিয়ে প্রমাণ করতে পারেনি। এবং যে মামলাগুলো দেওয়া হয়েছে, অসংখ্য লক্ষ লক্ষ মামলা, সেটিও কিন্তু সবই মিথ্যাচার, মিথ্যা মামলা, সেটিও তারা প্রমাণ করতে পারেনি। কাজে এই নিষ্পত্তি আসেনি, এটা ঠিক কথা, এটা ঠিক কথা। প্রাচী আমাদের সঙ্গে একটু থাকুন, আমাদের সঙ্গে আশরাফি পাপিয়া রয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী, তার কাছে আমি একটা রিয়াকশনই নেব। পাপিয়া, আপনি কি মনে করছেন এই মুহূর্তে জাস্ট মামলা নিয়ে শেষ করলেন রোকেয়া প্রাচী, তিনি বললেন যে এত এত মামলা করা হয়েছিল, একটাও তো নিষ্পত্তি হয়নি, একটাও তো কোনো প্রমাণ কিছু করা গেল না, কোনো সমাধান কিছু বেরোলো না, কিছু প্রমাণিত হলো না। সেই জায়গা থেকে বাংলাদেশে শেখ হাসিনার ফেরত যাওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? আওয়ামী লীগের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? শেখ হাসিনার বাংলাদেশে আসার কিংবা ভারত থেকে ফেরত আসা নিয়ে কোনো বাধার কিছু নাই। উনি বাংলাদেশে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো অবস্থায় উনি চলে আসতে পারেন। ওনার মামলার ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধে যে হত্যা মামলার উনি দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি, এসে উনি আদালতে সারেন্ডার করবেন এবং উনি জেলখানায় যাবেন, যে তারপরে ওনার সেকশন 21 যেটা আছে, সেকশন 21-এর যে বিধান যে 30 দিনের ভিতরে আপিল করতে হবে, সে মেয়াদ অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে। অতএব সেকশন 31-এ উনি আপিল করতে পারছেন না, তাহলে ওনাকে কাস্টডিতে যেতে হবে। কাস্টডিতে যাওয়ার পর উনি 401 CRPC ক্রিমিনাল কোড মাফিক উনি ওনার সাজা স্থগিত করার জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করতে পারেন প্রথমত। আর দ্বিতীয়ত, উনি সুপ্রিম কোর্টে আপিল করার মেয়াদ যেহেতু পার হয়ে গেছে, আইনগতভাবে উনি সেইখানে আর একটা দরখাস্ত দিয়ে, অ্যাপ্লিকেশন দিয়ে উনি কন্ডেনেশন অফ ডিলে, মানে তার 30 দিনের ভিতরে যে আপিল করতে হবে, সেই আপিলের মেয়াদটা যেহেতু উত্তীর্ণ হয়ে গেল, সেই মাফিক সেই ডিলেটাকে কন্ডন করে রেগুলার আপিল করার সুযোগ পাওয়া যায় কিনা, এই মর্মে উনি সুপ্রিম কোর্টের উনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হচ্ছে ওনার আইনগত প্রক্রিয়া। তো শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সরকার ওনার আসার ক্ষেত্রে কোনো বাধা প্রদানও করেননি, এবং উনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় উনি বাংলাদেশে আসতে পারেন, এবং তার বিরুদ্ধে প্রচলিত যে মামলাগুলো সাজা হয়েছে সেগুলোকে ওনাকে ফেস করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, করাপশনের মামলা নিয়ে রোকেয়া প্রাচী যে কথাটা বললেন, করাপশনের মামলা তো আর একদিনে 5 মাসেই তো আর হচ্ছে সাক্ষ্য প্রমাণ দিয়ে তৈরি হয়ে যায় না। যে কোনো জিনিস ওই আওয়ামী লীগ ঠিক যেভাবে বিচার ব্যবস্থা করে কাঙ্গারু কোর্টে বিরোধী দলকে দমন করার হাতিয়ার হিসেবে জেল জুলুম জরিমানা করেছে, বর্তমান সরকার ওই রকম কোন প্রক্রিয়ার সাথে, বিচার ব্যবস্থার সাথে জড়িত হতে রাজি না। আমি আপনার অনুমতি চেয়ে একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আমি তো ভারতের সাংবাদিক, এই জায়গা থেকে আমাদের দেশ থেকে একটাই প্রশ্ন করছি, আমি জানি না আপনার দেশের আইন ব্যবস্থা কিভাবে চলে, কিন্তু আপনি বলছেন দুর্নীতির ক্ষেত্রে রাতারাতি এত দ্রুত তো কোনো রকম আমরা প্রমাণ করতে পারি না, এত দ্রুত তো কোনো সমাধান সূত্র বেরোয় না, আমরা তো কোনো না, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে আপনারা কিছু প্রমাণ করতে গেলে, সাক্ষ্য প্রমাণ জোটানোর ক্ষেত্রে আপনারা এতটা সময় লাগছে, অথচ দেশের একজন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে আপনারা এক বিন্দু সময় নষ্ট করলেন না, সেক্ষেত্রে আপনারা সমস্ত প্রমাণ রাতারাতি জুটিয়ে নিলেন, এবং আপনি বলছেন যে ওনাকে গিয়ে সারেন্ডার করতে হবে। নিরাপত্তা দায়িত্ব কি বর্তমান সরকার নেবে? উনি যদি সারেন্ডার করেন, বছরের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যে 5 জুলাই আগস্টের অভ্যুত্থানের ভিতরে যে হত্যাকাণ্ডগুলো করেছে, সেই কতগুলো বিচার ব্যবস্থা, বিচার 1.5 বছরের ভিতরে কিছু কিছু কয়েকটা খুব সীমিত আকারে চলমান প্রক্রিয়ায় ম্যাক্সিমামই 2-1টা সাজা হয়েছে। আর আপনার হচ্ছে এইটা হচ্ছে এই কোর্টটা করেই গেছিলেন শেখ হাসিনা, নিজেই করে গেছিলেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ, জামাত ইসলাম এবং বিএনপির বিচার করার জন্য।
যুদ্ধের অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধের, এটা ওনারই তৈরি করা জিনিস, ওনার তৈরি করা জিনিসে জাস্ট এখন ওনার বিচারটা 1.5 বছরে 1টা কি 2টো মামলার ওনার সাজা হয়েছে সম্ভবত, আর সবই কিন্তু চলমান প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে প্যানেল কোড দিয়ে দুর্নীতি দমনের বিচার হবে, আর এখানে হচ্ছে আপনার স্পেশাল আইন দিয়ে। তো দুর্নীতি স্পেশাল আইন ওনারই রেখে যাওয়া এবং করে যাওয়া, এটা আমি বারবার আপনাকে বলছি। আর প্যানেল কোডের সেইটা হচ্ছে একটা তার নিজস্ব গতি এবং ধারাবাহিকতা আছে। প্যানেল কোডের সেই দণ্ডবিধিগুলো নিজস্ব ধারা এবং গতি প্রকৃতির মাধ্যমে চলবে। এগুলো কোনো টাইম যে একবারে 30 দিনের ভিতরে আপনার বিচার কার্য সমাপ্ত করতে হবে এবং বিচার কার্য সমাপ্ত হয়ে গেলে সেটা আপনার দেশে বিচার ব্যবস্থা, কিন্তু এখান থেকে শুনে একটা খটকা লাগলো। আমি যদিও সময় একদম শেষ, তাই আমি দুজনকে ধন্যবাদ জানাতে চাই। প্রাচীন এইটা শেখ হাসিনা ওয়াজেদের ট্রাইব্যুনাল করা, এবং এই ট্রাইব্যুনালে উনি অনেককে ফাঁসি দিয়েছেন। এই ট্রাইব্যুনালটা করছে কারা? ব্যাক করেন, ওনার হাতে গড়া ট্রাইব্যুনালের সম্মুখীন ওনাকে হতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। ত্রুটি থাকতে ওনার আছে, উনি করে গেছেন এই ট্রাইব্যুনাল। আপনাদের এই অ্যাগ্রেশন বলছে, যে যেভাবে আপনারা কথা বলছেন, আপনাদের অ্যাগ্রেশন বলছে নিরাপত্তার বিষয়টাকে আপনারা এখনো পর্যন্ত সুনিশ্চিত করতে পারবেন না। যদি এখনই ট্রাইব্যুনালের উপর ভরসা রাখেন এবং তার মৃত্যুদণ্ডে আপনারা সেখানেই আটকে থাকেন, তাহলে তার নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করবেন কি করে? সরকারের প্রোটোকল এবং সরকারের যে পরিমাণ প্রিজনারকে নিরাপত্তা দেওয়ার বিধান আছে, আচ্ছা, প্রিজনারদের নিরাপত্তা দেওয়ার বিধান আছে এবং উনি বেশ সময় একদম শেষ হয়ে গেছে। একটা রিঅ্যাকশন, হ্যাঁ রোকেয়া প্রাচীর, একটা রিঅ্যাকশন নেব। আমি ছোট্ট একটি রিঅ্যাকশনই দিতে চাই, সেটি হচ্ছে বর্তমানে যিনি আছেন তারেক রহমান সরকার, তারা এক দফা কে দিয়েছে এটা নিয়ে আজকে তারা প্রোগ্রামে মারামারি করছে। যাদের মাইন্ডসেট হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যাকে তারা একটি 11 কোটের মামলায় তারা অন্যায়ভাবে রায় দিয়েছে, সেটাকে তারা গ্রহণ করে কথা বলছে। অর্থাৎ এই মাইন্ডসেটে আমরা কি করে আশা করব যে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে একদম শেষ। রোকেয়া প্রাচী, অনেক ধন্যবাদ। সাইদা আসিফা আশরাফি পাপি, আপনাকে অনেক ধন্যবাদ। একজন বাংলাদেশে বর্তমান এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আইনজীবী, আর অন্যজন আওয়ামী লীগ নেত্রী। কিন্তু একটা বিষয় স্পষ্ট, আমি খুব সংক্ষেপে, যেহেতু সময় শেষ, আমরা অনেকটা সময় প্রেস কনফারেন্স শুনিয়েছি, অঙ্কনের রিয়াকশন একটা নেবে এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজা গোপাল ধর চক্রবর্তী, তারও রিয়াকশন নেব। আমি রাজাদার একটা ছোট্ট রিয়াকশন নিই। রাজাদা, কি মনে হচ্ছে এই মুহূর্তে দুতরফের বক্তব্য শুনে শেখ হাসিনা তিনি কোথাও তিনি প্রত্যয়ে তার দৃঢ় বিশ্বাস তিনি ফিরতে পারবেন, কিন্তু ফিরতে পারার মতো অবস্থা কি আদৌ রয়েছে, নাকি এখানেও কোথাও ভারত সরকারের সাহায্য চাইছেন শেখ হাসিনা, বা তার ফিরে যাওয়ার জন্য নিরাপত্তার বন্দোবস্ত করে দেওয়ার একটা অস্ফুট আবেদন রয়েছে কোথাও? কি মনে হচ্ছে আপনার? না দেখুন, খুব স্পষ্ট ব্যাপারটা হচ্ছে যে মিটিংটা আয়োজিত হয়েছে, সেটা মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে চাঙ্গা করা। তার যে ভক্তরা আছে দেশের মধ্যে বা অধিকাংশ দেশের বাইরে এই মুহূর্তে আছে, চাঙ্গা করাই লক্ষ্য। উনি একবার ঘোষণা করেছিলেন ডিসেম্বরে ফিরবেন, আজকের কিন্তু সে ব্যাপারে একেবারেই কিন্তু ঠিক মতন জানালেন না কি করবেন। অর্থাৎ উনি যদি ফেরেন, নিঃসন্দেহে যেটা বিএনপি যে ধরনের ভারতের কাছে বলেছে এক্সট্রাডিশন করে দেওয়া, এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সিদ্ধান্ত ইউনূসরা নিয়েছিল, একই সিদ্ধান্ত তারেক রহমান নেবেন। কেননা সত্যি কথা বলতে কি, যে বিরোধীদের কে রাখতে চায়, শেখ হাসিনা ফিরে আসলে কিছুদিন পরে যে তিনি যে তারেকের বিএনপি একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠবেন, সেটা বিএনপি জানে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার উনি যে দেশে ফিরলেই ওই ক্রিমিনাল ট্রাইব্যুনালের রায় দেখিয়ে ওনাকে জেলে পড়া হবে এবং হয়তো ফাঁসিও দেওয়া হবে, সেখান থেকে খুব একটা রেহাই নেই। যে প্রধান রাষ্ট্রপতি ছিল তিনি তো পদত্যাগ করে গেছেন, কে ওনাকে রেহাই দেবে? উনি এটা বোঝেন, তার ফলে উনি আর দেশে বোধহয় ফিরবেন না। কিন্তু মানুষকে বলছেন তোমরা দুই সময় পাল্টায়, বিএনপির মধ্যে যদি কন্ট্রাডিকশনে বিএনপি নিজেই ডুবে যায়, তাহলে হয়তো ফিরতে পারে, তার আগে নয়। হ্যাঁ, একদম খুব স্পষ্ট। অনেক ধন্যবাদ রাজাদা। আমি একদম শেষ বক্তা অঙ্কনের কাছে আসছি। অঙ্কন, আপনাদের সরকার শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, আশ্রয় দিয়েছে, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনাকে এমনকি প্রেস কনফারেন্স করার সুযোগও করে দিচ্ছে। তিনি অডিও বার্তা দিতে পারলেন, আমি অঙ্কনকে রাখতে বলবো স্ক্রিনে, তিনি অডিও বার্তা দিতে পারলেন সরাসরি তার দেশের উদ্দেশ্যে, গোটা বিশ্বের উদ্দেশ্যে, আমরা সেটা শুনলামও। কিন্তু বক্তব্য হচ্ছে যে আদৌ মানে এর পরবর্তীতে ভারত সরকারের আর কি ভূমিকা, ভারত সরকারের মানে সরকার কি ভাবছে, শাসক দল কি ভাবছে এই মুহূর্তে? দেখুন, ভারত রাষ্ট্র হিসেবে সর্বদা
বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের সময় আমরা পাশে ছিলাম বাংলাদেশের, এবং এখনও আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অভ্যুত্থান, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড হয়, সেই কর্মকাণ্ডের বলি পড়তে হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের। যে কোনো রাজনৈতিক আপনি অভিঘাত দেখুন না কেন, এই যে গত 2 বছর আগে যে ঘটনা ঘটেছিল, তার সবচেয়ে বড় আক্রমণের শিকার কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হতে হয়েছিল, এবং আজকে পর্যন্ত এখনো চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো কিন্তু জেলের মধ্যে রয়েছেন। এখনো হাজারে হাজারে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু তারা নিরপরাধ হয়েও তাদেরকে কেবলমাত্র আওয়ামী লীগের সমর্থক হিসেবে দাগিয়ে দিয়ে তাদেরকে জেলের মধ্যে জেলের ভাত খাওয়ানো হচ্ছে। এবং দুর্ভাগ্যের বিষয় কি যে বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি যে এক অদ্ভুত জঙ্গিবাদের উত্থান ঘটেছে, যা সরাসরি ভারত বিদ্বেষী, যা সরাসরি ভারত বিরোধী। এবং বর্তমান সরকারের কাছে আমরা বর্তমান বাংলাদেশ সরকারের কাছে বারংবার করে আমরা এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি যে ভারত বিরোধী যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, সেই জঙ্গিবাদের উত্থানে কিন্তু শুধুমাত্র ভারতকে জ্বালানোর যে চেষ্টা বা অপচেষ্টা রয়েছে, তাতে ভারত আক্রান্ত হবে না, গোটা ভারতীয় উপমহাদেশ জ্বলবে। এবং জঙ্গিবাদের শিকার কিন্তু আজকে কেবলমাত্র কোনো আওয়ামী লীগের সমর্থকরা নয়, আপনি দেখতে পাচ্ছেন জামাতের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এবং যারা মুক্তমনা রয়েছে তারাও আক্রান্ত হচ্ছে, মানবাধিকার বাজেয়াপ্ত হচ্ছে। সর্বোপরি আমাদের একটাই বক্তব্য, শাসক দল হিসেবে বা এক দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাইব বাংলাদেশে সুস্থ একটা গণতন্ত্র ফিরে আসুক, এবং যদি শেখ হাসিনা সেখানে যেতে চায়, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বাদবাকি যে সমস্ত আন্তর্জাতিক সংগঠন আছে তারাও পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ অঙ্কন। আপাতত এখানেই শেষ করছি, একটা ছোট্ট বিরতি নেব। আজকে নিঃসন্দেহে নজর রইল শেখ হাসিনার বার্তার দিকে, কিন্তু এর পরবর্তীকালে বাংলাদেশের কি ইম্প্যাক্ট হয় সেই আপডেট আমরা তুলে ধরবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। কলেজ লাইফ শেষ, শুরু হোক জীবনের মিশন। রায়ো মার্টিনের বই থেকে নাও চাকরির প্রিপারেশন। জিকে, জিআই, ম্যাথস ও ইংলিশ ক্র্যাকার। রায়ো মার্টিন, দ্য আল্টিমেট ক্যারিয়ার মেকার। Co-presenting by Captain TMT, বাড়ির আসল শক্তি। Co-powered by Rayo Martin. Luxury Living, emerging leader in luxury furniture segment. বিবেকানন্দ হসপিটাল, জানে জীবনের মূল্য। অজন্তা শুজ, 70 years of legacy in craftsmanship. কদম কদম বঢ়ায় যা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সৈনিক 710, আসলি ওয়াটারপ্রুফ প্লাই। টিএমটি কি করে সেটা জানেন, এদিকে টিএমটি যা খুশি হলেই চলবে। ভাই, ডিলার বাবুর কথায় দম তো আছে। দাদা, তার থেকেও বেশি দম আছে এতে। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600 দিয়ে। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো? পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি, কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না, শুধু নামেই চতুর। এই বিবেকানন্দ হসপিটাল, NABH accredited most trusted multi-speciality hospital. আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। 0 ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। এই পিলার কখনো ভাঙবে না, রুমটা স্টিল টিএমটি দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়, রুমটা স্টিল টিএমটি বার, একদম সলিড।
ফাটাফাটি একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes MDH। NEBH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। कुछ हट के सोच, कुछ दिल की सोच, थोड़ा रंग जमा। अजंता फिट एंड स्टाइल, कदम कदम बढ़ाए जा। এইখানেই রাত্রির বেলা বসে মালিঙ্গা সহ তার বন্ধুরা এই জায়গাটায় বসে মদ্যপান করছিল। মালিঙ্গার মতন বাইরে থেকে আসা প্রসেনজিৎ ঘোষ বলে একটি ছেলে সেই গুলিটা চালিয়েছে বলেই পুলিশের সূত্রে এমনটাই খবর উঠে এসেছে। আমি দেখলাম এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে, কি বলে আমি শুনলাম যে গুলি ফুলি চলেছে, গুলি লেগেছে একজন। আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং আমরা নজর রাখছি। বিদেশ যাত্রা মামলায় হাইকোর্টে ধাক্কা, ভাইপোর বিদেশ যাত্রায় অনুমতি পেল না অভিষেক, অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। সময় আরেকটা বিরতির, ফিরে আসছি। আমি ঐতিহ্য পাছাল, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন Co-presenting by Captain TMT, বাড়ির আসল শক্তি। Co-powered by Rayo Martin. Luxury Living, emerging leader in luxury furniture segment. বিবেকানন্দ হসপিটাল, জানে জীবনের মূল্য। अजंता शूज, 70 years of legacy in craftsmanship, कदम कदम बढ़ाए जा। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সৈনিক 710, असली ওয়াটারপ্রুফ প্লাই। টিএমটি কি করে সেটা জানেন, এদিকে টিএমটি যা খুশি হলেই চলবে। ভাই, ডিলার বাবুর কথায় দম তো আছে। দাদা, তার থেকেও বেশি দম আছে এতে। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600 দিয়ে। ক্যাপ্টেন TMT, বাড়ির আসল শক্তি। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। 0 ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি। বিবেকানন্দ হসপিটাল, NABH accredited most trusted multi-speciality hospital. আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। নির্মল তার সুরক্ষার সমাধান। NEBH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না। আয়না ডিশওয়াশ, ঝকঝকে চকচকে। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes MDH। ফাটাফাটি একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। तो खुल के चले स्टाइल, होठों पे स्वैगर स्माइल। लेट्स शेक अप अपनी फीट और बन जा सुपर हिट। ये हैप्पी डांस स्टाइल।
এখন এই পর্যন্তের পর দেখুন জব চায় বাংলা আজ কিশোরের সঙ্গে। নমস্কার। আমি ঋতব্রত নাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন Co-presenting by Captain TMT, বাড়ির আসল শক্তি। Co-powered by Rayo Martin. Luxury Living, emerging leader in luxury furniture segment. বিবেকানন্দ হসপিটাল, জানে জীবনের মূল্য। Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. কদম কদম বড়ায় যা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সৈনিক 710, আসলি ওয়াটারপ্রুফ প্লাই। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। 0 ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো? পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি, কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না শুধু নামেই চতুর। এই না, ওই একটা লোহাই তো, সিমেন্ট মজবুত হওয়া উচিত, সেটা তো আমি নিয়ে নিয়েছি। ক্যাপ্টেন বাবা, টিএমটি দিয়ে কি হয়? বাবু, টিএমটি বাড়িকে শক্তিশালী করে। টিএমটি কি করে সেটা জানি, এদিকে টিএমটি যা খুশি হলেই চল। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600, আর মজবুতির সাথে জং থেকে সুরক্ষিত রাখতে ক্যাপ্টেন রসগার। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। বিবেকানন্দ হসপিটাল, NABH accredited most trusted multi-speciality hospital. আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমন, বলো ভাষা কেসরি। ऑक्टोरोमा मैनुअल वाइंडिंग, 4 लोगों के पास है। कुछ इससे भी अनोखा। कमला पसंद, सिर्फ एक अनोखा स्वाद। कमला पसंद पान मसाला। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই। বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমন, বলো ভাষা কেসরি। NABH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। अजंता फिट एंड स्टाइल, कदम कदम बढ़ाए जा। তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। তসলিমার পাসপোর্ট নবীকরণ করছে না বাংলাদেশ। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরব তসলিমা। বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট নবীকরণ করছে না, সুইডিশ পাসপোর্টের জন্য ভিসা দিচ্ছে না। আমি বাংলাদেশ ফিরতে চাই, তারা যদি এগুলো না দেয় তাহলে ভারতে থেকে যাব, অক্টোবরে আবার এখানে আসব, জানান সাহিত্যিক তসলিমা নাসরিন। তসলিমাকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। সাহিত্যিক তসলিমা নাসরিন কি বলেছেন শুনব। যেতে দেয় বাংলাদেশে, কারণ আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার, এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যাওয়ার জন্য। আপাতত ভারতেই থাকবে। আপনি কি বাংলাদেশে ফিরতে চান?
অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না এই জন্য যে যাই না তা তো নয়। খুবই ভালো স্মৃতি, মানুষের ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা। সকলকে প্রণাম, বন্দে মাতরম। আমি কিশলয়, দেখছেন জবাব চায় বাংলা। আজ বাংলার মানুষ জবাব চাইছে। এত দিন ধরে বারবার আঘাত নেমে এসেছে আমাদের ধর্মের ওপর, বারবার ধর্মান্তকরণ করা হয়েছে, কনভার্সন করা হয়েছে, আর বিদেশি টাকায় এ দেশে, এ রাজ্যে, আমাদের মাটিতে, মাতৃভূমিতে অশান্তি ছড়ানো হয়েছে। সেই বিদেশের টাকাগুলো কেন বন্ধ করা হয়নি? এবং বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সঠিকভাবে সঠিক জায়গায় আঘাত করেছেন, এবং আঘাত করার পরেই চিড়বিড়িয়ে উঠেছে দেশদ্রোহীরা, ডিপ স্টেট আর সন্ত্রাসী জেহাদিরা। উদাহরণ, যেই মুহূর্তে এফসিআরএ বিলের ঘোষণা করা হয়েছে, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, সেই বিলের ঘোষণা করার পরেই হঠাৎ করে এদেশের বিরোধীরা, বাম, কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে টুকরে টুকরে গ্যাং, তার সঙ্গে সঙ্গে এদেশের বাইরে বসে থাকা ডিপ স্টেটের দালালরা বলতে আরম্ভ করেছে, এ কি বিদেশি টাকায় আর ধর্মান্তরকরণ করা যাবে না? এ কি বিদেশি টাকায় ভারতের রাষ্ট্রে, ভারতের বুকে আর ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি করা যাবে না? তাহলে তো গণতন্ত্র বড় বিপদে পড়েছে। আরে গণতন্ত্রের নামে ভারতের মানুষের ওপর আঘাত হানার পরিকল্পনা করে যারা, আসাম এবং উত্তর পূর্ব ভারতকে কেটে টুকরো করে আলাদা করার পরিকল্পনা করে যারা, তাদেরকে ধিক্কার জানায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গোটা দেশের মানুষের সমর্থন পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এফসিআরএ বিল আসছে। এফসিআরএ বিল আসার ফলে কি হবে? বিদেশ থেকে টাকা পাঠিয়ে হিন্দুদের, সনাতনীদের জোর করে ব্রেন ওয়াশ করে ধর্মান্তরকরণ করা চলবে না, বন্ধ হবে। এফসিআরএ বিলের ফলে কি হবে? বিদেশের টাকা এখানে পাঠিয়ে সন্ত্রাসী ষড়যন্ত্র আর করা যাবে না, বন্ধ হবে। এফসিআরএ বিলের ফলে কি হবে? এই দেশের মাটিতে আন্দোলনের নামে গুন্ডামি এবং তাদের ফান্ড পাঠানো বন্ধ হবে। আর কি হবে না? যারা সঠিকভাবে সমাজের জন্য কাজ করেন তাদের জন্য কোনো টাকা, কোনো ফান্ডিং বন্ধ হবে না, শুধু আইন মেনে করতে হবে। প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন, তারপর আজকে জবাব চাইবে বাংলা। কাদের আপত্তি এফসিআরএ বিল আসলে, সেই জবাব চাওয়ার আগে প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন দেখুন। कुछ भी करो, बता देना, झूठ फैला देना। इन दिनों एफसीआरए को लेकर के भी ऐसा ही झूठ फैलाया जा रहा है। यूसीसी के लिए ऐसा ही झूठ फैलाया जा रहा है। एफसीआरए के लिए झूठ फैलाना, सीए के लिए झूठ फैलाना, सुरेंद्र जैसी फिल्म के लिए झूठ फैलाना, केरलम फिल्म के लिए झूठ फैलाना, कश्मीर फाइल फिल्म के लिए झूठ फैलाना, ये झूठ फैलाने का कारोबार लेके बैठे हुए हैं।
বিদেশি অনুদান সংক্রান্ত সংশোধনী বিল চলতি সপ্তাহে লোকসভায় পেশ হতে চলেছে। এই বিল পাশ হয়ে আইন হলে হিসেব বহির্ভূত বিদেশি অনুদানে লাগাম টানা সম্ভব হবে। সেই সঙ্গে খারিজি মাদ্রাসা ও দেশবিরোধী চক্রান্তেও দাঁড়িয়ে পড়বে। আর তাতেই চিড়বিরানি শুরু হয়েছে বিরোধীদের। অধিবেশন পণ্ড করে যেন তেন প্রকারেনও এফসিআরএ বিলের বিরোধিতাই একমাত্র উদ্দেশ্য। You cannot bring FCRA in that old format at all. Because it is against because RSS can do anything, but no other NGO. This mindset cannot be approved. Therefore, we will oppose it very strongly. We are not going to allow them to pass that type of draconian bills. বিষয়টি দেশের মধ্যে থাকলেও ঠিক ছিল, কিন্তু ভারতের সংসদে এফসিআরএ বিল নিয়ে আতঙ্ক মার্কিন মুলুকেও ছড়িয়েছে। মার্কিন সাংসদ রিলে মুর তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেই দিলেন, এই বিল খ্রিস্টান সম্প্রদায়ের ওপর আক্রমণ। এই বিল পাশ হলে আগামী দিনে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে। মানেটা পরিষ্কার, ভারতের এই একটা পদক্ষেপ ভিত নাড়িয়ে দিয়েছে মার্কিন ডিপ স্টেটের, আর তাতেই গায়ে জ্বালা ধরছে টুকরে গ্যাংয়ে। ये बिल देश की सुरक्षा के पक्ष में है। ये बिल जो बाहर से पैसे नाजायज पैसे लाके भारत को तोड़ने की कोशिश करते हैं, सोरोज जैसे लोगों के पैसे, चाइना से आ रहे पैसे, ये पैसे उनके पैसे हैं, इसलिए मिर्ची लग रही है। मिर्ची लगेगी राहुल गांधी को, मिर्ची लगेगी जो उस पैसे पर पलते हैं उनको। সম্প্রতি হাড়োয়া, হাসনাবাদ ও মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জায়গায় খারেজি মাদ্রাসায় হানা দেয় ইডি। এই খারেজি মাদ্রাসাগুলিতেও বিদেশি অনুদানের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। অপরদিকে যন্তর মন্তরেও আন্দোলনের নামে হিংসায় দেদার বিদেশি টাকা ঢুকেছে। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে চুরিয়ে চলছে দেদার ধর্মান্তরকরণ। গরিব মানুষকে কিছু সুবিধার লোভ দেখিয়ে ধর্মান্তর করা হচ্ছে। এসবই ডিপ স্টেটের বিরাট ষড়যন্ত্রের অংশ, আর তাতেই হাওয়া দিচ্ছে কংগ্রেস বামেরাও। এফসিআরএ আইন হলে বিদেশি অনুদানের প্রতিটা পয়সার হিসেব থাকবে সরকারের কাছে, এমনকি দাতা ও গ্রহীতারও ঠিকুজি কুষ্টি থাকবে কেন্দ্রের হাতে। কেন্দ্রীয় সরকারের মাস্টার স্ট্রোকে ভারতে নৈরাজ্যের সব ছকই বানচাল হচ্ছে ডিপ স্টেটে। তাই কি কান্নাকাটি শুরু করেছে টুকরে গ্যাংও? রিপাবলিক বাংলা। দর্শকরা ভাবুন কিভাবে একটা বিল আনার ফলে টুকরে গ্যাং, কংগ্রেস, বাম, দেশদ্রোহী শক্তি আর বিদেশে বসে থাকা ডিপ স্টেটের এজেন্টরা সব একযোগে কান্না শুরু করেছে। আরে এফসিআরএ বিলে কি বলছে? এফসিআরএ বিলে স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, এবং এই বিলের খসড়া রয়েছে, ইন্টারনেটে রয়েছে, যে কেউ গিয়ে পড়তে পারেন। এফসিআরএ বিলে রয়েছে কোথা থেকে টাকা আসছে, কেন ব্যবহার হচ্ছে তার সঠিক হিসেব দাও। বিদেশ থেকে টাকা আনবে, সেই টাকা কিভাবে ব্যবহার করবে সেই হিসেব সরকারকে দেবে না, আর বলবে এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা তো ভারতবর্ষে চলবে না। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতের অন্তরে আঘাত করবে, আন্দোলনের নামে গুন্ডামি করবে, আর ডিপ স্টেটের দালালি করবে, জেহাদিদের দালালি করবে, আসামকে কেটে টুকরো করার, ভারত থেকে আলাদা করার হুমকি দেবে। আমার ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে তা চলবে না। শাস্ত্রে বলে, সনাতন ধর্মে বলা হচ্ছে, ধর্ম যারা রক্ষা করে তারা, ধর্মের যারা রক্ষা করে তারা নিজেদের সবটা দিয়ে ধর্মের রক্ষা করে, এবং যখন ধর্মান্তরকরণ হয় তখন এই ধর্মের অন্তরে, ভারতবর্ষের অন্তরে আঘাত আসে। সেইটা বন্ধ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাদের ব্যথা হচ্ছে? একটা এক্স হ্যান্ডেলের পোস্ট দেখাবো। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মার্কিন কংগ্রেসম্যান রিলে এম মুর। তিনি বলছেন ভারতে খ্রিস্টানরা অনেক দিন ধরে আছেন, এফসিআরএ বিল আসার ফলে সেই খ্রিস্টানদের বিরুদ্ধে নাকি সরকার কাজ করছে। আমাদের প্রশ্ন, খ্রিস্টানরা থাকুন, মুসলিমরা থাকুন, হিন্দুরা থাকুন, ভারত সেকুলার দেশ, সবাই থাকবেন। ভারতের সংবিধান মেনে, আইন মেনে যারা থাকবেন থাকবেন, কিন্তু ভারতের মাটিতে থাকলে ভারতের আইন মানতে হবে তো। ভারতের বাইরে থেকে টাকা এনে ভারতের মানুষের বিরুদ্ধে কাজ করবেন, এমনটা তো চলতে দেওয়া যাবে না। কেন বলছি ভারতের মানুষের বিরুদ্ধে কাজ করছে এরা? জবাব চায় বাংলায় ব্রেকিং নিউজ।
আমাদের বাংলার বুকে দেদার চলছে ধর্মান্তরকরণ, এবং সেই ধর্মান্তরকরণ এমন ভাবে চলছে যে গ্রামের মানুষের ব্রেন ওয়াশ করে তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছে। উত্তরবঙ্গের চা বাগানের উদ্বেগজনক ছবি, গরিব চা শ্রমিকদের দেদার ধর্মান্তরকরণ, আদিবাসী জনসংখ্যার 15% ধর্মান্তরিত হয়েছে বলে অভিযোগ। সুযোগ সুবিধা টোপ দিয়ে, টাকা দিয়ে ধর্মান্তরকরণের অভিযোগ উঠে আসছে জলপাইগুড়ি থেকে। এই বাংলার বুকের খবর দেখাচ্ছি জবাব চায় বাংলায়। এতদিন ধরে হয়ে এসেছে। আরো উদাহরণ দেব, নেপালগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, কলকাতার পাশে একের পর এক চার্চ হচ্ছে। কাদের টাকায় হচ্ছে? কাদের টাকায় একের পর এক ধর্মীয় উপাসনা স্থল গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতো, যেখানে এই মানুষগুলো দুবেলা খেতে পর্যন্ত পান না। তাদের বাড়ির জমি দখল করে, তাদের ভিত দখল করে কিভাবে একের পর এক ধর্মীয় উপাসনা স্থল হচ্ছে, আর কেন ধর্মান্তরকরণ হচ্ছে, এবং কেন এই টাকা বিদেশ থেকে আসলে তার হিসেব চাইবে না সরকার, আর জবাব দিক বিরোধীরা। আমি একটা বক্তব্য শোনাবো, আমার কাছে নাম রয়েছে অনিল লাকড়া। তিনি উত্তরবঙ্গে বহুদিন ধরে এই ধর্মান্তরকরণের বিরুদ্ধে কাজ করছেন, আর তিনি বলছেন কিভাবে বিদেশি টাকা নিয়ে এসে এগুলো করা হয়। দেখুন। जिस प्रकार से होता है, एक वो लोग को टारगेट दिया जाता है। अब विदेशी फंड बोलो चाहे दूसरा देश का फंड बोलो, वो लोग को एक टारगेट दिया जाता है कि आप ग्राम ग्राम घूमो और आदिवासी को कन्वर्ट कराने का काम करो। हम लोग के पास पूरा इतना बड़ा समाज हो कि हम लोग एक मंदिर नहीं हम लोग बना नहीं पाते हैं, लेकिन वो लोग 4 फैमिली में एक चर्च बन जाता है। तो फंडिंग आता कहाँ से है? तो कोई तो को सपोर्ट दे रहा है। जब नरेंद्र मोदी हम लोग की सरकार में आया तो वो लोग का फंडिंग बंद किया, उसके बाद भी यहाँ फंडिंग आ रहा है गिफ्ट के तौर पे। आज मैं आप लोगों को बता देना चाहता हूँ, किसी के घर में आप रोज़ रोज़ जाओगे और उसको बोलोगे कि तुम्हारा ये हिंदू धर्म में क्या रखा है, राम मेरा क्या रखा है, हनुमान में क्या रखा है, तो आदमी को कन्वर्ट करने का काम करता है और कुछ धनराशि देता है। इसके कारण से हम लोग का जो आदिवासी है, जो कुछ ना समझदार है, वो लोग कन्वर्ट कर देता है। उसका बाद उसी का ज़मीन में 1 महीना 2 महीना बाद चर्च हो जाता है। আমি কিশলয় আজ বলছি জবাব চায় বাংলায়। সনাতনীরা নিজেদের ধর্ম নিজেদের হৃদয়ে রাখে, তারা কোনোভাবে হিংসার আশ্রয় নেয় না, কিন্তু এইভাবে টাকা দিয়ে, টোপ দিয়ে, ব্রেন ওয়াশ করে, জোর করে ধর্মান্তরকরণ করার, বিদেশ থেকে তার জন্য টাকা পাঠানো হলে এদেশের সনাতনীরা তো গর্জে উঠবেই। এবং সরকার যা করেছে বেশ করেছে। বিরোধীদের চিড়বিড়ানি কেন? বিরোধীরা চায় যে এইভাবে দেশের জনসংখ্যা বদলাক, জনবিন্যাস বদলাক। তারা চায় এদেশের পার্সেন্টেজ হিন্দুদের কমে যাক, কারণ তাদের ভোট ব্যাংক পলিটিক্স রয়েছে স্যার, তাদের ভোট ব্যাংক পলিটিক্স রয়েছে। মনোজ টিগ্গা কি বলছেন, তারপরেই যাব আজকের ডিবেটে, শুনবো মনোজ টিগ্গার বাইট। এটা ঠিক যে সংবিধান আমাদেরকে নিজ নিজ ধর্ম পালন করার জন্য অধিকার দিয়েছে, তার মানে এই নয় যে কেউ এসে আমাদের আদিবাসী সমাজকে ভুল বুঝিয়ে কিংবা তাদেরকে প্রলোভন দিয়ে কিংবা একটা প্রেসার তাদের উপরে ক্রিয়েট করে দিয়ে এইভাবে ধর্মান্তরণ করা কাউকে অধিকার দেয়নি। এইভাবে যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিতভাবে আমাদের যে মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ যদি কাউকে ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে কিংবা অন্যভাবে ধর্মান্তরণের চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা ঠিক যে সংবিধান আমাদেরকে নিজ নিজ ধর্ম পালন করার জন্য অধিকার দিয়েছে, তার মানে এই নয় যে কেউ এসে আমাদের আদিবাসী সমাজকে ভুল বুঝিয়ে কিংবা তাদেরকে প্রলোভন দিয়ে কিংবা একটা প্রেসার তাদের উপরে ক্রিয়েট করে দিয়ে এইভাবে ধর্মান্তরণ করা কাউকে অধিকার দেয়নি। এইভাবে যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিতভাবে আমাদের যে মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ যদি কাউকে ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে কিংবা অন্যভাবে ধর্মান্তরণের চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমার সঙ্গে রয়েছেন জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ। আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। স্নেহাশিস চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী। তৌসিফ আহমেদ খান, আইনজীবী আমার সঙ্গে থাকবেন। নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। জগন্নাথ দাক, আমি কিশলয় জবাব চায় বাংলায় প্রশ্ন করছি, জবাব চাইছি। এফসিআরএ বিল আনার ফলে ধর্মান্তরকরণ আটকাবে, ভারতের বাইরে থেকে টাকা নিয়ে এসে ভারতে অশান্তি ছড়ানো আটকাবে। সমস্যা কাদের? কারা পার্লামেন্ট চলতে দিচ্ছে না? আপনি সাংসদ, আজকে এক্সপোজ করে দিন, মুখোশ খুলে দিন, বলুন জগন্নাথ দা। আসলে এতদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু যেখান থেকে অর্থাৎ সেই ব্রিটিশের পরোক্ষ যে তাবেদারি কিন্তু ছিলই, কংগ্রেস সেই তাবেদারি করে গেছে এবং বিভিন্ন ভারতবর্ষের কিছু সাইডের রাজ্যগুলো
সেগুলো খ্রিস্টানের সংখ্যা বাড়ছিল, সেখানে গিয়ে তারা পয়সা দিয়ে শুধু ধর্মান্তর নয়, জাতীয়তাবাদ তারা পরিবর্তন করে দিচ্ছিল, যার ফলে বিভিন্ন এলাকায় ল্যান্ড নিয়ে, অর্থাৎ ভারতবর্ষে থেকে একটা আলাদা ল্যান্ড যে দাবিগুলো, সেগুলো খ্রিস্টান মিশনারিদের প্রভাব ছিল। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা জানি, গুজরাট যে ডাংস জেলার কথা জানি, আবার উড়িষ্যার কেওনঝড়ের কথা জানি, সেখানকার আদিবাসী মানুষকে তারা সরল সাদাসিধে বিভিন্নভাবে চিকিৎসার নাম করে প্রতারিত করে খ্রিস্টান ধর্মের প্রভাবের কাহিনী তাদের দেখাতো। তারা যে কোনো সাধারণ ভিটামিন দিয়ে জ্বরের ট্যাবলেট বলে চালিয়ে দিত, জ্বর সারত না, পরবর্তীকালে খ্রিস্টান দেবতার নাম করে, যিশুর নাম করে খেলে পরে জ্বর সেরে যাবে, তখন সেটা প্রকৃত ওষুধ দিত যেটা জ্বরের ক্ষেত্রে কাজ করে। তাই যখন মানুষকে বোকা বানাতো, ধর্মের নামে মানুষকে বোকা বানানো চলতো, বোকা বানানো, সাদা বোকা আদিবাসী এলাকার মানুষগুলোকে বোকা বানিয়ে তারা ধর্মান্তরণ করতো। আর সেটা যখন তার বিরুদ্ধে পাল্টা যখন শুরু করেছিল, তখন সন্ন্যাসী সমাজ তারা আমরা দেখেছি তখন তাকে দেশ বিরোধী বা তাকে বিভিন্ন কেসে লাগানোর চেষ্টা করতো। উড়িষ্যায় যে সমস্যা কেওনঝড়ে, গুজরাটের ডান্স, সেই কাহিনীগুলো সকলের জানা। এর পেছনে একমাত্র হচ্ছে এই FCR এর মাধ্যমে টাকা এনে সেখানে ধর্মান্তরণ করা, সাধারণ সাদা সিধে সরল মানুষকে তারা তাদের স্বধর্ম থেকে বিচ্যুত করে খ্রিস্টান বানানোর একটা প্রয়াস ছিল। তাই আমরা দেখতে পেরেছি তেমনি উত্তর পূর্বাঞ্চলে একই অবস্থা চলতো, সেখানে পেছনে আবার কোথায় কোথায় জঙ্গিবাদ কাজ করেছে, এখনো তার বিস্ময় ফল আমাদের ভোগ করতে হয়েছে। তাই এখন আমাদের যে গভর্নমেন্ট, মোদিজি যেভাবে আজকে রাষ্ট্রবাদে উদ্বুদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই আমরা দেখি এতদিন যারা বিদেশের টাকা পেয়ে চলে, তারা আজকে তাদের জ্বালা শুরু হয়ে গেছে। তাই তারা আজকে পার্লামেন্টে সমস্যা করছে যখন FCR এ বিল আসছে। আমার তো মনে হয় সবার সমর্থন করা উচিত যে বিদেশের টাকা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এটাই কাদের জ্বালা? নাম করেন যদি, কাদের জ্বালা হচ্ছে? জগন্নাথ, হ্যাঁ শুনতে পাচ্ছি। কাদের সমস্যা? বেশ, আমার মনে হয় যোগাযোগের সমস্যা হচ্ছে। আমি তৌসিফের কাছে যাব, প্রত্যেকের কাছে আসছি। তৌসিফ, আমার প্রশ্ন হচ্ছে, তারপর আমি স্নেহাশিস স্যার, বিমল শঙ্করদা এবং নীলাদ্রিদার কাছে আসছি। তৌসিফ, FCR এ বিল নিয়ে কাদের সমস্যা? আপনার সমস্যা আছে? আপনার মতো কারুর সমস্যা আছে? FCR এ বিলে লেখা রয়েছে ভারতের বিরুদ্ধে কোনো টাকা ভারতের বাইরে থেকে আসলে ব্যবহার করা, ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এতে কার সমস্যা থাকতে পারে? কেন এত বিরোধিতা? বলুন তৌসিফ। না, যদি না, নিশ্চয়ই আমি তো একমত। ভারতের বিরুদ্ধে বিদেশ থেকে টাকা এসে ভারতের বিরুদ্ধে কাজ হবে, এটা তো কোনোদিন স্বীকার করা যাবে না। তাই তো বারবার পুছা হয়েছে, মানে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে RSS আজ পর্যন্ত রেজিস্টার্ড কেন নেই, ওর কোনো ফিনান্সের কি নেটওয়ার্ক আছে, কোন বিদেশের কোথায় কোথায় থেকে কত টাকা ঢুকছে, কোন শাখায় ঢুকছে, এটা নিয়ে তো প্রশ্ন আছে। তো সরকারকে তো ট্রান্সপারেন্সি দেখাতে হবে। শুধু মিশনারিজ অফ চ্যারিটিজ কে টার্গেট করলে তো হবে না। শুধু অন্য ধর্মের লোক যারা একটা সংগঠন করে চ্যারিটির জন্য কাজ করছে, তাদেরকে তো টার্গেট করে হবে না। প্রথমে RSS এ চলে যান আপনারা, তার কারণ আছে। গোটা বাংলা এবং দেশের মানুষ জানে কেন RSS এ যান। RSS এর ইতিহাস দেখুন, আর যে খ্রিস্টান মিশনারি বা যে অন্যান্য মৌলবাদী সংগঠনের মিশনারিরা মানুষকে ভাওতা দিয়ে, যে উদাহরণ দিচ্ছিলেন জগন্নাথ দা, ওষুধ দেওয়ার নামে ভাওতা দিয়ে, কখনো চাল দেওয়ার নামে ভাওতা দিয়ে তাদের ধর্মান্তরকরণ করেন। RSS কজনের ধর্মান্তরকরণ করেছে? RSS কজনের কনভার্সন করেছে? আমাকে সংখ্যা বলুন। আপনি বলুন RSS কজনের কনভার্সন করেছে? আমাকে সংখ্যা দিন স্যার। চ্যারিটি রেজিস্টার্ড আছে। আপনি বলুন RSS কজনের কনভার্সন করেছে? আমাকে আজকে বলুন তৌসিফ। আপনি RSS বলেছেন, আপনি তথ্য দিন। আপনার কি সাহস আছে? তথ্য আছে স্যার? তৌসিফ, RSS কজনের কনভার্সন করেছে বলুন। আপনি নাম বলুন, সংখ্যা বলুন। না, কনভার্সনে তো প্রশ্ন হচ্ছে যে বিদেশ থেকে টাকা আসছে, সেটার কোনো হিসাব রাখা যাচ্ছে না, কেন রেজিস্টার্ডই নেই? অন্য NGO তে রেজিস্টার্ড আছে, কিন্তু RSS একটা NGO, ওটা রেজিস্টার্ড কেন হবে না?
এটা এটা কি ভুল কথা আছে এর মধ্যে বলে দিন তো আমাকে বুঝান কি করে আমি ভুল কথা বলছি। যখন মিনিস্ট্রিজ অফ চ্যারিটিজ বা অন্য অন্য এনজিও রেজিস্টার্ড থাকবে সেই সরকার আরএসএস কে বলবে না যে তুমিও রেজিস্টার্ড করো, কেন বলবে না? আরএসএস বিদেশ থেকে টাকা পাচ্ছে কি পাচ্ছে না আপনি বলে দিন। আর যদি অন্য অন্য এনজিও বিদেশ থেকে টাকা পাচ্ছে এক সেকেন্ড তৌসিফ, এফসিআর বিলের আমি আপনাকে একটা ইংরেজি পড়ে শোনাচ্ছি আপনি যদি বোঝেন। এক সেকেন্ড তৌসিফ, আমি পড়ে শোনাচ্ছি। an act to consolidate the law, আইনটাকে শক্তিশালী করার জন্য, to regulate the acceptance and utilization of foreign contribution, বিদেশ থেকে টাকা আসলে সেটা কন্ট্রিবিউশন যেটা আসছে সেটাকে সেই প্রসেসটাকে আরো সঠিকভাবে শক্তিশালী করা এবং তার উপর নজরদারি করা। এক সেকেন্ড, এবং এনশিওর করা, টু প্রহিবিট acceptance মানে বন্ধ করা, and utilization of foreign contribution or foreign hospitality for any activities detrimental to the national interest, দেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে তাদের বন্ধ করা টাকা দেওয়া। আরএসএস দেশের বিরুদ্ধে কোন কাজ করেছে? আরএসএস কোথায় কনভার্সন করেছে? আপনি তো রেকর্ডই আসতে দিচ্ছেন না। এক সেকেন্ড, আপনি তো রেকর্ডই আসতে দিচ্ছেন না। জগন্নাথ দা কাউন্টার করছেন। জগন্নাথ দা, জগন্নাথ দা আমি আসছি প্রত্যেকের কাছে। জগন্নাথ দা কাউন্টার করছেন। যখন খ্রিস্টান মিশনারিদের একটি প্রোগ্রামে গেছিলেন উত্তর পূর্বাঞ্চলে, সেখানে গিয়ে তিনি না খারিজি মাদ্রাসার কথা তৌসিফের মুখে আসে না, তৌসিফের মুখে শুধু আরএসএস আসে। খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হলে তৌসিফের মনে পড়ে না যে ভারতবর্ষে আপনারা সব সেবা কাজ করেন, খুবই ভালো, কিন্তু আপনারা ধর্মান্তরণ কেন করেন? তাই এইটা যখন বলেছিল তখন তার উত্তরে মিশনারিরা বলেছিল রাজেন্দ্র প্রসাদকে যে আমরা যদি ধর্মান্তরণ যদি না করি তাহলে আমার ইউরোপে কি কোনো গরিব মানুষ নেই? সেখানে গরিব মানুষ প্রচুর আছে, তাই সেখানে আমরা তাহলে সেবা কাজ করব, তাহলে ভারতবর্ষে কেন এসে করব? অর্থাৎ মুখ্য উদ্দেশ্য সেবা নয়, ধর্মান্তরণ। আমি বলি খারিজি মাদ্রাসা চোখে পড়ে। জগন্নাথ এক মিনিট, তৌসিফ খারিজি মাদ্রাসা চোখে পড়ে না শুধু আরএসএস চোখে পড়ে? খারিজি মাদ্রাসায় সন্ত্রাসী কার্যকলাপ এবং লিফলেট পাওয়া যায় চোখে পড়ে। ব্যবস্থা নিয়েছে, হ্যাঁ সেটা সরকার ব্যবস্থা নিয়েছে, সরকারি পয়সা কোটি কোটি টাকা ঢেলে দেশ বিরোধী কার্যকলাপ চলে, তাতে ওনাদের কেন আমাকে উত্তর দিন? টুকরো গ্যাংয়েদের অসুবিধা হয় না, তাদের মাদ্রাসাটা তো আমি বলছি মাদ্রাসা রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু আরএসএস এর টাকা কেন রেজিস্ট্রেশন হবে না আপনি বলুন? আরএসএস কি ফরেন ফান্ডিং পাচ্ছে না? আপনি সার্টিফিকেট দিচ্ছেন, আপনি এটা দায়িত্ব নিয়ে বলছেন যে আরএসএস ফরেন ফান্ডিং পাচ্ছে না, তাহলে আপনি কেন আরএসএস কে এক্সেপশন দিচ্ছেন? কার কাছ থেকে পেতে পারে আরএসএস কে খ্রিস্টান মিশনারি টাকা দেবে, ইউরোপের দুনিয়ার লোক দেবে? কোন ভারতীয় যদি থাকে বিদেশে চাকরি করতে যায় তিনি দেশ ধর্মের জন্য দান করতেই পারে, এটা তার অসুবিধা কোথায়? আরএসএস এর থেকে আমি দেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের কথায় আসি তৌসিফ, যাদের কথা আপনার মুখে আসবে না বা আপনি বলতে চাইবেন না তারা হলো খারিজি মাদ্রাসা, তারা হলো সেই ফেক খ্রিস্টান মিশনারি যারা চালের বস্তা দিয়ে কনভার্ট করে। এবং আরএসএস কটা কনভার্সন করেছে আপনি বলতে পারেননি, আরএসএস কটা দেশ বিরোধী কাজ করেছে আপনি বলতে পারেননি, কারণ আপনি এক চোখা তৌসিফ। আমি স্নেহাশিসদার কাছে আসি। স্নেহাশিস চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী আমার সঙ্গে রয়েছেন। স্নেহাশিসদা, এতদিন ধরে আমি একটা উদাহরণ দেখালাম জলপাইগুড়ি, আমি উদাহরণ দিতে পারি নেপালগঞ্জ, ব্যাঙের ছাতার মতো এক একটা চার্চ, এক একটা অন্যান্য ধর্মের উপাসনা স্থল যেগুলো রেজিস্টার্ড নয়, যেগুলো কোনোভাবে কোনো সরকারি খাতায় নেই, সেগুলো গজিয়ে যাচ্ছে। টাকা আসছে কোথা থেকে? এই সমস্ত জায়গায় মানুষ খেতে পায় না, তাদেরকে কনভার্ট করা চলছে, তাদের বিরুদ্ধে ব্রেন ওয়াশিং চলছে, আর এটাকে আমরা এতদিন ধরে মেনে নিয়েছি। স্নেহাশিসদা, দেখুন এটা বহুকাল ধরেই কিন্তু চলছে। আমরাও প্রায় আমাদের যখন ছোটবেলা তখনও আমরা দেখেছি যে এই আদিবাসী মানুষগুলোর যে আর্থিক দুর্বলতার সেটাকে পাথেয় করে এবং তাদের কিছু সাহায্য করার নাম করে ধর্মের পরিবর্তন করা, এটা আমরা দেখেছি। দেখুন এফসিআর অ্যামেন্ডমেন্ট বিল 2026কে সামনে রেখে যখন এই বিতর্ক, আমি একটা কথা বলতে চাই যে দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আমাদের দেশের মধ্যে যে সামাজিক স্থিতি বা ভারসাম্য যেটা রয়েছে সেটাকে অটুট রাখার ক্ষেত্রে ভারতবর্ষের যতগুলি রাজনৈতিক দল আছে তাদের কিন্তু একমত হওয়া উচিত। এখানে কোনো রকম বিরোধ থাকা উচিত নয়। ফলে এই যে এফসিআরএ, এটা সেই এমার্জেন্সির সময় 76 সাল তখন এই অ্যাক্ট তৈরি হলো, তারপর 10 সালে একটা অ্যামেন্ডমেন্ট হলো এবং এখন যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে 26, এটা খুব সময় উপযোগী। অর্থাৎ বিদেশ থেকে যে ইনভেস্টমেন্ট আসছে থ্রু এনজিও,
সেটা দিয়ে শিক্ষা বলুন, স্বাস্থ্য, শিশু নারী কল্যাণ বা সামাজিক ডেভেলপমেন্টে খরচ হতে পারে, ওটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই বা বাধাও নেই। কিন্তু সেই ফান্ডটা যদি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করতে সাহায্য করে, জোর করে ধর্মান্তকরণ বা আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্মকে পরিবর্তন করে দেওয়া বা আমাদের সামাজিক শৃঙ্খলা যেটা আছে সেটাকে বিঘ্নিত করা, তাহলে এটা কঠোরভাবে দমন করা এবং এটা করতেই হবে। এবং যে বিলটা আনা হয়েছে সেখানে দেখেছি অবশ্যই ঠিক যে এক্ষেত্রে যে এনজিওরা যে টাকা পাবে তার মাত্র আগে 50% প্রশাসনিক ক্ষেত্রে খরচ করতো, এখন 20% করতে পারবে, বাকিটা পুরোটাই কিন্তু সামাজিক ডেভেলপমেন্টে খরচা করতে হবে। এবং কোনো এনজিওকে যদি বাতিল করা হয়, রেজিস্ট্রেশন বাতিল করা হয়, তাহলে তার সমস্ত সম্পত্তি যেটা বিদেশের টাকায় তৈরি হয়েছে সেটা সরকার বাজেয়াপ্ত করতে পারবে। এবং রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, এ ব্যাপারে খুব কঠোর আছে, এটাকে সাধুবাদ জানানোই উচিত যে কোনোভাবেই বিদেশি টাকায় আমাদের দেশের মানুষকে জোর করে ধর্মান্তকরণ বলুন বা সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি বলুন বা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা ব্যর্থ মানে নষ্ট করা বলুন, এটা করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে এই বিলকে আমরা সমর্থন অবশ্যই করব। পাশাপাশি এটাও ঠিক যে ছোট ছোট যে এনজিওগুলো আছে সেই এনজিওগুলো নিয়মিত অডিট করা এবং এফসিআর এ যে আইন আছে তার নিয়মগুলো যাতে মেনে চলে, এ ব্যাপারে সরকারকে কড়া নজরদারি রাখতে হবে। কড়া নজরদারি রাখতে হবে। তৌসিফ, আমি একটা কথা, এই কথাগুলো আপনিও বলতে পারতেন। তৌসিফ, আমি জানি না আপনি এফসিআর কে সাপোর্ট করছেন না এর এগেনস্টে বলছেন, তবে এইটুকু বলতে পারি তৌসিফ, যারা আমাদের সনাতনীদের, হিন্দুদের এবং অন্য ধর্ম হতে পারে, কিন্তু যেহেতু এটা হিন্দুদের বিরুদ্ধেই বহুদিন ধরে হয়ে আসছে, যেমনটা স্নেহাশিস বাবু বলছিলেন যে গরিব হিন্দুদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদের থেকে পরিচয় কেড়ে নেওয়া, ভিটে কেড়ে নেওয়া, পিতৃ পরিচয় কেড়ে নেওয়া, তাদের অধিকার কেড়ে নেওয়া, তাদের ব্রেন ওয়াশ করা, কটা টাকা দিয়ে কটা চাল দিয়ে বিদেশ থেকে টাকা নিয়ে এসে তাদেরকে ছল চাতুরির মাধ্যমে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। এর বিরুদ্ধে বাংলার মানুষ ব্যবস্থা নেবে, দেশের মানুষ ব্যবস্থা নেবে, দেশের সরকার ব্যবস্থা নিচ্ছে এবং সেই সরকার ইলেক্টেড গভর্নমেন্ট, দেশের মানুষের মুডকেই সেই সরকার রিফ্লেক্ট করে। তৌসিফ, আপনি যদি বুঝতে না চান তাহলে এই অপরাধ যদি আপনি কতটা গুরুতর বুঝতে না চান তাহলে আই এম সরি তৌসিফ, একে দমন করব আমরা, একে দমন করবে বাংলা। এটা তো ये तो एफसीआर बस झांकी है, यूसीसी अभी बाकी है। तौसीफ, অলরেডি হয়তো আপনি হয়তো জানেন না বা স্নেহাশিস বাবু হয়তো জানেন না, অলরেডি আইন আছে, অ্যান্টি কনভার্জন ল অলরেডি আছে। কেউ কাউকে ধোকা দিয়ে বা লেওর করে ধর্ম প্রবর্তন করতে পারে না, যদি করে তার এগেনস্টে ক্রিমিনাল কেস করা যায়, এটা অলরেডি আইন আছে। এখন যে সরকার এফসিআর যেটা নিয়ে এসছে ওইখানে হচ্ছে যে ফরেন ফান্ডিংটা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিসে মানে ওটাকে স্টপ করার জন্য একটা অ্যাটেম্প্ট সরকার নিচ্ছে, খুব ভালো কথা। ফরেন ফান্ডিং কারা রিসিভ করে? এনজিও রিসিভ করে, তো ওই এনজিও ক্যাটাগরির মধ্যে আরএসএসও আছে, এটাই তো আমি বলছি। আপনি এটাকে নিয়ে এত আপনি ডিফেন্ড করছেন কেন? তৌসিফ, আমি প্রশ্ন করছি, আরএসএস সত্যি এনজিও? আপনি শিওর তো? আপনি সব জানেন তৌসিফ? আরএসএস এনজিও তো শিওর তো? আপনি শিওর তো? আপনি অন এয়ার রয়েছেন, বাংলার মানুষ দেখছে, নিজেকে আপনি হিউমিলিয়েট করবেন না। দেখেছে যে গোটা বিশ্বতে সবথেকে বড় এনজিও আরএসএস, এনজিও না বিজেপি নেতা বলে দেখেছে যে বিশ্বতে সবথেকে বড় এনজিও আরএসএস হচ্ছে না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আমি একটা প্রশ্ন করছি তৌসিফ, আপনি নিজে শিওর তো আরএসএস একটা এনজিও হিসেবে, আরএসএস একটা এনজিও হিসেবে কাজ করছে না, একটা বডি অফ পিপল হিসেবে কাজ করছে? আরএসএস এর তরফ থেকে অফিশিয়াল জানানো হয়েছে আরএসএস ইজ আ বডি অফ পিপল, ইট ইজ আ সোসাইটি অফ পিপল। সেটা ট্যাক্স রিকগনিশন না, বডি অফ পিপল বা সোসাইটি অফ পিপল বোঝেন আর এনজিও এর মধ্যে ডিফারেন্স বোঝেন? আমি বিমল দাকে কাউন্টার করতে দেব। বিমল দা, আরএসএস দিয়ে বড় জ্বালা তৌসিফে হয়েছে, এবার বলি বডি অফ পিপল ফর ট্যাক্স, ঠিক আছে বলি একটা প্রত্যেকটা একটা শাখা, শাখা আছে, শাখাকে আমি এনাকে অনুরোধ করব, আরএসএস অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষও কিন্তু আরএসএস এর সঙ্গে যান, আপনি একটু দয়া করে তাদের সঙ্গে কথা বলুন, গিয়ে তাদের সঙ্গে মেলামেশা করে বুঝুন যে সংঘটা কি। উইদাউট নোয়িং এনিথিং, আমি বলিনি উইদাউট নোয়িং এনিথিং অ্যাবাউট আরএসএস, উইদাউট নোয়িং এনিথিং অ্যাবাউট আরএসএস,
ডোন্ট বিহেভ লাইক এ জলাতঙ্ক রোগী। এই প্রায় জলাতঙ্ক রোগীর মতো আরএসএস কে দেখলে ভয় পাওয়া, এটা এক ধরনের রোগ। কিন্তু ওই কথায় কথায় আরএসএস কে দোষ দেওয়া, যে দোষটা ওই কংগ্রেসের রাহুল গান্ধী রয়েছে। এ আমাদের রাজ্যের সিপিএম এর এক নেতা আছে মোহাম্মদ সেলিম, ও দুটো লাইন বললে আচ্ছা, আমি তো আপনার সঙ্গে ডিস্টার্ব করিনি, আমি তো আপনার সময় ডিস্টার্ব করিনি, আমি পুরোটা বলিনি, 4-5 লাইন বলবো, তারপর আপনি হয় কাউন্টার করবেন। এই রোগটা একজনের রয়েছে কংগ্রেসের রাহুল গান্ধী, এই রোগটা আরেকজনের রয়েছে এই রাজ্যে সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম। ও 4টে লাইন বলে তার 2টো লাইন আরএসএস এর ব্যাপারে বলে, অর্থাৎ তাদের যেন কেউ একটা কামড়ে দিয়েছে এইরকম আচরণ করছে। আপনি সেই দলে নাম লেখাচ্ছেন কেন? সবচেয়ে বড় কথা, সংঘ কি জানলে আপনাকে সংঘে আসতে হবে, তো বাইরে থেকে এরকম বুঝে 2-4টে বইও অন্তত পড়ুন সংঘ সম্পর্কে, তাহলে বুঝবেন সংঘ কি। আচ্ছা একটা কথা বলি, এফসিআর বিল ভারতের পার্লামেন্ট করেছে, ইউএস কংগ্রেসম্যান তাতে আপত্তি কি? আমি 2 লাইন পড়ে ইউএস কংগ্রেসম্যানের আপত্তি কেন? আমি পড়ে শোনাচ্ছি। ইউএস কংগ্রেসম্যান বলেনি, ইউএস কংগ্রেসম্যান রিলে মুর said the proposed changes to the Foreign Contribution Regulation Act FCRA amounted to a clear attack against Christians and urged India not to proceed with the legislation in its current form। এবং তিনি এও বলছেন এটা যদি পাস করেন তাহলে আমেরিকার সঙ্গে নাকি ভারতের সম্পর্ক খারাপের দিকে যাবে। আমার প্রশ্ন, আমার দেশে ফরেন ফান্ডিং ঢুকলে আমি তাকে আটকাবো কি আটকাবো না? কন্ট্রোল করা হচ্ছে, আটকানো হচ্ছে না, নজরদারি হচ্ছে। আমার এটা সোভারেন কান্ট্রি, লাভ জিহাদ বন্ধ করা হচ্ছে। বলি এটা একটা সোভারেন কান্ট্রি, সে দেশে কি আইন হবে ওটা আমেরিকান কংগ্রেসম্যান বলে দিতে পারে না, আমাদের পার্লামেন্ট এটা কিন্তু ঠিক করবে। আমেরিকার পুতুল হয়ে গিয়েছেন তৌসিফ। দ্বিতীয় তুমি একটা কথা বললে নর্থ বেঙ্গলের করছেন কেন আমি বুঝতে পারছি না। তুমি নর্থ বেঙ্গলের কথা বললে, আমি তোমাকে মেদিনীপুর জেলায় পাঠাতে বলবো। মেদিনীপুর জেলায় গিয়ে দেখো আদিবাসীদের মধ্যে কিভাবে এই কনভার্সনের কাণ্ড কারখানা চালাচ্ছে কিছু লোক, এবং তাদের ভুল বোঝানো হচ্ছে তাদের ম্যাজিকের মতো। এই দেখো ম্যাজিকের মতো তোমার রোগ সেরে যাবে, অ্যাবসলিউটলি আনসাইন্টিফিক ওয়েতে এগুলো বোঝানো হচ্ছে। বিনা পয়সায় কিছু উপহার দেওয়া হচ্ছে এবং তাদের কনভার্ট করানো হচ্ছে। পরের যেটা আসছে, এর পরের স্টেপটা হচ্ছে ওদের ভারত সম্পর্কে ভাবনাকে বিষিয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষ খুব একটা ভালো দেশ নয়, অন্য একটা দেশ ভালো। আমি নর্থ ইস্টের কিছু জায়গায় গেছি, এই নর্থ ইস্টে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সুযোগে সেখানে প্রচুর কনভার্সন হয়েছে। আজকে মিজোরাম, আজকে নাগাল্যান্ড, সেখানে তৈরি হয়েছিল অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। কেরালাতে একটা বড় জায়গায় এই ধরনের সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, কিন্তু ভেরি রিসেন্টলি ওখানকার চার্চ ফাদাররা কিন্তু বুঝে গেছেন যে লাভ জিহাদ ওদেরও বিপদে ফেলছে। কেন বুঝতে পারছে না? তৌসিফ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে, তার সঙ্গে হিলারি ক্লিনটন কেন দেখা করতে এসেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় লাভ জিহাদের বিরুদ্ধে কি করেছেন? প্লিজ স্টাডি দ্য লিটারেচার অন আরএসএস, একটু রিলিজিয়াসলি পড়ে দেখুন, দেখবেন আরএসএস ভারতের আত্মাকে রিপ্রেজেন্ট করে। সঙ্গের লোকগুলো কি কষ্ট করে আপনি বোঝেন না? ওগুলো কনভার্সন কটা করিয়েছে আরএসএস? আমি তৌসিফকে জিজ্ঞেস করছি, তৌসিফ আপনি বলুন, তৈরি করার কাজ করে। আমি দেখেছি সেই শিক্ষিত মানুষগুলো কত সাধারণ থাকে, বুঝবেন না? কনভার্সন করিয়েছে, আমাকে একটা সংখ্যা বলে দিন। আরএসএস কনভার্সন করে কটা? আপনি বলুন সংখ্যা, আমি আপনাকে সংখ্যা দিচ্ছি কটা হিন্দুর কনভার্সন করানো হয়েছে। করে না, ওরা দেশ গঠন করে। There is a difference between RSS and other organizations. আমি আইনের কথা বলছি, তো আইনকেই তো কড়া করা হচ্ছে, আপনার আপত্তি কেন? আপনারা তো চ্যানেল চালাচ্ছেন, আপনারা বিজেপি পার্টি চালাচ্ছেন না, আপনারা চ্যানেল চালাচ্ছেন, বিজেপি পার্টি চালাচ্ছেন, আপনারা সার্টিফিকেট দিতে পারেন। আমরা মানুষের হয়ে কথা বলছি, বাংলার মানুষকে লাভ জিহাদের, আমি শুধু আইনের কথা বলছি, আমাকে ডিস্টার্ব করবেন না। আমি শুধু আইনের কথা বলছি, আমি আইনের কথা বলছি যে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, কোম্পানিজ অ্যাক্ট আছে,
এই যত অন্য অর্গানাইজেশন আছে তাদেরকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন করতে হয় বা কোম্পানিজ অ্যাক্টে আমি একটা স্যাডলি একটা কথা বলছি, আপনি আইন স্পেশাল ট্রিটমেন্ট আরএসএস কে কেন সঠিকভাবে জানেন বলে আমার মনে হচ্ছে না। দেশ জিজ্ঞাসা করছে, আপনি ওখানে সার্টিফিকেট দিচ্ছেন যে আরএসএস ভালো না খারাপ, আমি তো আরএসএস বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলছি না। আমি বলছি যে আজকে জবাব চাইছে বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিগুলো কত কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল? গুরু পূজন, সমর্পণ, আরএসএস এর লোকেরা টাকা দেয়, তৌসিফ জানে না, আমি সেই টাকায় আরএসএস চলে। তৌসিফ বিদেশিদের টাকায় চলে না, মন্দিরে চুরি হচ্ছে। আমি অমিত শাহ একটা বক্তব্য শোনাতে চাই, একটা এক্সক্লুসিভ বক্তব্য অমিত শাহ শুনে আমি আসছি নীলাদ্রিদার কাছে। এফসিআরএ কি বলছেন অমিত শাহ, দেশের গৃহমন্ত্রী, এক্সক্লুসিভ কনভারসেশন দেখুন। एफसीआरए को हमने कानून में परिवर्तन किया। कानून को में परिवर्तन करने का हमारा उद्देश्य था कि एफसीआरए का उपयोग कर कर विदेशों से चंदा लाकर, डोनेशन लाकर इस देश की डेमोग्राफी को बदलने का प्रयास नहीं होना चाहिए। एक, सेवा के लिए अगर कोई पैसा भेजता है, सेवा कार्य के लिए करता है, व्यक्ति समूह के उत्थान के लिए भेजता है तो उसका स्वागत है। हमने कठोर नियम बनाए, ऑडिट कंपलसरी किया और ऑडिट को रेगुलर किया। इसके आधार पर ये सारे रजिस्ट्रेशन कैंसिल हुए हैं। कुछ लोगों ने तो 16,000 में से 12,000 लोगों ने स्वतः ही कैंसिल करा दिया, भारत सरकार ने नहीं किया है, वो स्वतः विड्रॉल का अर्जी डाले हैं। तो 4,000 ऑडिट के आधार पर कैंसिल किए हैं। तो जो लोग हाय तौबा करें उनको मेरा यही कहना है कि कानून की परिधि में रहकर कोई भी व्यक्ति कितना भी चंदा विदेश से लाए, भारत सरकार को कोई आपत्ति नहीं है। वो देश के नागरिकों के और देश के समाज के उत्थान के लिए खर्च होना चाहिए। देश की जनसांख्यिकी बदलने के उद्देश्य से खर्च नहीं होना चाहिए। अगर जनसांख्यिकी के बदलने के उद्देश्य से खर्च होगा तो हम कठोर से कठोर कार्रवाई करेंगे, इसमें हमारे मन में कोई कंफ्यूजन नहीं। আমি নীলাদ্রিদার কাছে যাওয়ার আগে তৌসিফ আইনের কথা বলছেন, আমার কাছে এফসিআরএ বিলের পুরো খসড়াটা রয়েছে এই ফোনের মধ্যে, আমি দেখাতে পারছি না ফোনটা ছোট বলে, কিন্তু তৌসিফ আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে যে মিথ্যেগুলো ছড়ানো হচ্ছে যে এফসিআরএ এলে পরে সমস্ত মাইনরিটিদের, সমস্ত যারা সংখ্যালঘু তাদের সম্পত্তি হড়প করে নেওয়া হবে, সেটা মিথ্যা কথা। কোনো সম্পত্তি হড়প করা হবে না। যে সম্পত্তির হিসাব নেই, যে সম্পত্তির রেজিস্ট্রেশন নেই, যে সম্পত্তির কোনো হিসাব যারা দেখাতে পারবে না তাদের সম্পত্তি সরকার নজরদারি করবে, আইনের আওতায় আনবে। মিথ্যে কথা বলা হচ্ছে এফসিআরএ এলে নাকি এনজিওদের বিদেশ থেকে টাকাই আসবে না। আরে এনজিওরা যদি সমাজ সেবার কাজ করে তারা যা ইচ্ছা যেভাবে খুশি টাকা খরচা করতে পারবে, কিন্তু সরকারকে দেখাতে হবে যে আমি এই খাতে টাকা খরচা করেছি। সেটা কি বেআইনি তৌসিফ? সরকারের এটা জানতে চাওয়া কি বেআইনি যে আপনি বিদেশ থেকে যে টাকাটা পেয়েছেন সেটা ভারত বিরোধী কাজে ব্যবহার করছেন, হ্যাঁ কি না? এটা কি বেআইনি তৌসিফ? আপনি আজকে আইনের কথা বলছেন। সরকার তো সরকারকে জানাতেই হবে না, সরকারকে তো একেবারে বেআইনি না, সরকারকে জানাতে হবে। যে কোনো সংগঠন বাইরে থেকে টাকা নিয়ে আসছে ওকে সরকারকে জানাতে হবে। সরকারকে জানাতে গেলে তাকে তো রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন না হলে সরকারকে জানাবে কি করে? তো এই রেজিস্ট্রেশন তো ইম্পর্টেন্ট। এই একটা এনজিও যদি ধরে নিই আরএসএস এর মধ্যে রেজিস্ট্রেশন করছেন, এক সেকেন্ড তৌসিফ ভাই, তৌসিফের আরএসএস নিয়ে সন্দেহ থাকে, জানগিয়াটা আরটিআই করে দিন, জানগিয়াটা কেস করে দিন। নীলাদ্রিদা কাউন্টার, নীলাদ্রিদা কাউন্টার, নীলাদ্রিদা উনি খারিজি মাদ্রাসা দেখতে পায় না, আমি আমার মনে হয় উনি খারিজি মাদ্রাসা দেখতে পায় না। তৌসিফ ভাই এফসিআরএ যে বিলটা সেটাকে সমর্থন করছেন। উনি বলছেন, ওনার যা বক্তব্য আমি শুনলাম, যে উনি বলছেন বিদেশ থেকে টাকা এলে সেটা কিভাবে খরচ করছে সেটা তো নিশ্চয়ই নিয়ন্ত্রণ করতে হবে, সেটা তো নিশ্চয়ই দেখতে হবে। ওনার আপত্তি আরএসএস নিয়ে। এখন আরএসএস নিয়ে আপত্তি থাকতেই পারে, কিন্তু ওনার কাছে আমার অনুরোধ, বিজেপি আরএসএস এর বিরোধিতা করতে গিয়ে প্লিজ ভারতবর্ষের বিরোধিতা করবেন না। সেটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে, যেটা এই মুহূর্তে হচ্ছে। যেটা আরো ভয়ঙ্কর কিছু নয়, ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, তা সেই সরকার, সে দেশের সরকার একটা বিল আনছে যেটা আইনে পরিবর্তন
পরিবর্তিত হবে কিনা দেশের যারা সাংসদ তারা সিদ্ধান্ত নেবে। তাহলে আমেরিকার একজন কংগ্রেসম্যান ওয়েস্ট ভার্জিনিয়া প্রদেশের রাইলি মোর এ নিয়ে আপত্তি জানান কি করে বলেন কিশলয় যে এটা ইজ এ ক্লিয়ার অ্যাটাক এগেইনস্ট খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের মানুষদের ওপর ক্লিয়ার আক্রমণ। তাহলে কি এর অর্থ এই যে ভারতবর্ষে হিন্দু বা মুসলমান বা অন্যান্য ধর্মের মানুষদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে এই টাকা দিয়ে, সেই জন্য রাইলি মোরের এত আপত্তি? এটা তো খুব স্পষ্ট প্রশ্নটা এসে যাবে। আর এই যে আক্রমণাত্মক ধর্মান্তকরণের বিরুদ্ধে যে লড়াই, এ লড়াই আজকের নয়। স্বয়ং স্বামী বিবেকানন্দ আক্রমণাত্মক ধর্মান্তকরণের বিরোধিতা করেছিলেন। তিনি এমনও চেয়েছিলেন যাদের এভাবে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে তাদের স্বধর্মে আবার ফিরিয়ে আনা উচিত। স্বামী বিবেকানন্দর কথা বলছি। আর আজকেও সেই লড়াই চলছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে বিরোধীরা কোথাও বিভিন্ন ইস্যুতে আরএসএস এবং আরএসএস ফোবিয়ায় তারা ভুগছে। আমি কেন জানি না, হয়তো এই কারণে ভারতবর্ষের ঐক্যের ভিত্তি হচ্ছে হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম নয়, হিন্দু সংস্কৃতি। আমি সেই হিন্দু সংস্কৃতি আরএসএস কে ধ্বংস করতে পারলে হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করতে সুবিধা হয়, আর হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করতে পারলে টুকরে টুকরে গ্যাংয়ের ভারতবর্ষকে টুকরো টুকরো করতে সুবিধা হয়। আমি তৌসিফ ভাইয়ের কাছে আবেদন করব, বিজেপি আরএসএস এর বিরোধিতা করুন, কিন্তু প্লিজ ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করবেন না। সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন বলেই আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই হাল হয়েছে। উত্তর দিন তৌসিফ। এনি বসে বসে আমাকে ইন্টারন্যাশনাল ডিক্লেয়ার করে দিলেন। না বললাম এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, মুশকিল। আমি জানি না। আচ্ছা ধরুন 2011 সালে তৌসিফ ভাই আপনি শুনুন, 2011 সালে তৌসিফ ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরএসএস বা বিজেপি একটা বলা হয় সে হিলারি ক্লিনটন একটা সামাজিক সংগঠন, সেটা হিলারি ক্লিনটন গেছেন। আপনি বলেন তো এই যে মমতার যে চক্রান্ত, আপনি নিজের চুরি ছুপানোর জন্য পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য সেটা ছুপানোর জন্য আপনি কথা বলছেন। বাংলার মানুষ এবারে নির্বাচনের ফল তো ভারতবর্ষকে ভাগ করার এই চক্রান্তের বিরুদ্ধে রায়, এটা নিশ্চয়ই আপনি উপলব্ধি করেছেন এখন। তাই বলছি বারবার আপনি সমালোচনা করুন বিজেপি আরএসএস এর, কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে বলবেন না। দেখাতে চাইছেন না যে আপনার সংগঠন যা শাখা টাকা পাচ্ছে বাইরে থেকে, আপনি সরকারকে জানাতে চাইছেন না। আবেদন তৌসিফ ভাই বেআইনি কাজ করছেন, আপনি তো বেআইনি কাজ করছেন। আমি বেআইনি কাজ করছি, ঠিক আছে, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন যদি আমি বেআইনি কাজ করি। কিন্তু আপনি আরএসএস এর মতো একটা জাতীয়তাবাদী সংগঠনকে এই লাইভ টিভিতে যেভাবে আক্রমণ করছেন কোনো ভিত্তি ছাড়া, সেটা আইনি কি বেআইনি দেশের মানুষ বিচার করছেন। আপনার দলের যে দলকে আপনি সমর্থন করতেন তাদের পরিণতি দেখুন। প্লিজ এই আরএসএস ফোবিয়া থেকে বেরিয়ে আসুন, দেশটাকে ভালোবাসুন, ভারতবর্ষের মানুষকে ভালোবাসি। প্রত্যেকের কাছে আসছি। জগন্নাথ দা, আমি আপনার কাছে আবার আসছি। তৌসিফ, আপনি উত্তর ভেবে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে লুকিয়ে দুবার কেন ইউএসএ কনসুলেটে গিয়েছিলেন এবং দেশের মানে পররাষ্ট্র নীতি নিয়ে নাক গলাতে চাইছিলেন কি? উনি বারবার বলেন আমার পররাষ্ট্র নীতি নিয়ে দরকার নেই। কেন লুকিয়ে লুকিয়ে গিয়েছিলেন? উত্তর ভেবে রাখুন। কাদের স্বার্থে, কি জন্য? হিলারি ক্লিনটন কেন দেখা করতে এসেছিলেন? জগন্নাথ দা, আপনি অনেকক্ষণ বসে রয়েছেন। জগন্নাথ দা, আমি এখানে ডিবেট করছিলাম বলে আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসতে পারিনি। জগন্নাথ দা, আমি আসছি তৌসিফ। জগন্নাথ দা, আপনি পার্লামেন্টে সরাসরি থেকেছেন যে সময়গুলো এই ডিসরাপশন হয়েছে, বিরোধীদের বক্তব্য কি? এফসিআর নিয়ে আপত্তি কোথায়? আমি পুরো বিলটা আপত্তিজনক কিছু খুঁজে পাচ্ছি না, কোনো একটা পয়েন্ট খুঁজে পাচ্ছি না যেটা নিয়ে আপত্তি উঠতে পারে। আপত্তিটা কি বলুন দাদা। বিরোধীরা আজকে যা অবস্থান হয়েছে, মোদিজির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেভাবে ভারতবর্ষ এগিয়ে চলেছে, কোনো করাপশন নেই, এই কারণে এদের কোনো বক্তব্য নেই। পার্লামেন্টে যখন কোনো ইস্যু নিয়ে চর্চা হয় নাস্তানাবুদ হয়ে যায়, কোনো জবাব দিতে পারে না। সেই কারণে কাজই হচ্ছে সবকিছুর বিরোধিতা করা। দেশের সপক্ষে যখন উন্নয়নের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করছে, এরা দেশ বিরোধী কার্যকলাপ করছে। অর্থাৎ বিজেপির বিরোধিতা করতে গিয়ে পরিষ্কার দেশের বিরোধিতা করছে এই দলগুলো। এটা জনসাধারণ বুঝে গেছে। তাই যত নির্বাচন হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভিত মজবুত হচ্ছে, ভোটের হার বিজেপির পক্ষে বাড়ছে। তাই এরা মাঝে মাঝেই ওই দিশাহীন হয়ে বিজেপিকে থিঙ্ক ট্যাঙ্ক আরএসএস, সেই জন্য আরএসএস এর বিরোধিতা করে।
আজকে যে কোনো ভালো রাষ্ট্রের পক্ষে আইন আনলে তার বিরোধিতা করাই এদের একটা পেশা এবং নেশা হয়ে দাঁড়িয়েছে। এই কয়েক বছর ধরে বিরোধীরা কোনো যুক্তি ছাড়া যেভাবে পার্লামেন্টের যে সময়, গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করেছে, এটা ভাষায় বলা যায় না। প্রতিটা ক্ষেত্রে অসহযোগিতা আন্দোলন, অকারণ তারা স্তব্ধ করে দিচ্ছে পার্লামেন্টকে, এই জিনিস চলছে। আমি তৌসিফ, আপনি পুরনো আইনের কথা বলছিলেন। পুরনো আইন তো একটা ডাইনামিক জিনিস তৌসিফ, আপনি তো আইনজীবী, আপনি তো জানেন একটা আইন কি 200 বছর ধরে রেখে দেওয়া যায়? নতুন আইন তো আসবেই তৌসিফ, আপনি তো আইনজীবী, এই কথা কি করে বলতে পারেন পুরনো একটা আইন আছে আবার নতুন কেন নিয়ে আসছেন? এটা তো একটা খুব মানে ফার্স লজিক হয়ে দাঁড়ালো তৌসিফ, খুব ফার্স লজিক, মানে আমার হাসি পাচ্ছে। পুরনো নেই, অত ব্রিটিশ না অ্যান্টি কনভার্জন ল অলরেডি আছে। দেখুন, অ্যান্টি কনভার্জন ল অলরেডি আছে, এটা আপনিও জানেন আমিও জানি, আমার ভারতবর্ষে সবাই জানে যে অ্যান্টি কনভার্জন ল আছে। কেউ যদি কাউকে জোর করে, কেউ যদি কাউকে ফ্রড করে বা যদি লিওর করে ধর্ম প্রবর্তন করায়, সেই ফ্রেমওয়ার্কে যদি আপনার ফ্যাক্টসটা ফিট হয়, বিদেশ থেকে টাকা নিয়ে এসে দেশে chaos ছড়ানো সেটা চলবে, আন্দোলনের নামে গুন্ডামি করা সেটা চলবে। আমি স্নেহাশিসদের কাছে যাচ্ছি, তৌসিফ আসছি। আমার আপনাকে প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন হিলারি ক্লিন্টন দেখা করতে এসেছিলেন, উত্তর দিতে পারেননি। তৌসিফ প্রশ্ন ছিল আমেরিকান কনসুলেট কেন মমতা, এটা আমি প্রশ্ন করি স্নেহাশিসদাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নাকি কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, লুকিয়ে লুকিয়ে উনি নাকি আমেরিকান দূতদের সঙ্গে দেখা করতে যেতেন। বলুন স্যার, স্নেহাশিসদা, স্নেহাশিস চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী, আপনি তো কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমি এটা বুঝতে পারছি না যে এফসিআর অ্যামেন্ডমেন্ট বিল এবং সেখানে সেই বিলকে কেন্দ্র করে আমেরিকার মধ্য থেকে আপত্তি, এটার উপরে আলোচনা, সেখানে আরএসএস নিয়ে এত বিতর্কের কি প্রয়োজন আছে সেটাও জানি না। দ্বিতীয় হচ্ছে, তৌসিফ ভাইকে একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশে যে ধর্মনিরপেক্ষতা আছে, সেই ধর্মনিরপেক্ষতায় কিন্তু আঘাত করে যদি কোনো এনজিও সে জোর করে হোক আর আর্থিক দুর্বলতাকে সামনে রেখে হোক ধর্মে একজনকে একটা ধর্ম থেকে আর একটা ধর্মে কনভার্ট করে, সেটাকেও আঘাত করে কিন্তু। ফলে এফসিআরে এই অ্যামেন্ডমেন্ট বিলে যা আছে আমি কোথাও আপত্তি দেখছি না। এখানে বিদেশ থেকে টাকা এনজিওর মাধ্যমে আসা, ফরেন ইনভেস্টমেন্ট, এখানে কোথাও বাধা দেওয়ার কথা বলা নেই। হ্যাঁ, কিন্তু সেই টাকাটা কোথায় খরচা হবে তার উপরে নিয়ন্ত্রণ করা, নজরদারি করা, এবং সেটা কোনো মতেই আমাদের যে সামাজিক স্থিতিকে যাতে নষ্ট না করে, দেশ বিরোধী কাজে ব্যবহার না হয়, ধর্মান্তকরণ জোর করে না করা হয়, সেটা দেখা। এখানে কারো আপত্তি থাকার তো আমি কোনো কারণ দেখছি। বিমল দা হাত তুলছিলেন। পৃথিবীর সব দেশ তাদের সার্বভৌম এলাকার মধ্যে বাইরে থেকে যে ফান্ড আসে সেই ফান্ডের ওপর রেগুলেশন কিন্তু আরোপ করে, এটা সব দেশের অধিকারের মধ্যে পড়ে। ভারতের স্বাধীন সার্বভৌম সরকার তার সেই অধিকারটা প্রয়োগ করেছে। আসলে দীর্ঘদিন ধরে এই যে ফরেন ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট বা অন্যান্য কিছু এই সমস্ত এজেন্সিগুলো, বিশেষত রিলিজিয়াস এজেন্সিগুলো, তাদের লক্ষ্য একটাই, হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, তাকে ভাঙো, তাকে আঘাত করো, এবং আঘাত করলে ভারতের মূল সত্তাকে ভেঙে দাও, ভেঙে দিলে দেশটাকে টুকরো টুকরো করা সম্ভব হবে। এই লক্ষ্যটা একটাই, যার জন্যই কেরালাতে, তামিলনাড়ুর একটা অংশে, পশ্চিম বাংলায়, নর্থ ইস্টে জনবিন্যাস বদলে দিচ্ছে, এবং বহু ক্ষেত্রে অনেকে তাদের এজেন্ট হিসেবে কাজ করছে। অনেক রাজনৈতিক দল দুঃখের মতো কাজ করে, বেরিয়ে যাচ্ছে যে এফসিআর বিল হতে দেওয়া যাবে না। কি সমস্যা কংগ্রেসের, বলুন নীলাদ্রিদা। তৌসিফ ভাই ঠিকই বলছেন, অ্যান্টি কনভার্সন ল তো এই মুহূর্তে আছে, কিন্তু যেটা নেই এই মুহূর্তে, বিদেশ থেকে যদি কোনো এনজিও ফান্ড পায়, সেই ফান্ডটাকে তারা কিভাবে উপযোগ করেছে, কিভাবে ব্যবহার করেছে, তার কোনো হিসেব, সেই হিসেবটা সরকারকে দিতে হয় না। এই মুহূর্তে বিদেশ থেকে কেউ যদি ফান্ড পায়, তার হিসেবটা, সেটা খরচের হিসেবটা সরকারকে দিতে হবে। এবার এনজিও যদি জনসেবার জন্য সেই খরচ করে তার হিসেব দিতে আপত্তি থাকবে না। তারা যদি কোনো বেআইনি কাজ, ধর্মান্তকরণের মতো কোনো টাকা দিয়ে ধর্মান্তকরণের মতো কোনো বেআইনি কাজ করার জন্য এটা ব্যবহার করে, তাহলেই তখন হিসেব দিতে আপত্তি থাকবে। এবার মনে করুন, এই রাইলি মুর কেন বলছেন এটা ক্লিয়ার অ্যাটাক এগেইনস্ট খ্রিশ্চানস, অর্থাৎ ধর্ম এখানে কোথায় আসছে, বিদেশি টাকা বন্ধ হচ্ছে, আর তিনি বলছেন অ্যাটাক অন খ্রিশ্চানস, অর্থাৎ খ্রিশ্চানরা কি ধর্মান্তকরণে ব্যবহার করা হচ্ছে, তার মন্তব্যই। আমরা এখানে শেষ করতে হচ্ছে, সময় শেষ।
আমি এই প্রশ্ন রেখে শেষ করছি, বাংলার মানুষ যারা দেখছেন জবাব চায় বাংলা আমি কিশলয়, এই প্রশ্ন রাখছি, বাংলার মানুষের হয়ে রাখছি এবং বাংলার মানুষের জন্য রাখছি। আপনারা ভাবুন যে কেন একটা এফসিআর বিল, যে বিলের উদ্দেশ্য হলো বিদেশ থেকে টাকা এলে সেই টাকা দেশ বিরোধী কাজে যাতে না ব্যবহার হয়, সেই বিল আনলে পরে কেন এই দেশের ভিতরে বসে থাকা কিছু মার্কিন ডিপ স্টেটের দালাল এবং কিছু জেহাদিরা চিড়বিড়িয়ে উঠেছে এবং তাদের সঙ্গে সঙ্গে টুকরে গ্যাংয়ের সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক দলগুলো এবং নেতাদের আমরা আপনারা ভোটের সময় ভোট দিই, সেই দলগুলোর মধ্যে থাকা প্রতিনিধিরা কেন চিড়বিড়িয়ে উঠেছে, পার্লামেন্টে কেন এর বিরোধিতা চলছে, এটা তো দেশের বিষয়। ভাবতে থাকুন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নিজের লেখার জন্য, শব্দের জন্য, জীবন বোধের জন্য বারবার করে বদলে গেছেন ঠিকানা এবং আবার শুরু করেছেন শূন্য থেকে। এবার কি মনে হচ্ছে একটুখানি স্থায়ী ঠিকানা হয়তো সেটা কলকাতা? আমি জানি না, এখনো জানি না। ঝড় ঝাপটা পেরিয়ে এখনো কি একই রকমের সেই একরোখা সেই দৃঢ় মেরুদণ্ডটা আছে? বদলানোর চেষ্টা করিনি তো। মানুষ তো একদিন মরবেই, তাই বলে কি আপোষ করবো কেন? এতগুলো বছর পেরিয়ে গেছে, আপনি নিজের দেশ ছাড়া, মাটি ছাড়া, মনে হয় যে কোথাও যেন সেই পরিস্থিতি, এই পরিস্থিতির তুমি এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার, সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। Co-presenting by BP Poddar Cancer Hospital, পূর্ব ভারতে প্রথম AI assisted complete cancer care. Captain TMT, বাড়ির আসল শক্তি। Co-powered by Luxury Living, emerging leader in luxury furniture segment. আত্রেয় নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা, আমরা গড়ি ভালোবাসা। স্বামী বিবেকানন্দা গ্রুপ অফ ইনস্টিটিউট অ্যান্ড স্বামী বিবেকানন্দা ইউনিভার্সিটি, অ্যাডমিশন গোয়িং অন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। নোভেস্টা গ্রুপ, চাই একটা স্বপ্নের বাংলো, সলিউশন মাত্র একটা, নোভেস্টা। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। ভেন্টিয়ার চিমনি, যে আপনার কথা শোনে, ভেন্টিয়ার। ফেনিক 710, असली ওয়াটারপ্রুফ প্লাই। In association with পতঞ্জলি মধু, পিউরিটির 100-এরও বেশি প্যারামিটারে 100% খাঁটি। NEBS স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652, বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো? পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি, কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না শুধু নামেই চতুর। এই টিএমটি কি করে সেটা জানেন, এদিকে টিএমটি যা খুশি হলেই চলবে। ভাই, ডিলার বাবুর কথায় দম তো আছে। দাদা, তার থেকেও বেশি দাম আছে এতে। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600 দিয়ে। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। তুই জমিদার বংশের উত্তরাধিকারী হয়ে ফ্ল্যাট কিনবি, আমি তোর মতো জমিদার নাকি? কলকাতা আমি তো ফ্ল্যাটই কিনতে পারি। ফ্ল্যাটের দামে কলকাতার প্রাইম লোকেশনে এয়ারপোর্টের পাশে পাওয়া যাচ্ছে জমি যেখানে বানাতে পারবি নিজের বাড়ি। এই সুযোগ মিস করবেন না। ইউনিকর্ন এরোসিটি, আ ব্লকবাস্টার অপরচুনিটি। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন, 0 ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি ও 24 মাসের সহজ EMI। প্রতিটি কেনাকাটায় এখন নিশ্চিত উপহার। NEBS স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652, বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। হ্যালো ভেন্টার, হাই, আই অ্যাম হিয়ার। মিউজিক অন। এসে গেল ভারতের প্রথম ভয়েস ইনেবল চিমনি বাই ভেন্টিয়ার, চিমনি যে আপনার কথা শুনে। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই। বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। টিএমটি কি করে সেটা জানেন, এদিকে টিএমটি যা খুশি হলেই চলবে। ভাই, ডিলার বাবুর কথায় দম তো আছে। দাদা, তার থেকেও বেশি দাম আছে এতে। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600 দিয়ে। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। পৃথিবীর সব রান্নায় সুপারহিট শালিমার শেফ গরম মশলা। একটু হবে নাকি ভাই? কি শালিমার শেফ গরম মশলা? প্যার শালিমার। আর এবার যে খবরের দিকে নজর রাখছি, মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত। সিলেবাস কমিটির বৈঠকে জোরালো দাবি তথাগত রায়ের। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হোক শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী, অন্তর্ভুক্ত হোক অরাজনৈতিক মনীষীদের জীবনীও দাবি ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি দাবি করছেন মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত এবং তার জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী এবং তার সাথে যারা অরাজনৈতিক মনীষী রয়েছেন তাদের জীবনে তুলে ধরা উচিত। ঠিক কি জানিয়েছিলেন তিনি, শুনবো। মাদ্রাসা শিক্ষা সম্পূর্ণ তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেটা যদি সম্ভব এখন নাও হয়, তাহলে অন্তত মাদ্রাসায় যা পড়ানো হচ্ছে তার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সেখানে জাতীয়তা বিরোধী, রাষ্ট্রবিরোধী যে কোনো প্রচার হচ্ছে কিনা, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য 2002 সালে বলেছিলেন এবং পরে অস্বীকার করেছিলেন, সে সম্বন্ধে একটা ব্যবস্থা নিতে হবে। মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত, আর এই বিষয় নিয়ে কাজী মাসুম আক্তার এবং জিষ্ণু বসু তাদের কি প্রতিক্রিয়া। এতক্ষণ দেখছিলেন জবাব চায় বাংলার সঙ্গে ছিলাম আমি কিশলয়। ছোট্ট বিরতির পর দেখুন বাংলার প্রাইম টাইম, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। মেসি নাকি রোনাল্ডো, কে পাবে বেশি ভোট? চাকরির পরীক্ষার প্রস্তুতিতে রায়ো ম্যাটনে রিয়েল গোট 100% ডিটেইল সলিউশন সহ রায়ো ম্যাটন WBPSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট। Co-presenting by BP Poddar Cancer Hospital, পূর্ব ভারতে প্রথম AI assisted complete cancer care. Captain TMT, বাড়ির আসল শক্তি। Co-powered by Luxury Living, emerging leader in luxury furniture segment. আত্রেই নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা, আমরা গড়ি ভালোবাসা। স্বামী বিবেকানন্দা গ্রুপ অফ ইনস্টিটিউট অ্যান্ড স্বামী বিবেকানন্দা ইউনিভার্সিটি, অ্যাডমিশন গোয়িং অন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। নোভেস্টা গ্রুপ, চাই একটা স্বপ্নের বাংলো, সলিউশন মাত্র একটা, নোভেস্টা। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। ভেন্টিয়ার চিমনি, যে আপনার কথা শোনে, ভেন্টিয়ার। सैनिक 710, असली वाटरप्रूफ प्लाई इन एसोसिएशन with পতঞ্জলি মধু, পিউরিটির 100 বেশি প্যারামিটারে 100% খাঁটি। না ওই একটা লোহাই তো, সিমেন্ট মজবুত হওয়া উচিত, সেটা তো আমি নিয়ে নিয়েছি। ক্যাপ্টেন বাবা, টিএমটি দিয়ে কি হয়? বাবু, টিএমটি বাড়িকে শক্তিশালী করে। টিএমটি কি করে সেটা জানেন, এদিকে টিএমটি যা খুশি হলেই চলবে। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600, আর মজবুতির সাথে জং থেকে সুরক্ষিত রাখতে ক্যাপ্টেন রাজগার। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো, পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি, কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না শুধু নামেই চতুর। এই লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেন, 0 ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি ও 24 মাসের সহজ EMI। প্রতিটি কেনাকাটায় এখন নিশ্চিত উপহার।
ঘরে আনুন সেরা সেরা সর্ষের তেল শালিমার, কাঠের ঘানিতে পেশাই করা খাঁটি সর্ষের তেল। খাঁটি তেলের দাম আছে। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। হ্যালো ভেন্টার। হাই, আই অ্যাম হিয়ার। মিউজিক অন। এসে গেল ভারতের প্রথম ভয়েস ইনেবল চিমনি বাই ভেঞ্চার। চিমনি যে আপনার কথা শোনে। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। স্বাদ পাখি রাধা শালিমার্স শেফ স্পাইসেস, জীবনের আসল স্বাদ। NABH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। রোজভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজভোজ চাল, রোজ চাই রোজভোজ। লাক্সারি লিভিং, এমার্জিং লিডার ইন লাক্সারি ফার্নিচার সেগমেন্ট। সেভেন রেঞ্জার্স হসপিটাল, ডানকুনি, হুগলি জেলায় সুচিকিৎসার শ্রেষ্ঠ কেন্দ্র। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। সহনিবেদক, ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। আদি রেডিমেড সেন্টার, সোদপুর। সুমিত রায়ের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে, এক শালবনির জমি দুর্নীতি এবং আরেকটি চাকরি দুর্নীতির ডেবরা। কোথায় আছেন ওনারা? তো অনেক জায়গায় থাকেন, ভার্জিন আইল্যান্ডস, অনেক রকম আইল্যান্ডস আছে যেগুলো ভ্রমণ করতে গেছেন হয়তো। যে বিভিন্ন দুর্নীতির কিংপিন ছিলেন এই সুমিত রায়। উনি যেখানেই থাকুন, পুলিশ এবং অন্যান্য এজেন্সিরা তাকে নিশ্চয়ই খুঁজে বের করবে। এই হচ্ছে সুমিতের বেহালার বাড়ি। 20 মিনিটের উপরে তল্লাশি চলে। সিআইডি টিম এই মুহূর্তে সুমিতকে খুঁজছে। হাসিনার ভার্চুয়াল বার্তার ঘোষণায় ভীত বাংলাদেশ সরকার। বহির্বিশ্বে মিথ্যে তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন না হওয়ার গুজব রটাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়ার অভিযোগ হাসিনা পুত্র সচিব ওয়াজিদের। শুভ্রাংশু, তুমি শুনলে যে হাসিনা পুত্র সচিব ওয়াজিদ তিনি একদম বাংলাদেশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করছেন এবং মিথ্যে গুজব রটানোর অভিযোগ করছেন। না, এটা তো ঘটনা, এটা ঘটনা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যারা জিহাদি গোষ্ঠী আছে, যারা জঙ্গি গোষ্ঠী আছে, যারা জামাত আছে, তারা কেউই চায় না কোনো গণতান্ত্রিক। হেডলাইন নিবেদন করছেন জয়েন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, your path to global hospitality. Earn 24 lakhs per annum upwards. Clear that I am coming. I am going to Bangladesh. Okay. Now the date and everything. Of course, when time will come, I will tell you. সরকার পতনের 2 বছর পর অডিও বার্তায় বাংলাদেশ ফেরার বার্তা। শেখ হাসিনার দেশের মানুষের জন্য ফিরবো, ফেরার দিন দ্রুত জানাবো। অডিও বার্তায় বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বললেন ডিসেম্বরেই দেশে ফিরছেন তিনি। Behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument.
2 বছর আগে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে বেনজির হিংসা জ্বলেছে বাড়ি, মরেছে মানুষ। ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ সরকার ফেলতে উস্কানি, অভিযোগ শেখ হাসিনার। টাটাকে বঙ্গে বিনিয়োগের আহ্বান, পরিবর্তনের বাংলায় রাজ্যে টাটাকে বিনিয়োগের আহ্বান সরকারের। মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক, শিল্প দপ্তরের আধিকারিকদের। টাটাকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও জট কাটানোর চেষ্টা। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আজকে বাংলার প্রাইম টাইম। এই মুহূর্তে বাংলার প্রাইম টাইম করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ দেশে এই মুহূর্তে সব থেকে বড় খবরটা চলে এসেছে কোথাও। যারা ভাবছিলেন যে সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করে দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, যারা ভাবছিলেন যে সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করে এই দেশে রাতারাতি নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া যায়, তাদের জন্য সত্যি সত্যি বড় বিপদ। কারণ আজকে যে বিষয় নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ে আমি আসতে বাধ্য হয়েছি, সেই খবরটা দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত একটা অংশের মানুষ ভাবছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে এই যে সোশ্যাল মাধ্যমে নতুন করে মানুষকে উস্কানোর কাজ চলছে, একজোট করার কাজ চলছে, বা একই সঙ্গে দেশ ভাঙার কাজ চলছে। এমন নয় যে ভারতের ক্ষেত্রে প্রথম বলা হচ্ছে, এর পাশাপাশি একাধিক ঘটনায় মডিউল অন্য দেশের ক্ষেত্রে ফলো করা হয়েছে। যেমন ফলো করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, যেমন ফলো করা হয়েছে নেপালের ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে, মূলত উপমহাদেশের ক্ষেত্রে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে সাবস্ক্রাইবার না ইউজার বলা হয়ে থাকে, অনেক সময়তে গ্রাহকদেরকে ইউজার বলা হয়ে থাকে। এবং সেই ইউজার অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিদিন প্রতি মুহূর্তে ব্যস্ত থাকেন, বুঁদ হয়ে থাকেন, যদিও মূলত সামনে আসছে জেনারেশন জেড অর্থাৎ জেন জি, কিন্তু আসলে একটা বড় অংশের মানুষ বিভিন্ন বয়সের তারাও কোথাও সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে পড়ছেন। এবং এই আসক্তিকে কাজে লাগিয়ে নিজের মতো পলিসি তৈরি করে, নিজের মতো করে তাদের স্ট্র্যাটেজি তৈরি করে তারা এর আগে উপমহাদেশের একাধিক দেশকে অশান্ত করতে সফল হয়েছে। শ্রীলঙ্কা থেকে শুরু, পাকিস্তানের ক্ষেত্রেও হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে ভয়াবহ পরিণতি আমরা দেখেছি, এমনকি বাদ যায়নি নেপালও। কিন্তু এবার যখন ভারতের ক্ষেত্রেও সে একই মডিউল, একই ছক ফলো করার চেষ্টা করা হলো, তখন বোধহয় হিতে বিপরীত হয়ে গেল, যাকে বলে বুমেরাং। মার্ক জুকারবার্গের এই কোম্পানি, যার নাম হচ্ছে মেটা, এবং যার যে কোম্পানির আওতায় রয়েছে একাধিক সোশ্যাল প্ল্যাটফর্ম, যেরকম ফেসবুক, যেরকম ইনস্টাগ্রাম, এই ধরনের একাধিক প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া রয়েছে, যেগুলো বহুল জনপ্রিয় হয়েছে এবং পরিচিতি পেয়েছে। সেই প্ল্যাটফর্মকে হাতিয়ার করে কিভাবে দেশ বিরোধিতাকে প্রমোট করা হয়েছে, প্রশ্রয় দেওয়া হয়েছে, ভাইরাল করা হয়েছে। এর সঙ্গে অদ্ভুত রকমভাবে এই সাইবার যে স্ট্র্যাটেজি, ডিজিটাল স্ট্র্যাটেজি, অনলাইন স্ট্র্যাটেজি, সেগুলোকে ফলো করা হয়েছে, অ্যালগরিদম নিয়ে খেলা হয়েছে, এবং সেক্ষেত্রেও ভারত বিরোধিতা সেক্ষেত্রে প্রাধান্য পেয়েছে। কেন বলছি এ কথা? সাম্প্রতিক সময় কোথাও দিল্লিতে হয়ে যাওয়া যে প্রতিবাদের কার্যকরণ নিয়ে কারোর কোনো সন্দেহ নেই, সেখানে কোনো সমর্থন না জানানোর কোনো ভাষা নেই, কিন্তু সেই প্রতিবাদের নাম নিয়ে একটা অংশের মানুষ যে অশ্লীলতা করেছে বা যেভাবে কোথাও দেশবিরোধী স্লোগান টানা দিয়ে গেছে এবং একাধিক নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা সেখানে রাখার চেষ্টা করেছে, এখানে ভারত সরকার কোথাও বা দেশের শাসক দল কোথাও সেখান থেকে বোঝার চেষ্টা করেছে হচ্ছেটা কি। তারপরও এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না সরকারের। কিন্তু যেই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর একটি ভিডিও, যা যুব সমাজের জন্য তিনি দিয়েছিলেন, সেই ভিডিওটা যা মিলিয়ন রেকর্ড ক্রস করে গিয়েছিল, সেই ভিডিও যখন হঠাৎ করে টেকনিক্যাল এরর বলে সেটা ফেসবুক থেকে ডিলিট করিয়ে দেওয়া হয়, তখন টনক নড়ল ভারত সরকারের যে এর আগে কত ধরনের শব্দ, কত ভিডিও, কত ধরনের নারকীয় অশ্লীল জিনিসপত্র পর্যন্ত ফেসবুকে আমরা চলতে দেখেছি। ভারতীয় দেবদেবী নিয়ে নোংরা কমেন্ট আমরা সেখানে হতে দেখেছি। তারপর এমন কি থাকতে পারে নরেন্দ্র মোদীর ভিডিওতে
এমন কি কারণ থাকতে পারে যে কারণে মিলিয়ন 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 ভিউ পাওয়া সেই ভিডিওকে টেকনিক্যাল কারণ বলে ডাউন করে দেওয়া হলো এবং বলা হলো যে ভারতে নাকি ভিডিওটা আপাতত দেখা যাবে না। সেখান থেকে সূত্রপাত। এবং আজকে সব থেকে বড় যে খবর নিয়ে আমি এসেছি তা হচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া যারা চালিয়ে এসছে, যারা দাদাগিরি করে এসছে গোটা বিশ্বে, অর্থাৎ মেটা যার মালিক মার্ক জুকারবার্গ, তাকে কার্যত মাথা নত করে ক্ষমা চাইতে হলো। এখানে শেষ নয়, এরপর ভারতেও কোথাও সব থেকে বড় চাপের মুখে, চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে মেটা। তারা সোশ্যাল প্ল্যাটফর্মকে সঙ্গে নিয়ে তারা ভাবছিল ভারতে বিশাল মার্কেট রয়েছে, ভারতবর্ষকে কন্ট্রোল করা যায়, এত বড় দেশকে, এত বড় দেশের যুব সমাজকে তাদের মগজ ধোলাই করা যায়। সেখানে কিন্তু সব থেকে বড় ধাক্কা পেতে চলেছেন মার্ক জুকারবার্গ। আমি পরপর এক একটার পর একটা আপডেট দেবো আজকে। যেই মুহূর্তে গোটা দেশে সব থেকে বেশি আলোচিত এবং চর্চিত বিষয়, কিছুক্ষণ আগে মার্ক জুকারবার্গের সেই ক্ষমা চাওয়ার বিষয়টাও সামনে চলে আসে। ভারতের কাছে রীতিমতো মাথা নত করতে বাধ্য হয় মেটা এবং ভারতের কাছে ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ। তিনি বললেন যে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটেছে, কোনো উদ্দেশ্য ছিল না প্রধানমন্ত্রী ভিডিওকে ডাউন করে দেওয়ার, অর্থাৎ টেকনিক্যাল ভাষায় বলছি, সোশ্যাল মিডিয়ার ভাষায় বলছি ডাউন করে দেওয়া। আসলে এই ভিডিওকে টেকনিক্যাল এরর বলে ফেসবুক থেকে নিজেরাই ডিলিট করে দিয়েছিল ফেসবুক অথরিটি, কর্তৃপক্ষ। তার জন্য রীতিমতো মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হলো। এই প্রথম মেটার মালিক মার্ক জুকারবার্গকে এই উপমহাদেশে কোনো ভিডিও ডিলিট করে দেওয়ার জন্যই প্রথম ক্ষমা চাইতে হলো, যে এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গোটা ভারতের ক্ষেত্রে। কারণ সোশ্যাল মাধ্যম এখানে ভয়ঙ্কর রকম একটা ভূমিকা পালন করছে। কোন ভিডিও ডিলিট করে দিয়েছিল মেটা, কোন ভিডিও ডিলিট করার জন্য ক্ষমা চাইতে হলো মার্ক জুকারবার্গকে, কি এমন ছিল সেই ভিডিওতে, এমন কি কারণ হতে পারছে, এমন কি কারণ রয়েছে সেখানে যে কারণে এই ভিডিওকে ডাউন করে দেওয়া হয় বা এই ভিডিওকে ডিলিট করে দেওয়া হয় ফেসবুক থেকে। দেখুন তো সেই ভিডিওটা, আদৌ আপনি এর মধ্যে এমন কিছু পান কিনা। पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। नीट कांडे अर्थात प्रश्न फाঁস কাণ্ডে দোষীদের জন্য করা বিল আনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি আছে এর মধ্যে, এমন কি রয়েছে এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ, মানে জঘন্যতম শব্দ যেগুলো কানে এমনি শোনাও যায় না, যে শব্দগুলো টেলিভিশনে ব্রডকাস্ট করতে গেলে বিপ লাগাতে হয়, সেই সমস্ত শব্দের ভিডিওকে পর্যন্ত ভাইরাল করেছিল মেটা। অথচ সুপার ভাইরাল হওয়া এই ভিডিও নরেন্দ্র মোদীর, যা কয়েক মিনিটে কয়েক মিলিয়ন ভিউ পেয়েছিল, সেই ভিডিওকে দেশবাসীর কাছে পৌঁছতে দেওয়া হলো না। যুব সমাজের উদ্দেশ্যে এই বার্তা দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী, সেটাকে পৌঁছতে দেওয়া হলো না, বরং উল্টো ন্যারেটিভটা, সেই ন্যারেটিভের ভিডিওগুলোকে ভাইরাল করে দেওয়া হলো। অ্যালগরিদম বলে একটা জিনিস ফলো করে মেটা, অর্থাৎ কোন অ্যালগরিদমকে তারা প্রায়োরিটি দেবে সেই অ্যালগরিদমের খেলা শুরু করে তারা। ভারতের ক্ষেত্রে তারা হয়তো ভুলে গিয়েছিল, মেটা হয়তো ভুলে গিয়েছিল, এই ফেসবুক ইনস্টাগ্রাম কোম্পানি হয়তো ভুলে গিয়েছিল যে এই দেশটার নাম ভারত, এটা বাংলাদেশ বা নেপাল নয়। আর সেই জন্য এসে ক্ষমা চাইতে হয়। পরবর্তী যে আপডেট, আমি আরও বলছি কেন বড় বিপদের মধ্যে পড়লে এবং যারা
ফেসবুক এবং ইনস্টাগ্রামকে হাতিয়ার করে ভাবছিলেন যে তারা দেশের বিভিন্ন প্রান্তে বিষ ছড়াতে পারবেন, তাদের কপালে বড়সড় চিন্তার ভাঁজ। কারণ এরপর আমি যে খবরটা দেবো সেই খবরটা সত্যি সত্যি পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে অনেকের। তবে তার আগে জাস্ট কিছু আপডেট দিয়ে রাখি। যেরকম ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট কাণ্ডে ক্ষমা চেয়ে ভিডিও করেছিল মেটা, এবং আজ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হলো। দেখা করলেন মেটার চিফ গ্লোবাল অফিসার, তিনি দেখা করেন মেটার অন্যান্য অফিসাররা, এবং আজকে এই ভিডিও ডিলিট কাণ্ডে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলো মেটার গ্লোবাল চিফ গ্লোবাল অফিসারের টিম। অফিসার নিজেও ছিলেন তিনি, এবং মেটার চিফ গ্লোবাল অফিসার তিনি কিন্তু দেখা করলেন আজকে। কেন্দ্রীয় সচিবকে ভিডিও মোছার ব্যাখ্যা দিল মেটা আজ। সচিব এস কৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করলেন জোয়েল কাপলান। প্রায় 45 মিনিট কথা হলো সচিব এস কৃষ্ণনের সঙ্গে। পরবর্তী আপডেট, কেন্দ্রীয় সচিবকে ভিডিও মোছার ব্যাখ্যা দিল মেটা। যে যিনি কেন্দ্রীয় সচিব রয়েছেন অর্থাৎ এস কৃষ্ণন, তার সঙ্গে সাক্ষাৎ করেন আজকে জোয়েল কাপলান। প্রায় 45 মিনিটের তাদের বৈঠক হয়, এবং সেই বৈঠকে যেভাবে তাদেরকে উত্তর তলব করা হয়েছিল, রীতিমতো কাঠগড়া তুলে জানতে চাওয়া হয়েছিল যে এই সাহস কোথা থেকে পেল মেটা। এই যে হোয়াটসঅ্যাপ যারা চালাচ্ছে, হোয়াটসঅ্যাপের মালিক, ইনস্টাগ্রামের মালিক, ফেসবুকের মালিক যারা, তাদের কোম্পানির নাম মেটা। সেই কোম্পানি সাহস কি করে পেল? এবং আজকে কার্যত পায়ে পড়ে ক্ষমা চাইতে হলো, তাদেরকে মাথা নত করতে হলো মেটাকে, পায়ে পড়ে ক্ষমা চাইতে হলো এবং ব্যাখ্যা দিতে হলো, ছুটে এসে ব্যাখ্যা দিতে হলো, ক্ষমা চাইতে হলো যে এই কাজ তারা করে অন্যায় করেছেন আর ভবিষ্যতে করবেন না। কিন্তু এত সহজ বোধহয় নয়, কারণ তাদেরকে আবারও তলব করা হয়েছে। তাদের ব্যাখ্যা এখনো পর্যন্ত সন্তুষ্ট নয় ভারতের মন্ত্রক। আমি পরবর্তী যে আপডেটটা দেব, বৈঠকে মেটা থেকে যথাযথ উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কারণ উত্তর তলব করা হয়েছে কেন্দ্রের তরফে। পরবর্তী আপডেট, এবং যে উত্তর দেওয়া হচ্ছে, যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তারপরও আরও ডিটেল চাওয়া হয়েছে। খুব বড় ফেঁসে গিয়েছে বোধহয় আমার মেটা মনে হয়, কারণ কেন ভিডিও মোছা হয়েছে তার কারণ জানতে চাওয়া হয়, এবং তাদের তরফ থেকে সাফাই দেওয়া হয় যে যান্ত্রিক ত্রুটির কারণে নাকি এই ভিডিওটা মোছা হয়েছে, কোনো অ্যালগরিদমের গল্প নেই, ইচ্ছাকৃতভাবে তারা কিছু করেনি, নাকি টেকনিক্যাল ফল্ট। যদি আপনাদের মনে থাকে যখন ভিডিও ডিলিট হয়েছিল সেই ছবিটা আমাদের কাছে রয়েছে, সেখানে নরেন্দ্র মোদী ভিডিওর উপরে ক্লিক করতে গেলে দেখা যাচ্ছিল যে টেকনিক্যাল এরর সেখানে লেখা যাচ্ছিল। কি এমন টেকনিক্যাল এরর হতে পারে? এত বড় কোম্পানি যারা হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, এখান থেকে এত আয়ের বন্দোবস্ত করে দিচ্ছে, নিজেদের ইচ্ছে মতো ভিডিওকে তারা ভাইরাল করে, যেগুলো ভারতীয় সংস্কৃতির ওপরে একটা কোনো ভালো গান, কোনো ভালো কাজ, ভালো শিল্প, সেগুলোকে তারা ভাইরাল করে না। অথচ অন্য কিছু দেখুন, 10টা গালিগালাজ করুন, 3টে বাজে কমেন্ট করুন, সেগুলোকে তারা রেখে দেয়। তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলা হলেও তারা অ্যাকশন নেয় না। অথচ অন্য অনেক ক্ষেত্রে তারা সেই সমস্ত স্টেপ নেয় যেগুলো না নিলেও চলতো। অতএব এগুলো জানার দরকার রয়েছে। আমি যে লাস্ট আপডেটটা, সেই আপডেটটা একবার চালাতে বলবো আমার টিমকে, যে এই বৈঠকে মেটা কি বলেছে। বৈঠকে মেটার থেকে যথাযথ উত্তর তলব করেছিল কেন্দ্র, এবং কেন ভিডিও মোছা হয় জানতে চাওয়া হয় তার কারণ, এবং যান্ত্রিক ত্রুটির কারণে, আমি টিমকে বলবো চালাতে, এটা যান্ত্রিক ত্রুটির কারণেই মুছে যায় ভিডিও, সেটা দাবি করে মেটা। গোটা ঘটনাকে অনিচ্ছাকৃত বলেও দাবি করা হয়, যদিও এতে এখনো পর্যন্ত একে সদুত্তর বলে ধরছে না ভারত, এবং তারপর আবারও তলব করা হয়েছে তাকে। রাজশ্রী রায়চৌধুরী সাইবার বিশেষজ্ঞ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রীবাবু, স্বাগত আপনাকে বাংলার প্রাইম টাইমে। আমি জাস্ট একটা জিনিস জানতে চাইবো, যে যারা এই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপকে হাতিয়ার করে ভাবে যে ভারতের মতো দেশে এখানে ঘৃণা তৈরি করা যাবে, এখানে বিদ্বেষ তৈরি করা যাবে, এখানে তরুণ প্রজন্মকে ভরকানো যাবে, বা সেখানে তাদের যে সংস্কৃতি তার থেকে উল্টো মেরুতে গিয়ে ভারত বিরোধী, ভারত বিদ্বেষী জিনিসগুলোকে প্রমোট করা যাবে, ভাইরাল করা যাবে, তাদেরকে আজ এসে ক্ষমা চাইতে হচ্ছে, তাদেরকে আজ লিখিতভাবে মাথা নত করে বলতে হচ্ছে যে তারা ভুল করেছে, টেকনিক্যাল এরর হয়ে গেছে, এরকম আর হবে না। কি মনে হয় ভারতের কাছে এই মাথা নত, মেটার মাথা নত করাকে আপনি কিভাবে দেখছেন? মানে এটা কি হচ্ছে ভারতের যে বিশাল সাবস্ক্রাইবার বা তাদের ভাষায় ইউজার, সে ইউজার হারানোর ভয়? কারণ ভারতও যদি
রাশিয়া বা চীনের মতো বা কোরিয়ার মতো বলে যে আমি মেটাকে অ্যালাউ করছি না আমার দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব ব্যান করে দিলাম আমি, তখন তো বিশাল বড় ব্যবসায়িক আর্থিক ক্ষতির মুখে পড়ে যাবে মেটা। কোথাও কি মনে হয় সেই জায়গা থেকে? একদমই তাই, হ্যাঁ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমাদের এই যে কোম্পানিজগুলো মানে যারা এরকম একটা হিউজ ডেটা নিয়ে কাজ করে ভারতবর্ষের সমস্ত ইউজারদের মধ্যে, তাদেরকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে মানে তাদেরকে আমরা বলি হচ্ছে মানে একটা আইন দিয়ে গাইডেড হয়, তাকে বলে ইনফরমেশন টেকনোলজি রুলস রয়েছে একটা 2021-এর রুল, যে ইন্টারমিডিয়ারি গাইডলাইন অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড। যারা এই ফেসবুক মানে মেটার মতো যে কোম্পানিগুলো, তাদেরকে আমরা বলি সিগনিফিকেন্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি। এই সিগনিফিকেন্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি যারা, তাদের কিন্তু সবসময়ই একটা ভয় কাজ করে যে তাদের যেহেতু এই মোর দ্যান 5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হলে তখন মানে সিগনিফিকেন্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি বলা হয়। ফলে সেক্ষেত্রে তারা যদি কোনো কারণে একটা বড় ব্যবসা লুজ করেন বিকজ অফ এনি রিজন, সেটা টেকনিক্যাল গোলযোগ হতে পারে কিংবা তাদের অ্যালগোরিদমিক খেলা হতে পারে, যেটাই হোক না কেন, সেটাতে যদি তারা বিজনেস লস করে, সেটা তাদের যে গ্লোবাল বিজনেস তার একটা বিরাট অংশ সেটার মধ্যে কিন্তু পড়বে। ফলে সেক্ষেত্রে তারা সবসময় কিন্তু এই যে সেফ হারবার, যেটা আইনেও বলা রয়েছে যে তারা সেফ হারবার পাবেন না। ফলে ভারতবর্ষের মতো দেশে যদি কোনো কারণে এই ধরনের কিছু গণ্ডগোল এই কোম্পানিগুলো পাকাতে চায়, তাহলে কিন্তু ভারতবর্ষের আইন যথেষ্ট শক্ত। ফলে সেই আইনের আওতায় কিন্তু তাদেরকে অবশ্যই আনা যাবে এবং সেইভাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা যাবে। ফলে এখানে কিন্তু কোনোভাবে এই ব্যবস্থাগুলো করতে পারবে না, যদিও তারা অনেক রকম কিছু করেন। এবং আমরাও আমাদের যে ডিজিটাল মাধ্যমে আমরা যেসব কন্টেন্টসগুলো দেখতে পাই, সেই কন্টেন্টসগুলোতে আমরা দেখতে পাই যে নানান রকম মানে আমরা আগে কখনো এইসব কন্টেন্ট যে হবে এগুলো আমরা ভাবতেও পারতাম না, সেগুলো এখন প্রমোট করা হচ্ছে। এবং এখন তো মাঝে মধ্যে আমরা ভাবি যে যেসব কন্টেন্ট প্রমোট করা হচ্ছে সেগুলো কিভাবে প্রমোট করা হচ্ছে, মানে এটা আদৌ প্রমোট করা যায় কিনা বা সেগুলো আদৌ দর্শানো যায় কিনা, সেটা নিয়েও একটা বিরাট সংশয়। ঠিক, একেবারে। আপনি আমাদের সঙ্গে, হ্যাঁ আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আসছি। আমি বারবার করে বলছি যে এই মুহূর্তে সব থেকে বড় খবর কি কেন এটা, কারণ এই মুহূর্তে গোটা দেশ একটা অত্যন্ত কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। এবং আমি স্বর্ণালী দায়িত্ব নিয়ে আপনাদের বারবার করে বলছি, যারা সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে ভাবছেন যে এই সোশ্যাল মিডিয়ায় যে দেখানো হয়, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে সার্চ করে যে তথ্য পাওয়া যায়, এই যে অনেকেই বলেন না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, অর্থাৎ এক ধরনের ন্যারেটিভকে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে, কিছু ভুল তথ্য সেগুলোকে খাইয়ে দেওয়া হয়, গিলিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আমি বলছি প্রত্যেক ভারতীয়র তাদের ব্যক্তিগত তথ্য, তাদের ছবি, তাদের পরিচয়, তাদের ব্যক্তিগত ডিটেলস, সেগুলো পর্যন্ত এই আমেরিকান কোম্পানি নিজেদের দখলে রেখে দিয়েছে। আপনার অনেক সময় মনে হবে যে ফেসবুকে আসছে বিভিন্ন ধরনের অ্যাপ, যে আপনার জন্ম তারিখ থেকে জেনে নিন আপনার সঙ্গে কি হতে চলেছে, আপনি ভবিষ্যতে কি অপেক্ষা করছে। আপনি বিভিন্ন অ্যাপ থেকে আপনি জানতে পারেন যে আপনি অমুক রঙের শাড়িতে আপনাকে কেমন দেখতে লাগে, আপনি জেনে নিন আপনার পরিবারে নতুন কি হতে চলেছে। এই ধরনের একাধিক অ্যাপ থাকে। আপনিও নিজের হয়তো আগ্রহবশত এই ধরনের অ্যাপের মধ্যে নিজেদের জন্ম বৃত্তান্ত, নাম বা আপনার পার্টনারের নাম আপনারা লিখে দেন, অনেক কিছু লেখেন, কিন্তু সেগুলো আসলে আপনাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার একটা কৌশল। শুধু তাই নয়, আরো ভয়ঙ্কর জিনিস আমি বলছি যে কেন ফেসবুক সব থেকে বড় ব্যবসা করছে আমাদের এখানে, কি এমন রয়েছে ভারতে, কেন ভারতের উপর এত টার্গেট করা হচ্ছে, কেন ভারতের মানুষজনকে এইভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। ফেসবুকের ব্যবসাটা শুধুমাত্র বলি আমি, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতবর্ষে প্রায় 40.3 কোটি। ভাবুন, 40.3 কোটি মানুষ এই আমেরিকান সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে রয়েছে, তারা এখানে রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকে এদের কাছে এক একজন গ্রাহক, ইউজার। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে প্রায় 75 কোটি। ইন্টারনেট ব্যবহারকারী লোক রয়েছে এখানে 102 কোটিরও বেশি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এখানে, মানে সব রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন প্রায় 50 কোটি। এবং ভারতে ফেসবুকের বাজার হচ্ছে সর্ববৃহৎ ফেসবুকের বাজার। এবং এই জায়গা থেকেই আমার আজকে সব থেকে বড় যে আমি খবরটা দিতে চলেছি, যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তার আগে ফেসবুকের বা মেটার ভণ্ডামিটা একটু বলে দেওয়া যাক। মূলত 4টে ভণ্ডামি আমি সামনে আনবো, মানে ভণ্ডামি বলা যেতে পারে বা এখানে এত বড় অপরাধ বলা যেতে পারে, ষড়যন্ত্র বলা যেতে পারে। মেটার 4টে বড় ষড়যন্ত্র ভারতের মতো বৃহৎ বাজার, অর্থনীতির একটা জায়গায়, এত পপুলেশন, জনসংখ্যার একটা দেশে 4 সব থেকে বড়
ভণ্ডামি এবং অপরাধ এবং ষড়যন্ত্র যা আমেরিকার এই কোম্পানি ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য এই তিন চারখানা সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে, হোয়াটসঅ্যাপ তৈরি করে রেখেছে, ফেসবুক তৈরি করে রেখেছে, ইনস্টাগ্রাম তৈরি করে রেখেছে, এবং তারা ভাবছে এদের মধ্যে দিয়ে তারা আমাদের মগজগুলোকে কন্ট্রোল করবে, আমাদের মগজগুলো ধোলাই করবে। হীরক রাজার দেশে যেরকম মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র ছিল, বর্তমান সময়ে সেরকম মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের নাম হচ্ছে এই আমেরিকান কোম্পানি মেটা, যে তিন চারটে প্রোফাইল প্ল্যাটফর্ম খুলে রেখে দিয়েছে। ভণ্ডামি নাম্বার 1, ভারত বিরোধী পোস্ট বেশি করে প্রচার করা এদের কাজ। ভারত বিরোধী পোস্ট করলেই তাকে ভাইরাল করা, অ্যালগরিদমে তাকে সেইখানে নিয়ে আসা সার্চ ইঞ্জিনে, যাতে খুব সহজে সেটা দ্রুততার সঙ্গে ভাইরাল হয়ে যায়। ভারতীয় সংস্কৃতির প্রচার চেপে দেওয়া, মোছা হয় না কোনো হিন্দু বিরোধী পোস্ট, এমনকি ভারতীয় গঠনমূলক কন্টেন্টের প্রচারের ক্ষেত্রেও বাধা দেওয়া হয়। যারা ভারতীয় সংস্কৃতিকে প্রচার করছেন এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, পান থেকে চুন খসলে তাদের ফেসবুক প্রোফাইল বা তাদের যে কন্টেন্ট রয়েছে সেটাকে উড়িয়ে দেওয়া হয়, রাতারাতি ডিলিট করে দেওয়া হয়। আর এই জায়গা থেকে আজকে বাংলার প্রাইম টাইমে যে কারণে আজকে আমার আসা, সব থেকে বড় খবরটা দিয়ে রাখি এবার। কি কারণে এই মুহূর্তে যারা দেশের শত্রু, যারা দেশদ্রোহীদের প্রমোট করেন, যারা প্রশ্রয় দেন, যারা ভেবেছিলেন যে সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করে তারা ভারতকে ভাঙার কাজ করবেন, তাদের জন্য সব থেকে বড় খারাপ খবরটা দিয়ে রেখে এই মুহূর্তে সব থেকে বড় খারাপ খবর, ভারতের শর্ত না মানলে, ভারত একাধিক শর্ত চাপিয়েছে এই মুহূর্তে মেটাকে। সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে একাধিক রেস্ট্রিকশন অর্থাৎ নিষেধাজ্ঞা, কড়াকড়ি এবং কিছু শর্ত চাপানো হয়েছে। ভারতের শর্ত না মানলে দোকান বন্ধ হতে পারে মেটার। ভারত সরকারের দেওয়া শর্ত মানতেই হবে মেটাকে। শর্ত না মানলে ভারতেও চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বা নিষিদ্ধ হয়ে যেতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম। ভারতের শর্ত না মানলে, ভারতের শর্ত অনুযায়ী না চললে, ভারতের যেগুলো নিয়ম রয়েছে সেই ধরনের বা যেখানে যেগুলো ভারতের পলিসি যেগুলো অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী না চললে, অন্তত এখানে যে ফেসবুকে যে ধরনের নিজেদের নিয়ম তারা চাপিয়ে এসছে, মনোপলি চাপিয়ে এসছে, সেইগুলো কিন্তু যদি না শোনা হয় তাহলে কিন্তু অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে পারে ভারত সরকার। ভারত বিরোধী শক্তির কন্ট্রোলে রয়েছে রীতিমতো, এবং এরা ভারত বিরোধী শক্তিকেই প্রমোট করে এসছে। ভেবে দেখার সময় এসছে যে আপনার পরিবারের ছেলেমেয়েরাও বা এই ধরনের সোশ্যাল মাধ্যমের খপ্পরে পড়ছে না তো। এবং এই যে মার্কিন সংস্থা, তার সঙ্গে সঙ্গে ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, এগুলো কিভাবে পরবর্তী প্রজন্মের মাথা খাচ্ছে। শুধুমাত্র তাই না, আমাদেরও কোথাও একটা সময় পর অ্যাডিক্টেড করে রেখে দিয়েছে। অতএব শুধুমাত্র ক্ষমা চেয়ে হবে না, যে ধরনের শর্ত দেওয়া হয়েছে ভারতে এবার শর্ত সাপেক্ষে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ চলবে, শর্ত না মানলে চলবে না। যদি এই খবরটা শুনে আপনি আকাশ থেকে পড়েন তাহলে কি রাতারাতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যাবে? তাহলে বলবো আকাশ থেকে পড়ার কিছু নেই। আমি এই মুহূর্তে গুনে 5-6খানা দেশের নাম বলবো যে দেশগুলো মেটার এই ব্যবসা বন্ধ করে দিয়েছে। যেমন 1 নম্বর দেশ চীন, 2 নম্বর রাশিয়া, এই দেশগুলো চালাতে বলবো। 1 নম্বর চীন, 2 নম্বর রাশিয়া, 3 নম্বর ইরান, 4 নম্বর উত্তর কোরিয়া, মায়ানমার, ইরানের পরে উত্তর কোরিয়া, যেখানে ফেসবুক নিষিদ্ধ হয়েছে, মেটার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। মায়ানমার, মেটার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, দেশের শর্ত অনুযায়ী চলেনি, মগজ ধোলাইয়ের কাজ করছিল তাই ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, ফেসবুকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তুর্কমেনিস্তান এবং উগান্ডা, এই কয়েকটা দেশে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রামের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, কারণ তারা এখানকার লোকেদেরও অস্থির করার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য, এই ধরনের দেশগুলোর উপরে কন্ট্রোল রাখার জন্য, মগজ ধোলাইয়ের জন্য তারা চেয়েছিল এই ফেসবুক, ইনস্টাগ্রামকে ব্যবহার করতে। চীন রাজি হয়নি, রাশিয়া রাজি হয়নি, ইরান রাজি হয়নি, উত্তর কোরিয়া, মায়ানমার, তুর্কমেনিস্তান, উগান্ডাও রাজি হয়নি। অতএব এই সমস্ত দেশে ইতিমধ্যে ফেসবুক এবং মেটার ব্যবসা, ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আর শেষ যে আপডেটটা দিয়ে দেবো, তবে তার আগে আমি আরেকবার আসবো আমাদের অতিথির কাছে। আমার একটাই প্রশ্ন,
যদি সত্যি সত্যি ভারতকে কন্ট্রোল করার চেষ্টা করে ফেসবুক ইনস্টাগ্রামের কোম্পানি, তাহলে কি চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার পথে চলে ভারতেও তাহলে নিষিদ্ধ হতে পারে? ভারত কিন্তু এর আগে টিকটক সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কিন্তু ভারত ব্যান করেছে, ভারতের কিন্তু এই ইতিহাসও রয়েছে। সেক্ষেত্রে কি ফেসবুক এবং ইনস্টাগ্রামও বিপদের মধ্যে পড়তে পারে? কি মনে হয় আপনার? শুধুমাত্র তাই নয়, মানে টুইটারের উপরেও তো একটা আঘাত হয়েছিল, কারণ টুইটার সেভাবে নিয়মকানুন মানছিল না বলে তাকে অফ করা হয়েছিল একটা পয়েন্ট অফ টাইমে। তারপরে সে আবার ফেরত এসছে সমস্ত নিয়মকানুন মেনে। মানে মধ্যে ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষের যে আইন আছে, সেই আইনের প্রশাসন এবং আইনের যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তটাকে মেনটেন করে রাখতে হবে। সেটা যদি তারা প্রপারলি মেনটেন করতে পারে তবেই কিন্তু তারা এখানে ব্যবসা করতে পারবেন। এবং এই যে একটা হিউজ অ্যামাউন্ট অফ বিজনেস, সেই বিজনেসটা কিন্তু তারা যদি আইন না মানে তাহলে কিন্তু তাদের কাছে একটা বিরাট লস। এবং শুধু লস নয়, মানে দ্যাট উইল বি হিউজ কাইন্ড অফ আ লস ফর দিস কোম্পানিজ। এটা আমাদের কাছে আর একটা খুব বড় ব্যাপার, সেটা হচ্ছে যে এত পরিমাণ তথ্য, যে পরিমাণ তথ্য মানে ট্রিলিয়ন্স, মানে কত পরিমাণ যে তথ্য আমাদের অলরেডি সেই সব দেশের, আমাদের দেশীয় তথ্য যেগুলো, সেই তথ্যগুলো যে তাদের কাছে রয়েছে, এটাকে কিভাবে, মানে অলরেডি যে তথ্যগুলো চলে গেছে সেই তথ্যগুলোর সুরক্ষা কিভাবে হবে, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমরা এখন অবধি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমরা এখন কিভাবে সেফ থাকতে পারি, বা এইসব যে কোম্পানিগুলো তারা আমাদের যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, এতে যে আমাদের দোষ নেই তা না, কারণ প্রচুর পরিমাণ তথ্য তারা চায় এবং আমরা দিতে থাকি। কিন্তু বিষয়টা হচ্ছে অলরেডি যে তথ্যগুলো চলে গেছে, সেই তথ্যগুলো রিকভারি কিভাবে হবে বা তার সুরক্ষা কিভাবে হবে, সেটাও কিন্তু প্রশাসনকে এবং সরকারকে একটু ভাবার সময়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন রাজস্বী বাবু, অনেক ধন্যবাদ। রাজস্বী রায়চৌধুরী একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল যে ইতিমধ্যে ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে গেলে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে গেলে এছাড়াও একাধিক তথ্য আমরা শেয়ার করে বসে আছি। আমাদের চেহারা, আমাদের মুখ, এছাড়াও আমাদের পরিচয়, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস, আমাদের বাড়ির অ্যাড্রেস, মেল আইডি, আমাদের ব্যাংক ডিটেলস, অনেক কিছু চলে গিয়েছে এই ফেসবুক ইনস্টাগ্রাম কোম্পানির হাতে। যদি এখন নিষিদ্ধ করা হয় তাহলে সেই তথ্য রিকভারি কি করে হবে, এটাও কিন্তু সরকারকে পাশাপাশি ভাবতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ইতিমধ্যে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। ভারতের মতো দেশে এই ধরনের আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। আর এবার বোধহয় এই জন্যই শেষ আপডেটটা দিয়ে আজকে শেষ করবো এই বাংলার প্রাইম টাইম, তা হচ্ছে আগামীকাল ফের তলব করা হলো এই কোম্পানির আধিকারিকদের। এখনো পর্যন্ত উত্তরে সন্তুষ্ট নয় এবং একাধিক শর্ত তৈরি রয়েছে ভারত সরকার। আগামীকাল ফের ফেসবুক ইনস্টাগ্রামের যে মাদার কোম্পানি তাকে তলব করা হলো, সেই আধিকারিককে তলব করা হলো। কেন্দ্রীয় সরকার তলব করেছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে আগামীকালই হয়তো নতুন কোনো শর্ত চাপানো হতে পারে, একাধিক শর্ত বলা ভালো চাপানো হতে পারে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকে কিন্তু তলব করা হয় কিন্তু মেটার আধিকারিকদের। বাংলা প্রাইম টাইম আজকে এই পর্যন্তই। একটু পরেই দেখুন ফাটাক নিউজ সমাদৃতার সঙ্গে থাকুন। কলেজ লাইফ শেষ, শুরু হোক জীবনের মিশন। রায়ো মার্টিনের বই থেকে নাও চাকরির প্রিপারেশন, জিকে, জিআই, ম্যাথস ও ইংলিশ ক্র্যাকার। রায়ো মার্টিন, দ্য আল্টিমেট ক্যারিয়ার মেকার। Co-presenting by SRMB सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। Co-presented by Rayo Martin। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো? পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি? কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না, শুধু নামেই চতুর। এই বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স।
NABH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। जब तक लाजवाब न बन जाए उसे नहीं इत्मीनान है, तभी तो रिचमैन बनना नहीं आसान है। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচমো মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। নির্মল তার, সুরক্ষার সমাধান। লাক্সারি লিভিং, এমার্জিং লিডার ইন লাক্সারি ফার্নিচার সেগমেন্ট। সহনিবেদক ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। এই হচ্ছে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি এবং এইটি হচ্ছে টুলু মণ্ডলের শ্যালকের বাড়ি। আজ STO পাশে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, এই বাড়িটিতে কিন্তু তল্লাশি চলছে। যেটা জানা যাচ্ছে টুলু মণ্ডলের শ্যালক এই মুহূর্তে বাড়িতে নেই, অর্থাৎ মিন্টু বড়তে শ্যামসুল সে কিন্তু বাড়িতে নেই। আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, বাংলাদেশে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বছর আজ সন্ধে দিল্লিতে ভার্চুয়ালি বার্তা দেবেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। হাসিনার বক্তব্যের কথা প্রকাশ্যে আসতেই গাত্রদাহ বাংলাদেশ সরকারের। বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করতে পারেন হাসিনা। ঠিক কি বার্তা দেবেন তিনি? ডেপুটি এক্সিকিউটিভ এডিটর নিউজরুম থেকে এই মুহূর্তে আমার সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে। শুভ্রাংশু, আজকে ঠিক কি বার্তা দেবেন শেখ হাসিনা সেই দিকে নজর প্রত্যেকের। তিনি কি বাংলাদেশে ফেরার কথা বলতে পারেন? কারণ এর আগেও কিন্তু তিনি বলেছেন ডিসেম্বরেই তিনি ফিরবেন বাংলাদেশে। দেখো, বাংলাদেশে ফেরার এবং তার শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায়, ফেরার কথা বলছেন, এটা তিনি এর আগেও বলেছেন। কেন এর আগেও যখন 80-র দশকে এখানে এসেছিলেন তখনও তিনি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। সেই সময় একটা ঘটনা এরকম ঘটেছিল, তখনও তিনি দিল্লিতে ছিলেন এবং বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশ জুড়ে যে নতুন একটা সরকার তৈরি হলো, বাংলাদেশ জুড়ে একটা যে গণ অভ্যুত্থানের মতো পরিবেশ তৈরি হলো, সেই পরিবেশের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য হয়। বাংলাদেশ সরকার কি করে, তারা সেখানে শেখ হাসিনাকে রক্ষা করার মতো অবস্থায় ছিল না। সেই জায়গায় ভারতে এসে আশ্রয় নিতে হয়। নিবেদন করছেন এরিগেন স্টিল, ইন্ডিয়ার নাম্বার 1 QST বার। দেশের ভরসা, খাঁটি ইস্পাত দিয়ে তৈরি, নিখুঁত পরিমাপ। Just declare that I am coming. I am going to Bangladesh. Okay? Now the date and everything. Of course, when time will come, I will tell you. সরকার পতনের 2 বছর পর অডিও বার্তায় বাংলাদেশ ফেরার বার্তা শেখ হাসিনার। দেশের মানুষের জন্য ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবো, অডিও বার্তায় বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। From the beginning, behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. 2 বছর আগে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে বেনজির হিংসা চলছে, বাড়ি মরেছে মানুষ। ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগের সরকার ফেলতে উস্কানি, অভিযোগ শেখ হাসিনার। অডিও বার্তায় আবেগপ্রবণ মুজিব কন্যা। পরিবর্তনের বাংলায় রাজ্যে টাটাকে বিনিয়োগের আহ্বান সরকারের। মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক শিল্প দপ্তরের আধিকারিকদের। টাটাকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও জট কাটানোর চেষ্টা। ফের অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। কথা বলতে গিয়ে গলা জড়িয়ে যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। দেশ ছাড়ার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা হাসিনা।
Bangladesh people suffered a lot, but I cannot take it, and that's why I decided to go back. The time December month is our victory month, so I want to go back in the month of December. ভারতকে ফের বন্ধু বলে ঘোষণা শেখ হাসিনা। সরকার আসে সরকার যায়, কিন্তু বন্ধুত্ব অটুট থাকে। ভারতকে সর্বকালের বন্ধু দেশ বলে স্বীকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। After going back, they may arrest me. I am telling one thing. 1981, when I returned home, that time also they tried to stop me. Jia Rahman was in power, but I went there. But 1983, I was arrested. And again in 1985, 1987, there are several times. Even 2007. You are friend of Bangladesh. You are here. I know you will support me. So the people's support, it is very important for me. জুলাই আন্দোলনে বিস্ফোরক দাবি শেখ হাসিনার। জুলাই আন্দোলনের নামে চরম অরাজকতা বাংলাদেশে। হামলার হাত থেকে সাধারণ মানুষ, পুলিশ কর্মী, সাংবাদিক কেউ রেহাই পায়নি। প্রথমে শান্তিপূর্ণ থাকলেও বিশেষ কিছু সংগঠনের উস্কানিতে হিংসাত্মক আকার নেয় ছাত্র আন্দোলন। 2018, responded to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি চলে বাংলাদেশে। বেছে বেছে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালানো হয়। 15,000-এর উপর নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলায় যুক্ত করা হয়েছে 50,000-এর উপর মানুষকে। নষ্ট হয় সরকারি সম্পত্তিও। সেদিনের কথা বলতে গিয়ে আবেগে গলা ধরে আসে হাসিনার। হাসিনা সরকারের পতনের পর চরম অরাজকতার সাক্ষী ছিল বাংলাদেশ। সেই বিভৎসতার কথা বলতে গলা কেঁপে যায় শেখ হাসিনার। জ্বালিয়ে দেওয়া হয় শেখ মুজিবের বাড়ি, হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয় পুলিশ কর্মীদের। Agencies came under organized attack. Police, Sepai, the other officers were killed and their bodies were hung from flyover. Around 460 police stations were outposted or set on fire, and in some personnel were trapped inside building and burnt alive. আন্দোলনের নামে অরাজকতার চরম নিন্দা শেখ হাসিনার। বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের কথা বলতে গিয়ে গলা কেঁপে যায় প্রাক্তন প্রধানমন্ত্রীর। জেলবন্দি থাকাকালীন চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় বহু আওয়ামী লীগ কর্মীর, তাও জানান শেখ হাসিনা। ইউনূস সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হাসিনার। বাংলাদেশে জুলাই আন্দোলন চলাকালে গোটা দেশকে শ্মশানে পরিণত করা হয়, কিন্তু সেই ঘটনায় অভিযুক্তদের কোনো শাস্তি হয়নি। ইউনূস সরকার তদন্ত বন্ধ করে দেয়, এমনকি হিংসায় জড়িতদের নিরাপত্তা দেওয়া হয় বলে অভিযোগ শেখ হাসিনার। Involved in the killing, if they truly wanted justice, why did they stop the inquiry? If they had nothing to hide, why protect the killer? বাংলাদেশে হাসিনা সরকার ফেলতে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছিল। বুধবার অডিও বার্তায় সে কথাই তুলে ধরেন শেখ হাসিনা। নতুন সরকারের আমলে চরম দুরবস্থা বাংলাদেশে। ঋণ শোধ করতে পারছে না নয়া সরকার, ধার করে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তারেকের সরকার, জানান শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের হতাশার চরম অন্ধকারে ডুবে, কাজ পাচ্ছে না তরুণ প্রজন্ম। সাধারণ মানুষও বাড়িতে সুরক্ষিত নন, খাবার কিনতে পারছেন না মানুষ। বাংলাদেশের বেহাল দশা নিয়ে আক্ষেপ ঝরে পড়ে হাসিনার গলায়। Bangladesh remains a grip of fear, terror, depression, economic hardship, and deep insecurity. Now, look at the condition of the country. The progress we built has been destroyed, and ordinary people are paying the price. জুলাই আন্দোলনে একরাশ ক্ষোভ ঝরে পড়ে হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়ের গলাতেও। জুলাইয়ের আন্দোলনে মৃত্যু মিছিল দেখেছে বাংলাদেশ। ইউনূসের আমলে সেই খুনিদেরই নিরাপত্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ক্ষোভে ফুঁসছেন হাসিনা পুত্র জয়। You see, the Yunus regime, one of the first things they did was pass an ordinance which became law
called the Indemnity Bill, indemnifying all the protesters, everyone, blanket immunity, protecting them from any prosecution for any killings. That includes killings of civilians, that includes killings of our party members, and that includes killings of police officers. বর্তমানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পার্থক্য খুঁজে পাচ্ছেন না হাসিনা পুত্র। জুলাই আন্দোলনের নৈরাজ্যের পর আরেকটা পাকিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে বাক স্বাধীনতা নেই বলেও জানান সাজিব ওয়াজেদ জয়। So Bangladesh today is a failed state. It's not a failing state, it is a failed state. There is no human rights, there is no freedom of speech. এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। আমি ঋতব্রত নাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায়ো মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন Co-presenting by SRMB सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। Co-presented by Rayo Martin। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো? পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি? কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না শুধু নামেই চতুর। এই কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। নির্মল তার সুরক্ষার সমাধান। NABH স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল পূর্ব ভারতের প্রথম AI অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। NDH সোয়াটিন, আসল প্রোটিন। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। এবার হাইকোর্টের দ্বারস্থ কয়লা মাফিয়া নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল। পাথর সম্রাট টুলু মণ্ডল হাইকোর্টের দ্বারস্থ। রক্ষা কবচ চেয়ে আবেদন কলকাতা হাইকোর্টে নাজিবউদ্দিনের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের। ইতিমধ্যেই নাজিবউদ্দিনের 220 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। নাজিবউদ্দিনের খোঁজে চলছে তল্লাশি। এরই মাঝে এবার হাইকোর্টের দ্বারস্থ নাজিবউদ্দিন। রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আবেদন টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের। নাজিবউদ্দিন ফেরার, খোঁজ নেই তার, খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে এবার হাইকোর্টে রক্ষা কবচ চেয়েছে নাজিবউদ্দিন ওরফে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। ইতিমধ্যেই 220 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নাজিবউদ্দিন টুলু মণ্ডলের বীরভূমের দেউচার বাড়ি, সিউড়িতে জেলা সদরে তার বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণে নগদ ও সোনা উদ্ধার। টুলুর বাড়ি থেকে নগদ সোনা উদ্ধার, একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, বিপুল পরিমাণে সম্পত্তি, সব মিলিয়ে 220 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। আর এই পরিস্থিতিতে এবার রক্ষা কবচের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের। রক্ষা কবচের আবেদন টুলুর। কোথায় টুলু বেপাত্তা, আর তারই মাঝে এবার রক্ষা কবচের আবেদন করেছে টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিন। একদিকে আজ কিছুক্ষণ আগে থেকেই চলছে বীরভূমের পাড়ুইয়ে টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের শ্বশুর বাড়িতে তল্লাশি অভিযান। STF আধিকারিকরা সেখানে তল্লাশি চালাচ্ছেন। আর নাজিবউদ্দিন টুলু মণ্ডল নিজের রক্ষা কবচের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের। ইতিমধ্যেই নাজিবউদ্দিনের
1, 2, 3, 4, 5 নয় 220 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নাজিবুদ্দিনের খোঁজে চলছে তল্লাশি। এরই ফাঁকে নাজিবুদ্দিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আবেদন, রক্ষা কবচের আবেদন কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। মিনার মণ্ডল, টুলু মণ্ডলের আত্মীয়, বাড়ি থেকে 28.5 কোটি নগদ, 22 কোটির সোনা। তাঁর দাদা মসিরুদ্দিনের বাড়িতে তল্লাশি অভিযান, নগদ উদ্ধার, নথি উদ্ধার। টুলু মণ্ডলের দেউচার বাড়ি থেকে বীরভূমের জেলা সদর সিউড়ির বিলাসবহুল বাড়িতে অভিযান। একই সঙ্গে টুলুর ভাইপোকে গ্রেফতার করা হয়েছে দার্জিলিং থেকে। তার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ, সব মিলিয়ে 220 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত। আর আজ টুলু মণ্ডল নাজিবুদ্দিনের পাড়ুয়ে শ্বশুর বাড়িতে এসটিএফ তল্লাশি চালাচ্ছে। এই খবরের মাঝেই বড় খবর, টুলু মণ্ডল ওরফে নাজিবুদ্দিন কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারে। তসলিমা নাসরিনের পাসপোর্ট নবীকরণ করছে না বাংলাদেশ। পাসপোর্ট নবীকরণ না করলে ভারতেই থাকার ভাবনা সাহিত্যিক তসলিমা নাসরিনের। অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না, এই জন্য যে যাই না তা তো নয়। পাকিস্তানের হাতের বাইরে পিওকে, গায়ের জ্বালা মেটাতে শয়তানের ছক পাকিস্তানের। ভারত পাক সীমান্তে কামান আনার চেষ্টা, 250টি SH-15 হাউটজার কামান সীমান্তে আনার চেষ্টা। পাকিস্তানকে পাল্টা উত্তর দিতে প্রস্তুত ভারতও। দিল্লিতে পাক গুপ্তচর সংস্থার নাশকতার ছক ফাঁস। পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্রদের উপর হামলার ছক ছিল ISI এর। ছাত্র সমাবেশে পেট্রোল বোমা ছোড়ার পরিকল্পনাও করে তারা। বোমা বানানোর মশলাও পেয়েছিল। পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ পুলিশি তদন্তে উঠে আসে বিস্ফোরক তথ্য। ISI এর টার্গেটে যন্তর মন্তরের পড়ুয়ারা। যন্তর মন্তরের ছাত্রদের উপর হামলার ছক ছিল ISI এর। ইতিমধ্যে যন্তর মন্তরে রেকি করেছিল 8 জন। পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার 4 নাবালক সহ 9 জন। তুমি এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার। সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। Co-presenting by SRMB सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। Co-presented by Rayo Martin। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমন বলো ভাষা কেসরি। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल। ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला MDH मसाला। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। ऑक्टोरोमा मैनुअल वाइंडिंग 4 लोगों के पास है। कुछ इससे भी अनोखा। कमला पसंद सिर्फ एक अनोखा स्वाद। कमला पसंद पान मसाला। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। তসলিমার পাসপোর্ট নবীকরণ করছে না বাংলাদেশ। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরব তসলিমা। বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট নবীকরণ করছে না, সুইডিশ পাসপোর্টের জন্য ভিসা দিচ্ছে না। আমি বাংলাদেশ ফিরতে চাই। তারা যদি এগুলো না দেয় তাহলে ভারতে থেকে যাব। অক্টোবরে আবার এখানে আসব, জানান সাহিত্যিক তসলিমা নাসরিন। তসলিমাকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। সাহিত্যিক তসলিমা নাসরিন কি বলেছেন শুনব।
না যেতে দেয় বাংলাদেশে, কারণ আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার, এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যাওয়ার জন্য। আপাতত ভারতেই থাকবো। আপনি কি বাংলাদেশে ফিরতে চান? অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না এই জন্য যে যাই না তা তো নয়। খুবই ভালো স্মৃতি, মানুষের ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এত পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে। আবার কবে আসতে চান? আবার শীঘ্রই আসবো, অক্টোবরে কথা আছে, অক্টোবর জানুয়ারিতে। আর বইমেলায় তো আসবোই। পুজোয় বোধহয় আসা সম্ভব হবে না, অন্য দেশে থাকবো। তো যখনই কলকাতা ডাকবে আমি আসবো। আর এবার যে খবরের দিকে নজর রাখছি, মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত। সিলেবাস কমিটির বৈঠকে জোরালো দাবি তথাগত রায়ের। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হোক শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী, অন্তর্ভুক্ত হোক অরাজনৈতিক মনীষীদের জীবনীও দাবি ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি দাবি করছেন মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত এবং তার জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী এবং তার সাথে যারা অরাজনৈতিক মনীষী রয়েছেন তাদের জীবনে তুলে ধরা উচিত। ঠিক কি জানিয়েছিলেন তিনি, শুনবো। মাদ্রাসা শিক্ষা সম্পূর্ণ তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেটা যদি সম্ভব এখন নাও হয়, তাহলে অন্তত মাদ্রাসায় যা পড়ানো হচ্ছে তার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সেখানে জাতীয়তা বিরোধী, রাষ্ট্রবিরোধী যে কোনো প্রচার হচ্ছে। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। হাওড়ার আমতায় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল 14 মাসের শিশুকন্যা। 14 মাসের ওই শিশুকন্যাটিকে খেলনা গাড়িতে বসিয়ে কাছেই দোকানে গিয়েছিল নাবালক দিদি। সেই সময় একটি তাল এসে পড়ে শিশুটির মাথায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পথেই প্রাণ হারায় শিশুটি। মালদায় তৃণমূল নেতাদের গুন্ডামি, রাস্তায় ফেলে প্রৌঢ়কে পর কোপ, প্রৌঢ়ের হাত কান কেটে নিল তৃণমূলের নেতারা। আশঙ্কাজনক অবস্থায় ইসরাফেল শেখ ভর্তি হাসপাতালে। পলাতক অভিযুক্ত আরিফ আলী সহ তার অনুগামীরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাস থেকে উদ্ধার 10 কেজি রূপো, গ্রেফতার এক ব্যক্তি। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের কাছে অভিযুক্ত কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। দীঘা সমুদ্র সৈকতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য। দুপুরে ভেসে আসে ওই দেহটি। স্নান করতে গিয়ে তোলে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের। কোচবিহারের বন্যা দুর্গতদের পাশে বিজেপি বিধায়ক। বুধবার বানভাসীর খাগড়াবাড়ির বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন বিধায়ক সুকুমার রায়। সেই পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কোচবিহার উত্তরের বিধায়ক। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। আমি ঐতিহ্য পাছাল, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো? পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি, কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না, শুধু নামেই চতুর। এই কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচবো মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমন, বলো ভাষা কেসরি। আটাকার হোক বা চেনলিং প্যারা, নির্মল তারই সবার সেরা। নির্মল তার, সুরক্ষার সমাধান। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা, MDH চানা মশলা। আসল মশলা, yes yes, MDH MDH।
जब तक लाजवाब न बन जाए उसे नहीं इत्मीनान है तभी तो रिचमैन बनना नहीं आसान है এনএবিএ স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল পূর্ব ভারতের প্রথম এআই অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। রোজভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজভোজ চাল, রোজ চাই রোজভোজ। লাক্সারি লিভিং, এমার্জিং লিডার ইন লাক্সারি ফার্নিচার সেগমেন্ট। সেভেন ভেঞ্চার্স হসপিটাল, ডানকুনি, হুগলি জেলায় সুচিকিৎসার শ্রেষ্ঠ কেন্দ্র। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। সহনিবেদক, ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। আদি রেডিমেড সেন্টার, সোদপুর। শব্দবিধি মেনে মসজিদ থেকে খোলা হলো মাইক। মসজিদ কমিটির উদ্যোগেই মাইক খোলা হলো। শব্দ দূষণ আইন মেনে শব্দসীমা বেঁধে দেওয়া হলো। পালাবদলের পর শব্দ দূষণ আইন কার্যকরের নির্দেশের পরেই মসজিদ কমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে মাইক খুলে ফেললেন। গোটা রাজ্যে শব্দবিধি অনুযায়ী সব মসজিদ থেকে মাইক খুলে ফেলা হলো। মসজিদ কমিটির তরফে সমস্ত মাইক খোলা হলো। শব্দ দূষণ আইন মেনে মাইকের আওয়াজ নির্দিষ্ট সময় শব্দসীমা ডেসিবেল তার মধ্যে রাখার যে নির্দেশিকা তা মেনে মসজিদ কমিটির তরফ থেকে মাইক খোলা হলো। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন দেখুন। প্রথমেই আমাদের প্রথম সরকার যখন এলো, ফার্স্ট ক্যাবিনেট মিটিং হলো, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে। 50 ডেসিবেলের উপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না। এইখানেই রাত্রিবেলা বসে মালেঙ্গা সহ তার বন্ধুরা এই জায়গাটায় বসে মদ্যপান করছিল। মালেঙ্গার মতন বাইরে থেকে আসা প্রসেনজিৎ ঘোষ বলে একটি ছেলে সেই গুলিটা চালিয়েছে বলেই পুলিশের সূত্রে এমনটাই খবর উঠে এসেছে। আমি দেখলাম এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে, কি বলে আমি শুনলাম যে গুলি ফুলি চলেছে, গুলি লেগেছে একজনের। আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং আমরা নজর রাখছি। বিদেশ যাত্রা মামলায় হাইকোর্টে নিবেদন করছেন জয়েন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, your path to global hospitality. Earn 24 lakhs per annum upwards. Just declare that I am coming. I am going to Bangladesh. Okay? Now the date and everything. Of course, when time will come, I will tell you. সরকার পতনে 2 বছর পর অডিও বার্তায় বাংলাদেশ ফেরার বার্তা শেখ হাসিনার। দেশের মানুষের জন্য ডিসেম্বরেই বাংলাদেশে ফিরব, অডিও বার্তায় বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। From the beginning, behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. 2 বছর আগে ছাত্র আন্দোলনের নাম করে বাংলাদেশে বেনজির হিংসা, জ্বলেছে বাড়ি, মরেছে মানুষ। ছাত্র আন্দোলনের নাম করে আওয়ামী লীগের সরকার ফেলতে উস্কানি, অভিযোগ করলেন শেখ হাসিনা। অডিও বার্তায় আবেগপ্রবণ মুজিব কন্যা। পরিবর্তনের বাংলায় রাজ্যে টাটাকে বিনিয়োগের আহ্বান সরকারের। মুম্বাই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক শিল্প দপ্তরের আধিকারিকদের। টাটাকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও জট কাটানোর চেষ্টা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি বাংলার খবরকে। শুরুতে আমাদের একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হবে, কেননা এতদিন জল্পনা ছিল যে এবার সংসদে বাদল অধিবেশনের সময়সীমা বাড়তে পারে, তবে তা বাড়ছে না। আগামীকালই সংসদে এফসিআরএ বিল পেশ করা হবে। লোকসভায় পেশ হতে পারে এফসিআরএ বিল। বাড়ছে না সংসদে বাদল অধিবেশনের সময়। আগামীকালই সংসদে এফসিআরএ বিল পেশ করা হবে। লোকসভায় পেশ করা হতে পারে এফসিআরএ বিল। এতদিন একটা জল্পনা ছিল যে লোকসভায় বাদল অধিবেশন, সংসদে বাদল অধিবেশনের সময়সীমা বাড়তে পারে, তবে সেই সময়সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই। বাড়ছে না সংসদে বাদল অধিবেশনের সময়। আগামীকালই সংসদে এফসিআরএ বিল পেশ করা হবে। লোকসভাতে পেশ হতে পারে এফসিআরএ বিল, এমনটাই কিন্তু বারবার জানা যাচ্ছে। বিল পেশ করতে পারেন অমিত শাহ।
কালই সংসদে এফসিআর এর সংশোধনী বিল পেশ করা হতে পারে। সংসদের যেহেতু বাদল অধিবেশনের সময়সীমা বাড়ছে না, সে কারণেই আগামীকালই এফসিআর এর সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার রয়েছে আমাদের সঙ্গে। স্বর্ণালী, লোকসভায় পেশ হতে পারে আগামীকাল এফসিআর বিল, আর এই বিষয়টি কতখানি সদর্থক হতে চলেছে? দেখো পৌলমী, এই বাদল অধিবেশনে বারবারই গুরুত্ব ছিল একাধিক বিলের ক্ষেত্রে, এবং আমরাও যেরকম বলেছিলাম মূলত এফসিআর বিল অর্থাৎ যেটা বিদেশ থেকে আসা অনুদানের যে টাকা, সেই টাকার উপরে নজরদারি বা সেই টাকার উপর নিয়ন্ত্রণ, কিভাবে আসছে, কোথায় আসছে, কিভাবে খরচ হচ্ছে, কাদের কাছে যাচ্ছে, এনজিওর নাম করে যে ফরেন ফান্ড ঢুকছে দেশে তার সোর্স কি, এবং সে ফরেন ফান্ড কারা পাঠাচ্ছে, এবং যে সমস্ত এনজিও সেই ফান্ড নিয়ে কাজ করছে তারা কোন খাতে কাজ করছে। এক্ষেত্রে বহুবার দেখা যায় যে ধরো 10 কোটি ফান্ড এলো, কিন্তু কাজ হয়েছে দেখা যাচ্ছে খাতায় কলমে 3 কোটি, বাকি 7 কোটির হিসেব পাওয়া যাচ্ছে না। এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। সেক্ষেত্রে সেই টাকাটা যাচ্ছে কোথায়, এবং দেশের ক্ষেত্রে যে কোনো দেশ এই হিসেব নিজের দেশে কি ফান্ড ঢুকছে, বিদেশি মুদ্রা কিভাবে ঢুকছে, কি কত টাকা তার কাজ হচ্ছে, সেই মুদ্রা আবার অন্য কোনো কাজে ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে সেই নজরদারি রাখার পূর্ণ অধিকার রয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এখানে শিথিলতা ছিল, কিন্তু এখন এই এফসিআর বিল চলে এলে কিন্তু এই নজরদারিটা খুবই শক্তিশালী হবে। শুধু তাই নয়, আরো একটা বিলের উপর আমাদের নজর ছিল, যেটা এবার বাদল অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে ডিলিমিটেশন। অর্থাৎ যে বিল মানে যেটা বিভিন্ন ক্ষেত্র, নির্বাচনী ক্ষেত্রকে নতুন করে যে সাজানো, সেই ডিলিমিটেশন বিলটিও আনার কথা রয়েছে। কিন্তু আগামীকাল এই মুহূর্তে সব থেকে বড় খবর যে বাদল অধিবেশনের সময় না বাড়িয়ে আগামীকালই পেশ হতে চলেছে এই এফসিআর বিল, এবং নিয়ম অনুযায়ী যেরকম আমাদের রয়েছে 2টো কক্ষে পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, আগে লোকসভায়, এবং সেখান থেকে পাশ হলে তারপরে আগামীকালই সম্ভাবনা রয়েছে রাজ্যসভাতেও এই বিলটি পাশ করার। এবং নিঃসন্দেহে পৌলমী, এই বিল পাশ হয়ে গেলে কিন্তু এনজিওর নাম করে ভারতবর্ষে যে ভুরি ভুরি এনজিও রয়েছে, একটা পরিসংখ্যান আমরা দিয়েছিলাম, যেখানে সরকারি স্কুলের সংখ্যা যা তার প্রায় 3 গুণ সংখ্যা রয়েছে এনজিওর। যদি সরকারি স্কুলের সংখ্যা হয় 10 কোটির কাছাকাছি, তাহলে এনজিও রয়েছে কিন্তু প্রায় 30 থেকে 40 কোটির মতো এনজিও এখানে রয়েছে। সেক্ষেত্রে এই বিপুল পরিমাণ এনজিওতে কোথা থেকে টাকা আসছে, কোন কোন প্রান্ত থেকে বিশ্বের, এবং সেই টাকা কোন খাতে ঢুকছে তার হিসেব নিকেশ, এবং তার খরচ, আয় ব্যয়, তার এবং সোর্স কারা পাঠাচ্ছে, সেগুলো কিন্তু সরকারি নজরদারির আওতায় পড়ে যাবে। এবং অর্থাৎ এনজিওর নাম করে যে যথেচ্ছাচার এবং ফরেন ফান্ড দেশে ঢোকানো এবং দেশের মানে সেই টাকাটাও নয় ছয় করা, কারণ যে কারণে বা যেটা দেখিয়ে হয়তো ফরেন ফান্ড নিয়ে আসা হচ্ছে, সেই কাজে হয়তো ব্যয় করা হচ্ছে না এবং ব্যয় করা হয়ও নি। এক্ষেত্রে একাধিক এনজিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে তার উপর কিন্তু একটা লাগাম পড়বে এবং এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে, একটা স্বচ্ছতা সামনে আসবে। আগামীকাল এফসিআর বিল পাস হওয়াটা কিন্তু নিঃসন্দেহে ঐতিহাসিক হতে চলেছে ভারতের ক্ষেত্রে। পৌলমী, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে। বিদেশ যাত্রা মামলাতে এবার হাইকোর্টে বড় সড় ধাক্কা খেলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিদেশ যাত্রার ক্ষেত্রে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। এসএসকেএমেই তার চোখের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করবার নির্দেশও দেওয়া হয়েছে। তবে এসএসকেএমে যেতে রাজি নয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাইকোর্ট তার এই আবেদন একেবারেই মান্যতা দেয়নি। অর্থাৎ হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, এসএসকেএমেই তাকে চিকিৎসা করাতে হবে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখ দেখানোর ভাঁওতাবাজি জনগণ ধরে ফেলেছে, বিচার বিভাগ ধরে ফেলেছে। চিকিৎসা করাবে, 15 বছরে হেলথের কোনো ডেভেলপমেন্ট করতে পারলেন না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ফের হাইকোর্ট, আবার এবার সুপ্রিম কোর্ট। এই পুরো জার্নিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়া সংক্রান্ত জার্নি। ইতিমধ্যেই সূত্র মারফত খবর, হাইকোর্টে আবেদন খারিজ হতেই ফের সুপ্রিম কোর্টের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। তার চিকিৎসা খুবই গুরুতর, এই যে চিকিৎসা রাজ্যে বা দেশে কোনো মতেই সম্ভব নয়। এখানে ধরা পড়ে যাবে, চোখে কোনো অসুবিধা নেই, মিথ্যে কথাটা ধরা পড়ে যাবে। একটা কণ্ঠস্বরে স্যাম্পল দিতে সে 5 বছর সময় কাটিয়ে দিল। চোখ দেখানোর ভাঁওতাবাজি জনগণ ধরে ফেলেছে,
বিচার বিভাগ ধরে ফেলেছে। এখন যদি এসএসকেএমে যাওয়া যায়, আমরা সাইন্টিফিক্যালি বলে দেবো না হয়তো চোখে কিছু নেই, সেই জন্য হয়তো উনি ভয় পাচ্ছেন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজ এই মামলা খারিজের আগে স্পষ্টত জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চান হাইকোর্ট সেই ক্ষেত্রে এসএসকেএমের চক্ষু বিভাগকে নির্দেশ দিতে পারে, যাতে সেই নির্দেশ পালন করা হয়। একটি টিম গঠন করবে চক্ষু বিভাগ, তারা আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করবেন, টেস্ট করবেন এবং তার পরের দিন অর্থাৎ 7 তারিখ রিপোর্ট জমা দেবেন। সেই ক্ষেত্রে আদালত যদি মনে করে কোনোভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা এই দেশে কোনো মতেই সম্ভব নয় বা এই রাজ্যেও সম্ভব নয়, সেই ক্ষেত্রে আদালত বিবেচনা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার বিষয়টা নিয়ে। আমরা আয়ুষ্মান ভারত করে দেবো, আপনার জন্য একটা সিঙ্গেল বেড ব্যবস্থা করে দেবো, আপনাকে কারোর সাথে শেয়ার করতে হবে না। আর আপনার ওই সেবাশ্রয়ের মতো হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে পা কাটা গেছে, অন্তত সেই ব্যবস্থাটাও মানে সেই রকম জিনিসও হবে না। এই যুবরাজ অভিষেক ব্যানার্জি, আপনাকে এখানেই থাকতে হবে, এসএসকেএমে আমরা আপনার চিকিৎসার ব্যবস্থা করব। এসএসকেএমে না গিয়ে আমার একবার মনে হয়েছিল যে সেবাশ্রয় ক্যাম্পে হয়ে গেলেই তো ঝামেলা চুকে যেত। তো যাই হোক, কিন্তু কোর্টের অর্ডার যে যেতে হবে এসএসকেএমে, উনি এসএসকেএমে না গিয়ে 1545 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্টে চলে গেছিলেন। সুপ্রিম কোর্ট আবার 1545 কিলোমিটার দূরে ফেরত পাঠিয়েছে, মহামান্য হাইকোর্টের কাছে পাঠিয়েছে। এবার মহামান্য হাইকোর্ট কাল বিচার বিবেচনা করবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে ধৈর্য রাখতে এইবারও পারলেন না, তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজ শুনানি চলাকালীন স্পষ্ট জানিয়েছিলেন এর আগে ইডির সংক্রান্ত মামলায় তিনি সুপ্রিম কোর্ট থেকে বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছিলেন। তো এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাইকোর্টের আজকের এই পর্যবেক্ষণের পরবর্তীকালে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশ উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দের সঙ্গে রিপাবলিক বাংলা, কলকাতা। বর্তমানে বাংলা পরিবর্তনের বাংলা, সেই পরিবর্তনের বাংলাতে ধীরে ধীরে কাটছে শিল্পের খরা। একের পর এক শিল্পপতিরা, বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করছে। তবে এখানেই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন দাঁড়া পাচ্ছে, পরিবর্তনের বাংলায় ফিরে কি আসবে টাটা? তবে টাটাকে ফেরাতে এবার বদ্ধপরিকর রাজ্য সরকার। ইতিমধ্যেই মুম্বাইতে টাটা গোষ্ঠীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। রাজ্য সরকারের প্রতিনিধির সাথে টাটা গোষ্ঠীর প্রতিনিধির বৈঠক হয়েছে। এই বৈঠক হয়েছে মুম্বাইতে বাণিজ্য নগরীতে। এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে সূত্র দাবি করছে। টাটার সঙ্গে যোগাযোগ করছি, আমরা অনেক দিন ধরেই করছি, চেষ্টা চালাচ্ছি। আমাদের যেতে হতেও পারে, আবার ওনারাও আসতে পারেন, কিন্তু বিষয়টা হলো সেটা তো টাটাকে ফেরানোর ব্যাপারে। 2023 সালে ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গ থেকে টাটা চলে গিয়েছিল, তাদের বিপুল ইনভেস্টমেন্ট ছিল এবং সেই ক্ষতিপূরণের অঙ্ক হচ্ছে 765 কোটি 78 লক্ষ টাকা। সেই ক্ষতিপূরণ রাজ্যের নতুন সরকার এসছেন, তারা একটা সমঝোতা করতে চেয়েছেন এবং টাটা গোষ্ঠীর সাথে তারা এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছেন। সেই কারণে বাণিজ্য নগরীতে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে আপাতত সূত্র দাবি করছে। দ্রুত টাটা গোষ্ঠীর সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে সমঝোতা, সেই সমঝোতা শেষ হয়ে যাবে। মনে করা হচ্ছে 6 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে। ভারতবর্ষের শিল্পের একজন ফাদার ফিগার, উনি যদি বেঁচে থাকতেন আমি ওনাকে প্রণাম করতে যেতাম এবং পায়ে ধরে পশ্চিম বাংলার শিল্পের অগ্রগতির জন্য, নবপ্রজন্ম জন্য যদি প্রয়োজন পড়তো পায়ে ধরে নিয়ে আসতাম। রাজ্যের তরফে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গে আসার জন্য এবং বিনিয়োগের জন্য, সেখানেও একটা সদর্থক উত্তর পাওয়া গিয়েছে বলে সূত্র দাবি করছে। এই বৈঠক চলাকালীনই রাজ্যের প্রতিনিধির তরফে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণে টাটা সাড়াও দিয়েছেন বলে আপাতত সূত্র দাবি করছে। ফলে সব মিলিয়ে রাজ্যে বড় শিল্পের বিনিয়োগের ক্ষেত্রে টাটার বড় ভূমিকা থাকবে। টাটাকে বাংলায় আনতেই এই মুহূর্তে মরিয়া পশ্চিমবঙ্গ সরকার। ক্যামেরায় অতনু নাগের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন। ভাইপোর সেবাশ্রয় নাকি দুর্নীতির আশ্রয়, যেখানে চিকিৎসার নাম করে ছেলে খেলা করা হয়েছে, ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে ভাইপোর সেবাশ্রয়কে নিয়ে। আর সেই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। আর এবার সমস্ত বিষয় নিয়ে মেডিকেল কাউন্সিলে সাক্ষ্য দিয়েছেন তিনি। এ যেটা করেছে, এই চিটিংবাজ ভাইপো এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা।
কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি সেবাশ্রয়ের একাধিক অভিযোগ তিনি নিজে খোঁজ করেছিলেন এবং সেবাশ্রয়ের নামে যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে তার প্রমাণও তিনি দিয়েছিলেন। ফলত সাক্ষ্য গ্রহণ হিসেবেই আজকে তাকে ডাকা হয়েছিল, বেলা 3টের সময় তাকে ডাকা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। তিনি একাধিক ডকুমেন্টস আজকে নিয়ে এসেছেন। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল যে এই সেবাশ্রয়ের নাম করে টাকা তোলা হয়েছিল, তোলাবাজি করা হয়েছিল। যাবতীয় বিষয় তিনি আবারও জানাবেন, তিনি এর আগেও অভিযোগ করেছিলেন। মেডিকেল ক্যাম্প সেবাশ্রয়টি ছিল আনঅথরাইজড, এটা সিএমএইচের পারমিশন নিয়ে হয়নি এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিও এটাকে বাধা দেননি, যিনি নিগম সাহেব আছেন। তা ওনার ভূমিকাকে এটাও তদন্ত করা দরকার আছে। তৎকালীন যে ডিএম সুমিত গুপ্তা, যাকে দিয়ে অভিষেক ব্যানার্জি পুরো 7 লাখ ছাপ্পা ভোটেরটা অপারেশন করেছিলেন, তারও কি ভূমিকা ছিল, অরবিন্দ কুমারের কি ভূমিকা ছিল, এগুলো ইনভেস্টিগেশন করা দরকার আছে। জাতীয় কমিশনের কাছেও গিয়েছিলেন। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল কমিশনকে এনএমসিকে আমি কমপ্লেন করেছিলাম যে সমস্ত রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনাররা যারা এর সঙ্গে জড়িত আছেন, তারা উইলফুলি তারা কি যুক্ত হয়েছেন ইচ্ছা করে, নাকি তাদেরকে ফোর্স করা হয়েছে, এটা তদন্ত করা দরকার। তো সবাই তো দোষী নয় যারা যুক্ত আছে, তাই এটা ভালো বলতে পারবে মেডিকেল কাউন্সিল। এর আগে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরে তৎকালীন যারা সেবাশ্রয় কর্মরত আধিকারিক ডাক্তাররা ছিলেন তাদেরকে তলব করা হয়েছে, তারা হাজিরা দিচ্ছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু আদতে তারা চিকিৎসক ছিলেন কিনা, তারা ডাক্তার ছিলেন কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নসূচক চিহ্ন উঠছে। ফলতভাবে গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ। তবে স্বাস্থ্যমন্ত্রী তিনি এমনটাও জানিয়েছিলেন যে গোটা বিষয়টি তিনি রিপোর্ট আকারে পুলিশ মন্ত্রীকেও জমা দেবেন। পুলিশ মন্ত্রী এরপর তদন্ত করবে, যদি তদন্তের প্রয়োজন হয়, যদি গ্রেফতারির প্রয়োজন হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, সেটাও কিন্তু তিনি করবেন। এই সেবাশ্রয়ের পেছনে, এই দুর্নীতির পেছনে কত টাকা নয় ছয় হয়েছে সেটা দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। একই দিনে পরপর দুটি থানায় সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী। একদিকে ওয়াটগঞ্জ, অন্যদিকে ইকবালপুর থানায় যান, পাশাপাশি দমকলের সদর দপ্তরেও তিনি যান। খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ খবর নিয়েছেন সমস্ত বিষয়। আচমকাই ওয়াটগঞ্জ থানা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ওয়াটগঞ্জ থানায়। এই থানাতেই একেবারে সরাসরি এসে পৌঁছন মুখ্যমন্ত্রী এবং তারপর তিনি এখান থেকে ভিতরে যান। রিসেপশন থেকে উপরে ওঠার সময় তিনি অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা খতিয়ে দেখেন। সেখানে ডেট কি রয়েছে, কতদিন আগে ওই অগ্নি নির্বাপন ব্যবস্থা দেওয়া হয়েছিল, এই যাবতীয় বিষয় তিনি খতিয়ে দেখেন। এরপর তিনি সরাসরি উপরে চলে যান, সেখানে মহিলা হেল্প ডেস্কে তিনি পৌঁছে যান। যেহেতু এই থানার মধ্যেই মহিলা থানা রয়েছে, স্বাভাবিকভাবে মহিলা হেল্প ডেস্কে তিনি যান। সেখানে গিয়ে রেজিস্টার্ড খাতা খতিয়ে দেখেন কতগুলো এফআইআর হয়েছে এবং এফআইআর কীভাবে করা হচ্ছে। সেই সময় মহিলা হেল্প ডেস্কের দায়িত্বে ছিলেন একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার, তার সাথেও তিনি কথা বলেন এবং কিভাবে এফআইআর দায়ের করা হচ্ছে, কতগুলি এফআইআর হয়েছে, এই যাবতীয় বিষয় খোঁজ খবর নেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যান। প্রায় 15 থেকে 20 মিনিট মুখ্যমন্ত্রী এই ওয়াটগঞ্জে ছিলেন। একদিকে মুখ্যমন্ত্রী তিনি এই যে আচমকা পরিদর্শন, অন্যদিকে থানার ভেতরে কি কাজ হচ্ছে, মানুষ এখানে এসে তার অভিযোগ জানানোর পারছে কিনা এবং সেই অভিযোগ তারা সঠিকভাবে দায়ের হচ্ছে কিনা এবং তার ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এই যে যাবতীয় বিষয়গুলো রয়েছে সবটাই খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ফলে সব মিলিয়ে আচমকা শহরের একাধিক থানা ভিজিট করেন মুখ্যমন্ত্রী এবং এই ভিজিটের মাধ্যমে মুখ্যমন্ত্রী যেটা জানতে চাইছেন যে থানায় সাধারণ মানুষ তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসে, বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, সেই অভিযোগের আসলে কোনো সুরাহা হচ্ছে কিনা। ক্যামেরায় অতনু নাগের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, ওয়াটগঞ্জ থানা। নিম্নমানের চাল দিচ্ছে রেশন ডিলার, মন্ত্রীকে সামনে পেয়ে একেবারে সরাসরি অভিযোগ করলেন আমজনতা। আর সেই অভিযোগ পাওয়ার পরেই তিনি একেবারে রেশন দোকানে হানা দিয়েছেন। এর পাশাপাশি স্থানীয় যে ফুড ইন্সপেক্টর অফিসাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখবার নির্দেশও দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এই চাল দিতে গমের মধ্যে বড় এই চাল দিয়েছে, হ্যাঁ এই চাল ওরা বলছি বলে তাই রেশন ডিলার নিম্নমানের সামগ্রী দিচ্ছেন এই খবর পাওয়ার পরে রাজ্যের
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া সরাসরি রেশন ডিলারের গোডাউনে গিয়ে হানা দেন, দীর্ঘ সময় সেখানে বসে থাকেন। যদিও রেশন ডিলার তিনি আসেননি, পরবর্তীতে তার কর্মচারীদের পাঠানো হয় এবং তিনি সেখানটায় কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে যদি নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয় কোথাও রেশনে তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু তদন্তের নির্দেশও দিয়েছেন। আমাদের সরকারি আধিকারিক এসছেন, তানাকে পরিষ্কার বলে দিলাম বনগা ওনারা আন্ডারে যতগুলো 274 না কতগুলো রেশন ফেয়ার শপ আছে সেগুলো ভিজিট করতে বললাম, সেটা ভিজিট করবেন, 1 সপ্তাহের ভিতর রিপোর্ট আমাকে দিতে বলেছি। আর আজকে এখানে যেটা দেখা যাচ্ছে গম নেই, চাল কিছু আছে, কি গম থাকা উচিত কি চাল থাকা সেটা ভেরিফিকেশন করে যেটা অ্যাজ পার রুলস অনুযায়ী যে ডিসিশন নেওয়ার কথা সরকারি নিয়ম অনুসারে সেই নিয়ম করার জন্য আমি বলে বেরিয়ে গেছি। স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে যেভাবে রেশন নিয়ে বিভিন্ন প্রান্তে অভিযোগ আসে এবং সেখানটা অভিযোগ পাওয়ার পরেই কিন্তু খাদ্যমন্ত্রী তৎক্ষণাৎ বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে তিনি হানা দিচ্ছেন, তিনি তার আধিকারিক যারা রয়েছেন তাদেরকে তৎক্ষণাৎ নির্দেশ দিচ্ছেন যাতে কোনো জায়গায় যাতে এই ধরনের অর্থাৎ যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের ভিত্তিতে যাতে কোনোভাবে যাতে নিম্নমানের সামগ্রী বা খাবার কোনোভাবে যাতে না দেওয়া হয় তার জন্য কিন্তু তিনি কড়া ভাষায় বা তিনি কিন্তু কড়া হাতে সেটা কিন্তু দমন করছেন। যখন তৃণমূল সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু বারবার করে দুর্নীতির চিত্র কিন্তু সামনে এসেছিল। এবার দেখার যে এই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি কতটা কড়া হাতে দমন করতে পারেন এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। পাশাপাশি এখন দেখার যে আগামী দিনে কতটা সুষ্ঠু সুন্দরভাবে এই রেশন ব্যবস্থা চালু থাকে বা মানুষের কাছে পৌঁছায় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসের প্রধান আর উপপ্রধানের ইস্তফার পর এবার পাঁশকুড়ার 1 নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। তারপরেই নবনির্বাচিত প্রধান আর উপপ্রধানকে সংবর্ধনা জানালেন বিজেপির বিধায়ক। 2026-এর নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তারপরেই দেখা যায় পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন জেলায় একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়, অর্থাৎ তৃণমূলের যারা প্রধান উপপ্রধান ছিলেন তারা কিন্তু একের পর এক ইস্তফা দেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় কিন্তু প্রায় 2 মাস আগেই এখানকার প্রধান এবং উপপ্রধান যারা ছিলেন তারা কিন্তু ইস্তফা দিয়েছিলেন। তারপরেই একটা কাজ থমকেছিল। বিজেপির বিধায়ক সিন্ধু সেনাপতির উদ্যোগে এবং প্রশাসনের তৎপরতায় এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এবারে প্রধান উপপ্রধান নির্বাচিত হয় এবং সেখানে প্রধান উপপ্রধান কিন্তু নতুন করে তাদের গঠন করা হয়। আপনারা সবাই দেখেছেন দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ প্রধান আর উপপ্রধান দুজনেই পদত্যাগ করেছিলেন। এই পদত্যাগের কারণে পাঁশকুড়া 1 নম্বর অঞ্চলে প্রচুর পরিমাণে জনগণের অসুবিধা হচ্ছিল। তো আমরা আমাদের এমএলএ সাহেবের কাছে যাই, উনি জনপ্রিয় আমাদের, তো উনি যে ডিসিশনটা দিলেন যে বোর্ড করতে হবে আমাদের, বোর্ড না হলে তো আমরা কিছু করতে পারবো না। তো আমরা যথারীতি ওনার সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে উপনীত হই, অনাস্থা আনি, সেখানে আমরা অনাস্থাতে আমরা জয়লাভ করি। তৃণমূলের যিনি প্রধান উপপ্রধান ছিল ওনারা 1 মাস আগে পদত্যাগ করে, পদত্যাগের পর মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নোটিশে আজকে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের নির্বাচন হচ্ছিল। সেই নির্বাচনে আজকে ভারতীয় জনতা পার্টির বীর সন্তানরা আজকে এখানে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে। আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন থাকলো যে আগামী দিনে যাতে উন্নয়নকে একদম প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া যায় তারই আমাদের লক্ষ্য থাকবে। আগামী দিনে পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে উন্নয়নমূলক কাজ তা কিন্তু অগ্রগতি হবে, আরো এগোবে আগামী দিনে। তৃণমূলে যিনি প্রধান উপপ্রধান ছিলেন তারা ইস্তফা দিয়েছেন, তারপরেই কিন্তু এই প্রধান উপপ্রধান হিসেবে বিজেপির তরফ থেকে এখানে গঠন করা হয় এবং বিজেপির প্রধান এবং উপপ্রধান দুজনেই আজ নতুন করে নবনির্বাচিত হয়েছেন। আর তাতেই খুশি সারা পাঁশকুড়াবাসী, পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজন, এবং আগামী দিনে আরো ভালোভাবে কাজ এগোবে বলে মনে করছেন পাঁশকুড়াবাসীরা। পূর্ব মেদিনীপুর থেকে অরুণব মান্না, রিপাবলিক বাংলা। মেসি নাকি রোনাল্ডো, কে পাবে বেশি ভোট? চাকরির পরীক্ষার প্রস্তুতিতে রায়ো ম্যাটনে রিয়েল গোট 100% ডিটেইল সলিউশন সহ রায়ো ম্যাটন WBPSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট। Co-presenting by SRMB सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। Co-presented by Rayo Martin। ওয়াও, সেঞ্চুরি প্লাই, ক্লাব প্রাইম। তাও কিছু হলে হলে ফুল কস্ট ফেরত। শুধু প্লাইউডের তো?
পুরো ফার্নিচারের। ইডিয়েট নাকি? কে দেবে? সেঞ্চুরি প্লাই, টোটাল কভার। 10 বছর পর্যন্ত প্লাই, ল্যামিনেট, লেবার, গ্লু, ট্রান্সপোর্ট সবকিছুর ফুল কস্ট ফেরত। ইন্ডিয়ায় এই প্রথমবার। তুই না শুধু নামেই চতুর। এই আটাতার হোক বা চেনলিং প্যারা, নির্মল তারই সবার সেরা। নির্মল তার, সুরক্ষার সমাধান। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes yes MDH। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल। ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला MDH मसाला। আর এবার যে খবরের দিকে নজর রাখছি, মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত। সিলেবাস কমিটির বৈঠকে জোরালো দাবি তথাগত রায়ের। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হোক শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী, অন্তর্ভুক্ত হোক অরাজনৈতিক মনীষীদের জীবনীও দাবি ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি দাবি করছেন মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত এবং তার জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী এবং তার সাথে যারা অরাজনৈতিক মনীষী রয়েছেন তাদের জীবনে তুলে ধরা উচিত। ঠিক কি জানিয়েছিলেন তিনি, শুনবো। মাদ্রাসা শিক্ষা সম্পূর্ণ তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেটা যদি সম্ভব এখন নাও হয়, তাহলে অন্তত মাদ্রাসায় যা পড়ানো হচ্ছে তার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সেখানে জাতীয়তা বিরোধী, রাষ্ট্রবিরোধী যে কোনো প্রচার হচ্ছে কিনা, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য 2002 সালে বলেছিলেন এবং পরে অস্বীকার করেছিলেন, সে সম্বন্ধে একটা ব্যবস্থা নিতে হবে। মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত, আর এই বিষয় নিয়ে কাজী মাসুম আক্তার এবং জিষ্ণু বসু তাদের কি প্রতিক্রিয়া, শুনবো। আধুনিক করে হবে, করতে হবে, মুক্ত মনা করতে হবে এবং কি শিক্ষা দিচ্ছে দেখতে হবে। আগামী প্রজন্মের মুসলিম সমাজের ছেলেদের বাঁচাতে হবে, তাদেরকে মূল স্রোতে আনতে হবে। এই কাজটা করা হচ্ছে লক্ষ্য। মাদ্রাসাকে মূল স্রোতে নিয়ে এসে শিক্ষার অঙ্গনে আনতে হবে। মাদ্রাসাগুলিকে একই সিলেবাসে পড়ানো দরকার। তার ইতিহাসের সিলেবাস, একজন ভারতীয়, একজন পশ্চিমবঙ্গের নাগরিক, তাদের শিক্ষা একই হওয়া উচিত। সিলেবাস কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠকে জোরালো দাবি তুললেন তথাগত রায়, ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। তিনি দাবি তুলছেন মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত, তার জায়গায় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী, অন্তর্ভুক্ত করা হোক অরাজনৈতিক মনীষীদের জীবনীও, অর্থাৎ এতদিন ধরে যেগুলো শেখানো হয়নি সেগুলো এবার শেখানোর জন্য দাবি তুললেন তথাগত রায়। হাসিনার ভার্চুয়াল বার্তার ঘোষণায় ভীত বাংলাদেশ সরকার। বহির্বিশ্বে মিথ্যে তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন না হওয়ার গুজব রটাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সংবাদ প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। হাওড়ার জামবেড়িয়া সেতুর কাছে দুর্ঘটনা, দূরপাল্লার বাস উল্টে আহত 10 থেকে 12 জন যাত্রী। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে। পালা বদলের পরে একের পর এক পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। এবার পূর্ব মেদিনীপুরের ময়নায় 4টি পঞ্চায়েত দখল করল বিজেপি। জয়ের আভাস পেতে আবির খেলা আনন্দে মাতলেন বিজেপির কর্মীরা। শিউড়ি আদালতে টুলু মণ্ডল কাণ্ডে সম্পত্তির ভিডিওগ্রাফি করা হয় বুধবার। টাকা, সোনা সবকিছু ছবি তুলে রাখা হয়। তদন্তে জেলা পুলিশ সিআইডি টেকনিক্যাল সাপোর্ট নেবে বলেই খবর। সব্যসাচী দত্তের জামিনের আবেদন খারিজ বারাসাত আদালতের। এই মামলাতে বিদ্যুৎ গাঙ্গুলির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করা হয়। 17 অগস্ট এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে আদালত। নদিয়ার কল্যাণী সান্নাল চরে ভয়াবহ গঙ্গা ভাঙন। বুধবার সেই ভাঙন পরিদর্শনে আসেন বিধায়ক, এসডিও, বিডিও সহ প্রশাসনিক কর্তারা। এলাকা ঘুরে দেখেন তারা। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। কলেজ
লাইফ শেষ, শুরু হোক জীবনের মিশন। রায়ো মার্টিনের বই থেকে নাও চাকরির প্রিপারেশন। জিকে, জিআই, ম্যাথস ও ইংলিশ ক্র্যাকার। রায়ো মার্টিন, দ্য আল্টিমেট ক্যারিয়ার মেকার। Co-presenting by SRMB सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। Co-presented by Rayo Martin. দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা yes MDH। রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। এই পিলার কখনো ভাঙবে না। রুমটা স্টিল টিএমটি দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল TMT বার, একদম সলিড। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। NDH সোয়াটিন, আসল প্রোটিন। শব্দবিধি মেনে মসজিদ থেকে খোলা হলো মাইক। মসজিদ কমিটির উদ্যোগেই মাইক খোলা হলো। শব্দ দূষণ আইন মেনে শব্দসীমা বেঁধে দেওয়া হলো। পালাবদলের পর শব্দ দূষণ আইন কার্যকরের নির্দেশের পরেই মসজিদ কমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে মাইক খুলে ফেললেন। গোটা রাজ্যে শব্দবিধি অনুযায়ী সব মসজিদ থেকে মাইক খুলে ফেলা হলো। মসজিদ কমিটির তরফে সমস্ত মাইক খোলা হলো। শব্দ দূষণ আইন মেনে মাইকের আওয়াজ নির্দিষ্ট সময় শব্দসীমা ডেসিবেল তার মধ্যে রাখার যে নির্দেশিকা তা মেনে মসজিদ কমিটির তরফ থেকে মাইক খোলা হলো। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন দেখুন। প্রথমেই আমাদের প্রথম সরকার যখন এলো, ফার্স্ট ক্যাবিনেট মিটিং হলো, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে। একটা 50 ডেসিবেলের উপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না। হাসিনার ভার্চুয়াল বার্তার ঘোষণায় ভীত বাংলাদেশ সরকার। বহির্বিশ্বে মিথ্যে তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন না হওয়ার গুজব রটাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়ার অভিযোগ হাসিনা পুত্র সচিব ওয়াজিদের। শুভ্রাংশু, তুমি শুনলেই যে হাসিনা পুত্র সচিব ওয়াজেদ তিনি একদম বাংলাদেশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করছেন এবং মিথ্যে গুজব রটানোর অভিযোগ করছেন। না, এটা তো ঘটনা, এটা ঘটনা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যারা জিহাদি গোষ্ঠী আছে, যারা জঙ্গি গোষ্ঠী আছে, যারা জামাত আছে, তারা কেউই চায় না কোনো গণতান্ত্রিক পরিস্থিতি বাংলাদেশে ফিরে আসুক। কেন বাংলাদেশটাকে তারা পাকিস্তান বানাতে চায়, আরেকটা পাকিস্তান, আরেকটা সিরিয়া, এরকম বানাতে চায়। এই বানাতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেখানকার সংবাদ মাধ্যমগুলো, যে গণতান্ত্রিকভাবে যে সংবাদ মাধ্যমগুলো থাকে সেগুলো কণ্ঠরোধ করা। এবং এই কণ্ঠরোধের যে প্রথম প্রচেষ্টা, যেটা বলছেন, যে মোদ্দা কথা হাসিনাকে কোনো যেটা বিরোধী স্বর সেটাকে কথা বলতে দেওয়া যাবে না, এবং সেই কথা বলতে না দেওয়ার জন্য যা করার তাই করা হচ্ছে। এবং আমি একটা কথা বলছি, এই রিপাবলিকে এই যে আমরা দেখাচ্ছি বাংলাদেশের কথাটা, গোটা বাংলাদেশ কিন্তু এখন রিপাবলিক দেখছে। কেন বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে হাসিনার এই খবরটি হচ্ছে না, যেমন সবাইকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে খবর পাচ্ছি, শেখ হাসিনা আজকে ভারতীয় সময় বাংলার খবর কি এখন এই পর্যন্তই। এরপর সৃজিতার সঙ্গে দেখুন ফাটাক নিউজ। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আমি ঋতব্রত নাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায়ো মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায়ো মার্টিন। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। NDH সোয়াটিন, আসল প্রোটিন। নির্মল তার, সুরক্ষার সমাধান।
Luxury Living, emerging leader in luxury furniture segment. সহনিবেদক ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, বাংলাদেশে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বছর আজ সন্ধে দিল্লিতে ভার্চুয়ালি বার্তা দেবেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, হাসিনার বক্তব্যের কথা প্রকাশ্যে আসতেই গাত্রদাহ বাংলাদেশ সরকারের। বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করতে পারেন হাসিনা। ঠিক কি বার্তা দেবেন তিনি? ডেপুটি এক্সিকিউটিভ এডিটর নিউজরুম থেকে এই মুহূর্তে আমার সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে। শুভ্রাংশু, আজকে ঠিক কি বার্তা দেবেন শেখ হাসিনা, সেই দিকে নজর প্রত্যেকের। তিনি কি বাংলাদেশে ফেরার কথা বলতে পারেন? কারণ এর আগেও কিন্তু তিনি বলেছেন ডিসেম্বরেই তিনি ফিরবেন বাংলাদেশে। দেখো, বাংলাদেশে ফেরার এবং তার শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায়, ফেরার কথা বলছেন, এটা তিনি এর আগেও বলেছেন। কেন এর আগেও যখন 80-র দশকে এখানে এসেছিলেন তখনও তিনি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। সেই সময় একটা ঘটনা এরকম ঘটেছিল, তখনও তিনি দিল্লিতে ছিলেন এবং বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশ জুড়ে যে নতুন একটা সরকার তৈরি হলো, বাংলাদেশ জুড়ে একটা যে গণ অভ্যুত্থানের মতো পরিবেশ তৈরি হলো, সেই পরিবেশের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য হয়। বাংলাদেশ সরকার কি করে, তারা সেখানে শেখ হাসিনাকে রক্ষা করার মতো অবস্থায় ছিল না। সেই জায়গায় ভারতে এসে আশ্রয় নিতে হয় শেখ হাসিনাকে। এর মধ্যবর্তীকালীন বাংলাদেশে একটা অসম্ভব, যখন ইউনিশ সরকারের যে আমলটা চলছিল, বাংলাদেশের একটা একটা চরম একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, জঙ্গি রাষ্ট্রের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল। এই অবস্থায় যখন হেডলাইন নিবেদন করছেন এরিগেন স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 QST বার। দেশের ভরসা খাঁটি ইস্পাত দিয়ে তৈরি, নিখুঁত পরিমাপ। বিদেশি অনুদানের নামে সন্ত্রাসীদের অর্থ যোগানের দিন শেষ। কাল সংসদে পেশ হতে পারে FCR সংশোধনী বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাড়ছে না সংসদে চলতি বাদল অধিবেশনের সময়। Clear that I am coming. I am going to Bangladesh. Okay. Now the date and everything. Of course, when time will come, I will tell you. সরকার পতনের 2 বছর পর বাংলাদেশে ফেরার বার্তা শেখ হাসিনার। দেশের মানুষের জন্য ডিসেম্বরেই ফিরব, ফেরার দিন দ্রুত জানাবো, অডিও বার্তায় বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। From the beginning, behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. 2 বছর আগে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে বেনজির হিংসা জ্বলছে বাড়ি, মরেছে মানুষ। ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগের সরকার ফেলতে উস্কানি, অভিযোগ শেখ হাসিনার। অডিও বার্তায় আবেগপ্রবণ মুজিব কন্যা। কঠিন সময় হোক বা আনন্দের মুহূর্ত, যেভাবে রিপাবলিক বাংলা সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে দেয়, একই রকমভাবে ওরিয়েন্ট বেল টাইমসও সর্বদা আপনাদের সঙ্গী। এদিক ওদিক না ঘুরে সরাসরি orientbell.com যান, কথা বলুন আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে, আর আপনার বাড়ির জন্য বেছে নিন সঠিক টাইমস। ফের অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। কথা বলতে গিয়ে গলা জড়িয়ে যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। দেশ ছাড়ার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা হাসিনার। People suffered a lot, but I cannot take it, and that's why I decided to go back. The time, December month is our victory month, so I want to go back in the month of December. ভারতকে ফের বন্ধু বলে ঘোষণা শেখ হাসিনার। সরকার আসে সরকার যায়, কিন্তু বন্ধুত্ব অটুট থাকে। ভারতকে সর্বকালের বন্ধু দেশ বলে স্বীকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। You are a friend of Bangladesh. You are here. I know you will support me. So the people's support, it is very important for me.
জুলাই আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি শেখ হাসিনার। জুলাই আন্দোলনের নামে চরম অরাজকতা বাংলাদেশে। হামলার হাত থেকে সাধারণ মানুষ, পুলিশ কর্মী, সাংবাদিক কেউ রেহাই পায়নি। প্রথমে শান্তিপূর্ণ থাকলেও বিশেষ কিছু সংগঠনের উস্কানিতে হিংসাত্মক আকার নেয় ছাত্র আন্দোলন। In 2018, responded to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. The quota reform movement was turned into a one-point demand for my resignation. ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি চলে বাংলাদেশে। বেছে বেছে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালানো হয়। 15,000-এর উপর নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলায় যুক্ত করা হয়েছে 50,000-এর উপর মানুষকে। নষ্ট করা হয়েছে সরকারি সম্পত্তি। সেই দিনের কথা বলতে গিয়ে আবেগে গলা ধরে আসে হাসিনা। হাসিনা সরকারের পতনের পর চরম অরাজকতার সাক্ষী ছিল বাংলাদেশ। সেই বিভৎসতার কথা বলতে গিয়ে গলা কেঁপে যায় শেখ হাসিনার। জ্বালিয়ে দেওয়া হয় শেখ মুজিবের বাড়ি, হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয় পুলিশ কর্মীদের। Law enforcement agencies came under organized attack. Police separate, the other officers were killed and their bodies were hung from flyover. Around 460 police stations were outposted or set on fire, and in some personnel were trapped inside building and burnt alive. আন্দোলনের নামে অরাজকতার চরম নিন্দা শেখ হাসিনার। বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচারের কথা বলতে গিয়ে গলা কেঁপে যায় প্রাক্তন প্রধানমন্ত্রীর। জেলবন্দি থাকাকালীন চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় বহু আওয়ামী লীগ কর্মীর, তাও জানান শেখ হাসিনা। ইউনূস সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হাসিনার। বাংলাদেশে জুলাই আন্দোলন চলাকালে গোটা দেশকে শ্মশানে পরিণত করা হয়, কিন্তু সেই ঘটনায় অভিযুক্তদের কোনো শাস্তি হয়নি। ইউনূস সরকার তদন্ত বন্ধ করে দেয়, এমনকি হিংসায় জড়িতদের নিরাপত্তা দেওয়া হয় বলেও অভিযোগ শেখ হাসিনার। In the killing, if they truly wanted justice, why did they stop the inquiry? If they had nothing to hide, why protect the killer? বাংলাদেশে হাসিনা সরকার ফেলতে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলেছিল। বুধবার অডিও বার্তায় সেই কথাই তুলে ধরেন শেখ হাসিনা। নতুন সরকারের আমলে চরম দুরবস্থা বাংলাদেশে। ঋণ শোধ করতে পারছে না নয়া সরকার। ধার করে কোনো রকমে খুঁড়ে খুঁড়ে চলছে তারেকের সরকার, জানান শেখ হাসিনা। বর্তমান বাংলাদেশ হতাশার চরম অন্ধকারে ডুবে। কাজ পাচ্ছে না তরুণ প্রজন্ম, সাধারণ মানুষও বাড়িতে সুরক্ষিত নয়, খাবার কিনতে পারছেন না মানুষ। বাংলাদেশের বেহাল দশা নিয়ে আক্ষেপ ঝরে পড়ে হাসিনার গলায়। This remains a grip of fear, terror, depression, economic hardship, and deep insecurity. Now, look at the condition of the country. The progress we built has been destroyed, and ordinary people are paying the price. জুলাই আন্দোলন নিয়ে একরাশ ক্ষোভ ঝরে পড়ে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের গলাতেও। জুলাইয়ের আন্দোলনে মৃত্যু মিছিল দেখেছে বাংলাদেশ। ইউনূসের আমলে সেই খুনিদেরই নিরাপত্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ক্ষোভে ফুঁসছেন হাসিনা পুত্র জয়। You see, the Yunus regime, one of the first things they did was pass an ordinance which became law called the Indemnity Bill, indemnifying all the protesters, everyone, blanket immunity, protecting them from any prosecution for any killings. That includes killings of civilians, that includes killings of our party members, and that includes killings of police officers. বর্তমানের বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পার্থক্য খুঁজে পাচ্ছে না হাসিনা পুত্র। জুলাই আন্দোলনের নৈরাজ্যের পর আরেকটা পাকিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে বাক স্বাধীনতা নেই বলেও জানান সজীব ওয়াজেদ জয়। Bangladesh today is a failed state. It's not a failing state, it is a failed state. There is no human rights, there is no freedom of speech.
তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। তসলিমা নাসরিনের পাসপোর্ট নবীকরণ করছে না বাংলাদেশ। পাসপোর্ট নবীকরণ না করলে ভারতেই থাকার ভাবনা সাহিত্যিক তসলিমা নাসরিনের। অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না, এই জন্য যে যাই না তা তো নয়। পাকিস্তানের হাতের বাইরে পিওকে স্বাধীনতা ঘোষণা বালুচিস্তানের। গায়ের জ্বালা মেটাতে শয়তানের ছক পাকিস্তানের। ভারত পাক সীমান্তে কামান আনার চেষ্টা। 250টি SH-15 হাউটজার কামান সীমান্তে আনার চেষ্টা। পাকিস্তানকে পাল্টা উত্তর দিতে প্রস্তুত ভারত। দিল্লিতে পাক গুপ্তচর সংস্থার নাশকতার ছক ফাঁস। পুলিশের উর্দিপুরে যন্ত্রমন্ত্রের ছাত্রদের উপর হামলার ছক ছিল ISI এর। ছাত্র সমাবেশে পেট্রোল বোমা ছোড়ার পরিকল্পনাও করে তারা। বোমা বানানোর মশলাও পেয়েছিল। পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ পুলিশি তদন্তে উঠে আসে বিস্ফোরক তথ্য। ISI এর টার্গেটে যন্ত্রমন্ত্রের পড়ুয়ারা। যন্ত্রমন্ত্রের ছাত্রদের উপর হামলার ছক ছিল ISI এর। ইতিমধ্যেই যন্ত্রমন্ত্রের রেকি করেছিল 8 জন। পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার 4 নাবালক সহ 9 জন। STF এর হাতে পাকড়াও ভাট্টি গোষ্ঠীর আরও একজন। ঝাড়খণ্ড থেকে আটক করা হয় মোহাম্মদ সমেশকে। হামিম এবং অর্পিতার সঙ্গে যোগসূত্র মেলায় মঙ্গলবার ঝাড়খণ্ডের রাঁচিতে পৌঁছায় STF। রাঁচির বাড়ি থেকেই তাকে আটক করা হয়। বাড়ছে না সংসদে বাদল অধিবেশনের সময়সীমা। আগামীকালই সংসদে পেশ হবে FCR বিল। লোকসভায় পেশ হতে পারে FCR বিল। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট প্রসঙ্গ ক্ষমা চেয়ে ভিডিও ফিরিয়েছিল মেটা। এবার সেই কাণ্ডে কেন্দ্রীয় সচিবকে ব্যাখ্যা দিল মেটা কর্তৃপক্ষ। মেটার প্রতিনিধিকে তলব করেছিল কেন্দ্র সচিব S কৃষ্ণনের সঙ্গে 45 মিনিটের কথা হয় জোয়েল কাপলানের। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট প্রসঙ্গ। বুধবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেটার চিফ গ্লোবাল অফিসার। সঙ্গে ছিলেন মেটার অন্যান্য অফিসাররাও। আগামীকাল ফের তলব মেটার আধিকারিকদের। দুর্গাপুরে রক্ত বিক্রির চক্রের পর্দাফাঁস। ছাত্রদের টাকার লোভ দেখিয়ে রক্ত চুরি। ছাত্রদের রক্ত এবং প্লাজমা চোরা দামে পাচারের অভিযোগ। বেসরকারি হাসপাতালে রক্ত চুরি চক্রের পর্দাফাঁস। প্রশাসনের দ্বারস্থ স্কুলের অধ্যক্ষ ও অভিভাবকরা। চক্রের মূল মাথা একজনকে পাকড়াও করেছে পুলিশ। দানের রক্তেও কোটি টাকার দুর্নীতি। এবার টার্গেট বিভিন্ন স্কুলের ছাত্ররা। বয়সের নথি ছাড়াই রক্তদান। অল্প টাকার লোভ দেখিয়ে ছাত্রদের থেকে রক্ত নেওয়া হতো। কম বয়সীদের রক্তের প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করা হতো চড়া দামে। আমার ছেলে 15 বছর কি একটু ব্লাড দেয় না? আমাকে কি বলেছিল আমি জানিও না। আমাকে তো স্যার বলেছে যে স্যার স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের কেস হয়েছে। স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। ছেলে কিছু বলেনি। ছেলেকে বলতে বারণ করেছে যে বলবি না তোর বাবা টাবাকে গার্জেনকে। কত টাকা দিয়েছিল সেটা তো আমি জানিও না। টাকা দিয়েছে কি দিয়েছে ওরাই জানে। পঞ্চায়েত একশো কি করেছে না করেছে সেটা আমরা কিচ্ছু জানি না আমরা। রিপাবলিক বাংলা যেমন সব খবর বিশেষজ্ঞদের বিশ্লেষণ সমেত আপনাদের কাছে পৌঁছে দেয়, তেমনভাবেই টাইলস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে orientbell.com-এ যান আর কথা বলুন বিশেষজ্ঞদের সঙ্গে। আমি ঐতিহ্য পাছাল। উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন Co-presented by Rayo Martin. Co-powered by Scabigone, দাঁত, হাজা, চুলকানি ও গোড়ালি ফাটা হাই পাওয়ার Scabigone। তোমার আমার আয়না ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না। আয়না ডিশওয়াশ ঝকঝকে চকচকে। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা yes MDH। রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। এই পিলার কখনো ভাঙবে না। রুমটা স্টিল TMT দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল TMT একদম সলিড।
ফাটাফাটি একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সুমিত রায়ের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে, এক শালবনির জমি দুর্নীতি এবং আরেকটি চাকরি দুর্নীতির দেবরাত। কোথায় আছেন ওনারা? তো অনেক জায়গায় থাকেন, ভার্জিন আইল্যান্ডস, অনেক রকম আইল্যান্ডস আছে যেগুলো ভ্রমণ করতে গেছেন হয়তো। যে বিভিন্ন দুর্নীতির কিংপিন ছিলেন এই সুমিত রায়। উনি যেখানেই থাকুন পুলিশ এবং অন্যান্য এজেন্সিরা তাকে নিশ্চয়ই খুঁজে বের করবে। এই হচ্ছে সুমিতের বেহালার বাড়ি, 20 মিনিটের উপরে তল্লাশি চলে। সিআইডি টিম এই মুহূর্তে সুমিতকে খুঁজছে। আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, বাংলাদেশে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বছর আজ সন্ধে দিল্লিতে ভার্চুয়ালি বার্তা দেবেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। হাসিনার বক্তব্যের কথা প্রকাশ্যে আসতেই গাত্রদাহ বাংলাদেশ সরকারের। বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করতে পারেন হাসিনা। ঠিক কি বার্তা দেবেন তিনি? ডেপুটি এক্সিকিউটিভ এডিটর নিউজরুম থেকে এই মুহূর্তে আমার সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে। শুভ্রাংশু, আজকে ঠিক কি বার্তা দেবেন শেখ হাসিনা সেই দিকে নজর প্রত্যেকের। তিনি কি বাংলাদেশে ফেরার কথা বলতে পারেন? কারণ এর আগেও কিন্তু তিনি বলেছেন ডিসেম্বরেই তিনি ফিরবেন বাংলাদেশে। দেখো, বাংলাদেশে ফেরার এবং তার শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায়, ফেরার কথা বলছেন, এটা তিনি এর আগেও বলেছেন। কেন এর আগেও যখন 80-র দশকে এখানে এসেছিলেন তখনও তিনি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। সেই সময় একটা ঘটনা এরকম ঘটেছিল, তখনও তিনি দিল্লিতে ছিলেন এবং বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশ জুড়ে যে নতুন একটা সরকার তৈরি হলো, বাংলাদেশ জুড়ে একটা যে গণ অভ্যুত্থানের মতো পরিবেশ তৈরি হলো, সেই পরিবেশের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য হয়। বাংলাদেশ সরকার কি করে, তারা সেখানে শেখ হাসিনাকে রক্ষা করার মতো অবস্থায় ছিল না। সেই জায়গায় ভারতে এসে আশ্রয় নিতে হয় শেখ হাসিনাকে। এর মধ্যবর্তীকালীন বাংলাদেশে একটা অসম্ভব, যখন ইউনুস সরকারের যে আমলটা চলছিল, বাংলাদেশের একটা একটা চরম একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, জঙ্গি রাষ্ট্রের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল। এই অবস্থায় যখন নতুন বিএনপি সরকার বাংলাদেশে এসেছিল, বাংলাদেশে একটা একনায়কতন্ত্র সরকার চলছে। হায়ার স্টাডিতে এসেও আমার কোনো অসুবিধাই হয় না। গ্রামের রস সমৃদ্ধ ব্রেনোলিয়া। বিদেশি অনুদানের নামে সন্ত্রাসীদের অর্থ যোগানের দিন শেষ। কাল সংসদে পেশ হতে পারে এফসিআর এর সংশোধনী বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাড়ছে না সংসদে চলতি বাদল অধিবেশনের সময়। Just declare that I am coming. I am going to Bangladesh. Okay? Now the date and everything. Of course, when time will come, I will tell you. সরকার পতনের 2 বছর পর বাংলাদেশ ফেরার বার্তা শেখ হাসিনার। দেশের মানুষের জন্য ডিসেম্বরে ফিরব, ফেরার দিন দ্রুত জানাবো অডিও বার্তায় বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। From the beginning, behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. 2 বছর পর ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে বেনজির হিংসা জ্বলছে বাড়ি, মরেছে মানুষ। ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগের সরকার ফেলতে উস্কানি। অভিযোগ শেখ হাসিনার। অডিও বার্তায় আবেগপ্রবণ মুজিব কন্যা। এখন হায়ার স্টাডিতে এসেও আমার কোনো অসুবিধাই হয় না। গ্রামের রস সমৃদ্ধ ব্রেনোলিয়া। আমি ঋতব্রত না, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। Co-presented by Rayo Martin. Co-powered by স্ক্যাবিগন, দাঁত, হাজা, চুলকানি ও গোড়ালি ফাটা হাই পাওয়ার স্ক্যাবিগন। নির্মল তার সুরক্ষার সমাধান। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल। ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला MDH मसाला। ফাটাফাটি
একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। এই পিলার কখনো ভাঙবে না। রুমটা স্টিল টিএমটি দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার, একদম সলিড। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইখানেই রাত্রির বেলা বসে মালেঙ্গা সহ তার বন্ধুরা এই জায়গাটায় বসে মদ্যপান করছিল। মালেঙ্গার মতন বাইরে থেকে আসা প্রসেনজিৎ ঘোষ বলে একটি ছেলে সেই গুলিটা চালিয়েছে বলেই পুলিশের সূত্রে এমনটাই খবর উঠে এসেছে। আমি দেখলাম এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে, কি বলে আমি শুনলাম যে গুলি ফুলি চলেছে, গুলি লেগেছে একজন। আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং আমরা নজর রাখছি। বিদেশ যাত্রা মামলায় হাইকোর্টে ধাক্কা। ভাইপোর বিদেশ যাত্রায় অনুমতি পেল না অভিষেক, অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেককে একাধিক নির্দেশ বিচারপতির। আগামীকাল এসএসকেএমে চিকিৎসা করানোর নির্দেশ। চক্ষু বিভাগের মেডিকেল বোর্ডে দেখবে অভিষেককে। চক্ষু বিভাগের মেডিকেল বোর্ড দেখবে অভিষেককে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, অর্থাৎ আবারও বিদেশ যাত্রায় না অভিষেককে। একেবারে পায়েল, দেখো এখনই অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, আগামীকাল এসএসকেএম এর চক্ষু বিভাগের একটি মেডিকেল বোর্ড অভিষেক ব্যানার্জির চোখের চিকিৎসা করবে এবং তারা চিকিৎসা করে দেখবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেই চোখের সমস্যা তার সুরাহা বা তার চিকিৎসা কলকাতা বা রাজ্যে হয় নাকি। যদি সেটা রাজ্যে বা দেশের মধ্যে হয় সেই ক্ষেত্রে তার বিদেশ যাওয়ার প্রয়োজন কত। এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার। সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। তোমার আমার আয়না ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না। আয়না ডিশওয়াশ ঝকঝকে চকচকে। एमडीएच की हल्दी मिर्ची धनिया करे कमाल। ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला एमडीएच मसाला। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। রানী, এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। এই পিলার কখনো ভাঙবে না। রুমটা স্টিল টিএমটি দিয়ে তৈরি। রুমটা নয় তো বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার, একদম সলিড। কোনো আপোষ ছাড়াই 100% খবর করে রিপাবলিক বাংলা। আর টাইলসের কথা উঠলেই 100% ভরসা করতে পারেন ওরিয়েন্ট বেল টাইলসের উপর। নতুন ভারতের নতুন পছন্দ। শব্দবিধি মেনে মসজিদ থেকে খোলা হলো মাইক। মসজিদ কমিটির উদ্যোগেই মাইক খোলা হলো। শব্দ দূষণ আইন মেনে শব্দসীমা বেঁধে দেওয়া হলো। পালাবদলের পর শব্দ দূষণ আইন কার্যকরের নির্দেশের পরেই মসজিদ কমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে মাইক খুলে ফেললেন। গোটা রাজ্যে শব্দবিধি অনুযায়ী সব মসজিদ থেকে মাইক খুলে ফেলা হলো। মসজিদ কমিটির তরফে সমস্ত মাইক খোলা হলো। শব্দ দূষণ আইন মেনে মাইকের আওয়াজ নির্দিষ্ট সময় শব্দসীমা ডেসিবেল তার মধ্যে রাখার যে নির্দেশিকা তা মেনে মসজিদ কমিটির তরফ থেকে মাইক খোলা হলো। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন দেখুন। প্রথমেই আমাদের প্রথম সরকার যখন এলো, ফার্স্ট ক্যাবিনেট মিটিং হলো, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে। একটা 50 ডেসিবেলের উপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না।
হাসিনার ভার্চুয়াল বার্তার ঘোষণায় ভীত বাংলাদেশ সরকার, বহির্বিশ্বে মিথ্যে তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন না হওয়ার গুজব রটাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়ার অভিযোগ হাসিনা পুত্র সচিব ওয়াজিদের। শুভ্রাংশু, তুমি শুনলেই যে হাসিনা পুত্র সচিব ওয়াজেদ তিনি একদম বাংলাদেশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করছেন এবং মিথ্যে গুজব রটানোর অভিযোগ করছেন। না, এটা তো ঘটনা, এটা ঘটনা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যারা জিহাদি গোষ্ঠী আছে, যারা জঙ্গি গোষ্ঠী আছে, যারা জামাত আছে, তারা কেউই চায় না কোনো গণতান্ত্রিক পরিস্থিতি বাংলাদেশে ফিরে আসুক। কেন বাংলাদেশটাকে তারা পাকিস্তান বানাতে চায়, আরেকটা পাকিস্তান, আরেকটা সিরিয়া, এরকম বানাতে চায়। এই বানাতে গেলে যেটা সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেখানকার সংবাদ মাধ্যমগুলো, যে গণতান্ত্রিকভাবে যে সংবাদ মাধ্যমগুলো থাকে সেগুলো কণ্ঠরোধ করা। এবং এই কণ্ঠরোধের যে প্রথম প্রচেষ্টা, যেটা সজীব যেটা বলছেন, যে মোদ্দা কথা হাসিনাকে কোনো যেটা বিরোধী নিজের লেখার জন্য, শব্দের জন্য, জীবন বোধের জন্য বারবার করে বদলে গেছেন ঠিকানা এবং আবার শুরু করেছেন শূন্য থেকে। এবার কি মনে হচ্ছে একটুখানি স্থায়ী ঠিকানা হয়তো সেটা কলকাতা? আমি জানি না, এখনো জানি না। ঝড় ঝাপটা পেরিয়ে এখনো কি একই রকমের সেই একরোখা সেই দৃঢ় মেরুদণ্ডটা আছে? বদলানোর চেষ্টা করিনি তো। মানুষ তো একদিন মরবেই, তাই বলে কি আপোষ করবো কেন? এতগুলো বছর পেরিয়ে গেছে, আপনি নিজের দেশ ছাড়া, মাটি ছাড়া, মনে হয় যে কোথাও যেন সেই পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে অনেক কিছু বদলেছে। আবার মুসলিম সমাজে প্রচুর মেয়েরা এখন পড়াশোনা করছে, বাট একই সঙ্গে এই যে ইসলামী মৌলবাদীর ধর্মীয় যে অনুশাসন আছে তার বাইরে বেরোতে চাইছে না। তাহলে কি করে নারীর মুক্তি সম্ভব হবে? মেসি নাকি রোনাল্ডো, কে পাবে বেশি ভোট? চাকরির পরীক্ষার প্রস্তুতিতে রায়ো ম্যাটনে রিয়েল গোট 100% ডিটেইল সলিউশন সহ রায়ো ম্যাটন WBPSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট। কাঁটা তার হোক বা চেন লিঙ্ক প্যারা, নির্মল তারই সবার সেরা। নির্মল তার, সুরক্ষার সমাধান। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। ফাটাফাটি, একেবারে খাঁটি। এটা বসুমতির মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রোজভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজভোজ চাল, রোজ চাই রোজভোজ। লাক্সারি লিভিং, এমার্জিং লিডার ইন লাক্সারি ফার্নিচার সেগমেন্ট। সেভেন ভেঞ্চার্স হসপিটাল, ডানকুনি, হুগলি জেলায় সুচিকিৎসার শ্রেষ্ঠ কেন্দ্র। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। সহনিবেদক, ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। আদি রেডিমেড সেন্টার, সোদপুর। আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, বাংলাদেশে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বছর আজ সন্ধে দিল্লিতে ভার্চুয়ালি বার্তা দেবেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। হাসিনার বক্তব্যের কথা প্রকাশ্যে আসতেই গাত্রদাহ বাংলাদেশ সরকারের। বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করতে পারেন হাসিনা। ঠিক কি বার্তা দেবেন তিনি? ডেপুটি এক্সিকিউটিভ এডিটর নিউজরুম থেকে এই মুহূর্তে আমার সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে। শুভ্রাংশু, আজকে ঠিক কি বার্তা দেবেন শেখ হাসিনা, সেই দিকে নজর প্রত্যেকের। তিনি কি বাংলাদেশে ফেরার কথা বলতে পারেন? কারণ এর আগেও কিন্তু তিনি বলেছেন ডিসেম্বরেই তিনি ফিরবেন বাংলাদেশে। দেখো, বাংলাদেশে ফেরার এবং তার শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায়, ফেরার কথা বলছেন, এটা তিনি এর আগেও বলেছেন। কেন এর আগেও যখন 80-র দশকে এখানে এসেছিলেন তখনও তিনি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। সেই সময় একটা ঘটনা এরকম ঘটেছিল, তখনও তিনি দিল্লিতে ছিলেন এবং বাংলাদেশে ফিরে গিয়েছিলেন।
যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ জুড়ে যে নতুন একটা সরকার তৈরি হলো, বাংলাদেশ জুড়ে একটা যে গণ অভ্যুত্থানের মতো পরিবেশ তৈরি হলো, সেই পরিবেশের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য হয়। বাংলাদেশ সরকার কি করে, তারা সেখানে শেখ হাসিনাকে রক্ষা করার মতো অবস্থায় ছিল না। সেই জায়গায় হেডলাইন নিবেদন করছেন জয়েন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, your path to global hospitality. Earn 24 lakhs per annum upwards. বিদেশি অনুদানের নামে সন্ত্রাসীদের অর্থ যোগানের দিন শেষ। কাল সংসদে পেশ হতে পারে এফসিআর এর সংশোধনী বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাড়ছে না সংসদে চলতি বাদল অধিবেশনের সময়। Just declare that I am coming. I am going to Bangladesh. Okay? Now the date and everything. Of course, when time will come, I will tell you. সরকার পতনের 2 বছরের পর বাংলাদেশ ফেরার বার্তা শেখ হাসিনার। দেশের মানুষের জন্যই ডিসেম্বরে ফিরবো, ফেরার দিন দ্রুত জানাবো অডিও বার্তায় বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। The beginning, behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. 2 বছর আগে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে বেনজির হিংসা জ্বলছে বাড়ি, মরছে মানুষ। ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগের সরকার ফেলতে উস্কানি অভিযোগ শেখ হাসিনার। অডিও বার্তায় আবেগপ্রবণ মুজিব কন্যা। জীবন 20 বছরের পার চলে গিয়েছে। 19 বছর পর শহর কলকাতা, তিলোত্তমা কলকাতায় তসলিমা নাসরিন। 19 বছর পর তুমি দরজা খুলেছ, কিন্তু আমার ভেতরের বন্ধ দরজাগুলো কে খুলবে কলকাতা? মরণোত্তর দেহ তো তোমাকেই দিয়েছিলাম, জীবিত আমাকে গ্রহণ করতে এত দেরি করলে কেন? তুমি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার হারিয়ে যাওয়া 19টি বছর, আমার শিউলি কুড়োনোর সকালগুলো, গঙ্গার পাড় ধরে আঁচল উড়িয়ে হাঁটার সেই সন্ধেগুলো? অনেকটা সময় থাকলেন, অনেক স্মৃতির পাতা উল্টে দেখলেন, অনেক কথা, অনেক গল্প, যদিও অনেক মানুষের কাছে এখনো পর্যন্ত অধরা, কারণ অনেকেরই সৌভাগ্য হলো না এখনো পর্যন্ত একটু দেখা বা কথা বলার, কারণ সত্যি সত্যি এত ব্যস্ততার মধ্যে ঝড়ের গতিতে কেটে গেল এই কটা দিন, মাত্র কটা দিন। অভিমান কি একটু কমেছে? কলকাতা ছাড়ার আগে, শহর ছাড়ার আগে রিপাবলিক বাংলার মুখোমুখি তসলিমা নাসরিন। দিদি, এত বছর বাদে আসা এবং বিগত কয়েকটা দিন ঝড়ের গতিতে যেন চোখের নিমেষে একটা স্বপ্নের মতো সময়গুলো, জাস্ট মানে বইয়ের পাতাগুলো ঝড়ের মধ্যে যেরকম উড়ে যায় সেরকম ঝোড়ো হাওয়ায় শুধু উড়ে গেল এক একটা চ্যাপ্টার। অভিমান কমেছে একটু? হ্যাঁ, অনেকটাই কমেছে। এখন আর রাগ নেই তো কলকাতার ওপর? না, রাগ নেই, আসলে আমি তো রাগ করি না। মানুষ আমাকে ভালোবাসে। অনেকের, যেটা বলছিলেন, অনেকের সঙ্গে দেখা হয়নি, তারপর কত মানুষ এসেছিল সেই দিন ঠিক রবীন্দ্র সদনে, কিন্তু সবাই ঢুকতে পারেনি, বাইরে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা। এটা আমি অভিভূত। আসলে আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা জানি না, তবে আমি আপ্লুত। আসলে এই মানুষগুলোই ভালোবাসা দিয়ে আমাকে আমার অনেকটাই অভিমান ভুলিয়েছে। রাগ বলবো না, আমি রাগ করি না। কিন্তু ঠিকই সেদিনও প্রচুর মানুষ অপেক্ষায় ছিলেন, এবং এই কদিনও পাগলের মতো মানুষ জানতে চেয়েছে কোথায় যাচ্ছেন দিদি, কোথায় থাকবেন, কি করবেন। মানে কোথাও যেন কলকাতা অপেক্ষা করেছিল, গোটা পশ্চিমবঙ্গ বা এক টুকরো বাংলা তারা অপেক্ষা করেছিলেন যে আরেকটা বাংলার ঘরের মেয়ে, বাঙালি, আন্তর্জাতিক স্তরে যিনি বাংলা ভাষা নিয়ে এতদিন ধরে কাজ করছেন এবং তার নিজের জীবন, তার জীবনবোধ, তার যে এগিয়ে যাওয়া, সব কিছু বাঁধন ছাড়ার যে জীবনবোধ, যে চেতনা, সেইটা একবার চোখের সামনে দেখার জন্য। তো কোথাও কিছু মনে হচ্ছে কি সময় একটু কম পড়ে গেল, আর একটু হলে ভালো হতো, আর অনেক জায়গায় যাওয়ার হতো? হ্যাঁ, এটা মনে হচ্ছে। বেগম রোকেয়ার সমাধিতেও আজকে গিয়েছিলেন,
আসলে আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে হয়নি। আজকে পানিহাটি গিয়েছিলাম, সেখানে বেগম রোকেয়ার সমাধি আছে। তো বেগম রোকেয়া নারীবাদী লেখিকা ছিলেন। তিনি এই নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে অনেক লিখেছেন এবং নারী শিক্ষার জন্য তিনি অনেক সংগ্রাম করেছেন। কিন্তু যেহেতু তিনি এই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লিখেছেন, তাই কলকাতার যে মুসলিম মৌলবাদী ছিল সেই 1932 সালে তার মৃত্যুর পর তাকে কবর দিতে দেয়নি এখানে। কলকাতার মাটিতে তার জায়গা হবে না, এটা বলে দিয়েছিল। তখন ওই পানিহাটিতে একজন ভদ্রলোক ছিলেন, তিনি প্রগতিশীল ছিলেন। তিনি বললেন যে রাতের অন্ধকারে যেন নিয়ে আসে বেগম রোকেয়ার লাশ, তারপর তিনি জায়গা দিয়েছেন ওখানে কবর দেওয়ার জন্য। তো এখন ওখানে স্কুলের ভেতরে সেই কবর। তো আমি গিয়েছি, আমি শ্রদ্ধা জানিয়েছি এবং আমার এই যাওয়া এবং তাকে শ্রদ্ধা জানানোটাই মুসলিম এই মৌলবাদের বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ। কারণ আমাকে এই কলকাতা শহরে আসতে দিতে চায় না মুসলিম মৌলবাদীরা। 100 বছর আগে বেগম রোকেয়াকে সমাধি দিতে চায়নি এই কলকাতার মাটিতে। আর কলকাতার মাটিতে 100 বছর পার হয়েছে, এখনও তারাই সেই অন্ধকারেই রয়েছে, এখনও সেই নারী বিদ্বেষ রয়েছে। নারীর পক্ষে যারা আন্দোলন করবে তাদের তারা বিতাড়ন করতে চায়, তাদের এই অঞ্চলে জায়গা দিতে চায় না। তো বেগম রোকেয়া 100 বছর আগের থেকে কি এতটুকু কি পরিবর্তন হয়েছে এই সমাজে? আমি তো দেখি না। তারা যে আচরণ সে 100 বছর আগে করেছে এখনও সেই আচরণই করছে। তাহলে বিবর্তন কোথায়? সমাজের পরিবর্তন কোথায়? তারা যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই রয়ে গেছে। তো এটার বিরুদ্ধেই আমি একটা প্রতিবাদের কারণেও, আবার আমার যে শ্রদ্ধা সেটা শ্রদ্ধা জানাতেও আমি আজকে পানিহাটিতে গিয়েছি। মনে হচ্ছে দিদি কোথাও কি পরিস্থিতি একই রকম রয়েছে না, একটু হলেও পরিবর্তিত হয়েছে? অন্তত যারা মৌলবাদ তাদেরকে কি মনে হয় কোথাও যে নিয়ন্ত্রণ করা গেছে বা তারা বুঝতে পারছেন না? কি মনে হয় সেই মৌলবাদের পারদটা ওইখানেই রয়েছে, মানে যেটা আপনি নিজে প্রত্যক্ষ করেছিলেন? মানে আজও তাসলিমা নাসরিন কলকাতা আসার পরও মুষ্টিম একটা শ্রেণী যারা তবু চেষ্টা করছিল যেন প্রতিবাদ করার, যদিও সেটা ধোপে টেকেনি। কিন্তু কোথাও কি মনে হয় মানে একজন মহিষী মহিলা যিনি নিজের এই মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার মৃত্যুর পর তার দেহটা কবরস্থ পর্যন্ত করা যায়নি। আপনি এতগুলো বছর পেরিয়ে গেছে, আপনি নিজের দেশ ছাড়া, মাটি ছাড়া, কোথাও মনে হয় যে কোথাও যেন সেই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে অনেক কিছু বদলেছে, আবার হয়তো কিছু জিনিস কিছু তো বদলেছে। যেমন মুসলিম সমাজে প্রচুর মেয়েরা এখন পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। এখন তারা অনেকেই নিজের পায়ে দাঁড়াচ্ছে, তারা স্বনির্ভর হচ্ছে। তাদের ভেতরে সেই বোধ এসেছে যে স্বাধীনতা বা অধিকার ছিনিয়ে নেওয়ার, তো সেগুলো এসেছে। বাট একই সঙ্গে এই যে ইসলামী মৌলবাদীরা, তারা তো 1400 বছর আগের নিয়মে চলছে। 1400 বছর আগে কোন ধর্মগ্রন্থে কি লেখা হয়েছিল সেটাই তারা এখনো অনুসরণ করছে। তাহলে কি করে নারীর মুক্তি সম্ভব হবে? সমস্ত নারীর মুক্তি তো সম্ভব হচ্ছে না। সেই জন্য কারণ তারা নারীকে দাবিয়ে রাখছে এবং সেই অন্ধকার সমাজ, তারা যে সমাজ যেন আলোকিত না হয় সেই জন্য এই মৌলবাদীরা চেষ্টা করছে। এবং এখনো যে ধর্মীয় আইনে চলছে, যে আইন তৈরি হয়েছিল 1400 বছর আগে 7ম শতাব্দীতে, এই একবিংশ শতাব্দীতে সেই আইন তারা ছাড়তে চাইছে না। সেই মানে কি বলবো, যে ধর্মীয় যে অনুশাসন আছে তার বাইরে বেরোতে চাইছে না। তবে আরও বেশি লড়াই করা দরকার এদের বিরুদ্ধে। এই মৌলবাদকে প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয়। যারা প্রগতিশীল যারা যেন জোট বাঁধেন এইসব মৌলবাদ, বিশেষ করে নারী বিদ্বেষী মৌলবাদীদের যেন প্রতিহত করা যায় এবং তাদের যেন নারীকে দাবিয়ে রাখার, নারীর অধিকারের বিরুদ্ধে দাঁড়ানোর বা এই শরিয়া আইন আনার
এইসবের বিরুদ্ধে যেন মানুষ সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যেন প্রতিবাদ করে। এটা যে একেবারেই যে শুধু মুসলিম মেয়েদেরই এই প্রতিবাদ করতে হবে তা নয়, এটা সবারই, কারণ এই সমাজটা আমাদের সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সবারই সমাজ। এই সমাজকে সুস্থ করার জন্য, সভ্য করার জন্য দায়িত্ব সবারই। এটা শুধু তোমার সম্প্রদায়, তুমি দেখো, তোমরা এটাকে সংস্কার করো বা আইনকে সমানাধিকারের ভিত্তিতে আইন করো, এটা শুধু মুসলিমদের দায়িত্ব নয়। আমার মনে হয় যে এটা সবারই দায়িত্ব, যারা এই সমাজে আমরা বাস করছি। কারণ একটা সম্প্রদায় যদি অন্ধকারে থাকে তাহলে অন্য সম্প্রদায় খুব আলোকিত হতে পারে না, এটা প্রভাব পড়ে। এবং আমরা সবাই মিলে পিছিয়ে যাওয়া হয় একসঙ্গে। হ্যাঁ, কারণ আমরা তো দেখেছি ইসলামী মৌলবাদ শুধু তো তার সমাজে বা তার দেশেই শুধু আক্রমণ করছে না বা হামলা করছে না, তার তো সারা বিশ্ব জুড়ে তাই করছে। ইউরোপে যাচ্ছে, ওখানে থাকছে, বাস করছে, ঠিক আছে, সমস্ত অধিকার তারা একটা সেকুলার আইনের অধীনে তারা আছে, সমস্ত সুবিধে ভোগ করছে, কিন্তু একই সঙ্গে আবার তারা এই ধর্মীয় যে নারী বিদ্বেষী আইনগুলো তারা মানছে। ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে মানে কলকাতায় আসার পর আপনার প্রথম দিনের যে বক্তব্য, এবং সেখান থেকে অনেকেই নিজেদের প্রশ্ন করছেন, এবং অনেকেই আমি জানি যারা বলছেন যে আমাদেরও হয়তো কোথাও আয়নার সামনে দাঁড়িয়ে আত্মসমালোচনা করার সময় এসছে, যে একটা শ্রেণী যারা নিজেদেরকে প্রগতিশীল বলতেন তারা সেই সময় পাশে দাঁড়াতে পারেননি, সেই সময়টা পেরিয়ে গিয়েছে। তারপর এতগুলো বছর কেউ না তো আপনার এখানে আসা, না তো দেশে ফিরে যাওয়া, না তো একজন মহিলা যিনি যে কোনো কিছুর মৌলবাদের বিরুদ্ধে কথা বলছেন তার পাশে দাঁড়িয়ে তাকে কুর্নিশ করা বা তাকে সেভাবে শক্তি যোগানো, এতগুলো বছর জীবন পার হয়ে গেল প্রায়। তো এই কথাগুলো যখন শোনেন যে কেউ বলছেন আমাদের আত্মসমালোচনার সময় এসছে, তখন কি মনে হয়? না, তখন খুব ভালো লাগে। আসলে আমার যেমন সাধারণ মানুষ যেমন আমার লেখা থেকে প্রেরণা পায়, তারা বলে আমাকে তারা শক্তি পাচ্ছে, সাহস পাচ্ছে, বিশেষ করে মেয়েরা। তো তাদের কাছ থেকেও আমি শক্তি পাই, সাহস পাই। তাদের ভালোবাসা আমাকে উজ্জীবিত রাখে, তাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে প্রেরণা দেয়। আমি সাধারণ মানুষ, আমি নিজে সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের সঙ্গেই বাস করি এবং তারাই আমার খুব বড় প্রেরণা। এখন এই যে যারা বলছে আত্মসমালোচনা দরকার, আসলে কেউ বলছেন যে হ্যাঁ তখন কিছু উপায় ছিল না নাকি, মানে এতটাই তারা অসহায় ছিলেন তাই সেই সময়তে আপনার প্রাণ বাঁচানোর জন্য বামফ্রন্ট সরকার এমনটা সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত তাদের ছিল না, কেন্দ্রীয় সরকারের ছিল। না, সেইটা তো ভুল। আসলে এটা তো রাজ্য সরকারের ছিল, এবং তখনই নয়, যখন নভেম্বরে আমাকে 2007 সালে আমাকে বের করে দেওয়া হয়, এটার প্রস্তুতি কিন্তু অনেক আগেই নেওয়া হয়েছে, যে সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। 2005 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন আমার দ্বিখণ্ডিত বই থেকে কলকাতা হাইকোর্ট ব্যান উঠিয়ে নিল। তারপর থেকে আমাকে বলা হচ্ছে তুমি চলে যাও। তো আমি তো যাইনি, আমি যেতে চাইনি। কারণ সেটা কি সরকারি স্তর থেকে বলা হয়েছিল যে এবার আপনি চলে যান? হ্যাঁ, সরকারি স্তর থেকে বলা হয়েছিল, এবং এই পুলিশ কমিশনার আসতেন বলতেন, তো বলতেন, আমি তো চলে যেতে বাধ্য হলাম, শেষ পর্যন্ত যেতে হলো। তারপরও আপনি এটা বলার পরও আপনি 2 বছর অপেক্ষা করেছিলেন যে যদি সম্ভব হয় থাকা, কারণ আমি সব ছেড়ে ছুড়েই তো এসেছিলাম, সব ইউরোপের পাট চুকিয়ে চলে এসেছিলাম কলকাতায় থাকবো বলে। থাক, পুরনো কথা। এখন মানুষের ভালোবাসা আসার পর আমি যে ভালোবাসা পেয়েছি তা আমাকে খুব আমাকে ভুলিয়ে দিয়েছে দুঃখ কষ্ট। অনেকগুলো ঠিকানা, অনেকগুলো জীবনের পাঠ, অনেকগুলো চ্যাপ্টার। আমি জানি যে এই প্রশ্ন, আমার মনে হয় আমরা তো বাংলা ভাষায় কথা বলছি, প্রতিটা বাঙালি মেয়ের কাছেই খুব কাছের এই প্রশ্ন, একটি মেয়ে কতবার ঠিকানা বদলাতে পারে, একটি মেয়ে কতবার তার নিজের জীবনের চ্যাপ্টার নতুন করে আবার শুরু করতে পারে, শূন্য থেকে শুরু করতে পারে। আপনি সেই মানুষ যিনি শুধুমাত্র নিজের লেখার জন্য, শব্দের জন্য, জীবন বোধের জন্য বারবার করে বদলে গেছেন ঠিকানা, এবং আবার শুরু থেকে শুরু করেছেন শূন্য থেকে। এবার কি মনে হচ্ছে একটুখানি থিতু হওয়ার সময় এসছে, একটা স্থায়ী ঠিকানা হয়তো সামনে দাঁড়িয়ে আছে, আর সেটা কলকাতা? আমি জানি না, এখনো জানি না।
আমার আসলে অনেক দেশ বদলেছে, অনেক শহর। এইবার তো আসলেই কোথাও থেকে যেন আবার আমাকে চলে যেতে না হয়, কেউ যেন আমার চলে যেতে না বলে, এইরকম জায়গা কোথায় আমি জানি না। তবে কলকাতার কথা এখনই ভাবছি না, যদি সম্ভব হয় ভবিষ্যতে তাহলে তো নিশ্চয়ই চমৎকার ব্যাপার হবে। আমি ভাববো যে আমার দেশেই আছি, কারণ এখন দেশ বলতে তো আমার কিছু নেই। বাংলাদেশ তো আমার দেশ, আমি জন্মেছি, আমি বড় হয়েছি, কিন্তু ওই দেশ তো দরজা বন্ধ করে রেখেছে, যেতে দেয় না। দরজা যখন খুলেছে পশ্চিমবঙ্গ, তখন আশা করছি যে হয়তো খোলাই থাকবে। আমি যাব, আমি আসবো কলকাতায় ধীরে ধীরে, যদি আমার মনে হয় যে না এখানে আমি বাস করতে পারি, সেই পরিস্থিতি আছে, আমাকে কেউ তাড়াবে না, আমাকে কেউ চলে যেতে বলবে না, ঘাড় ধাক্কা দেবে না, তাহলে নিশ্চয়ই আমি থাকবো। কারণ বাঙালি লেখক, আমি তো অন্য ভাষায় লিখি না। এই বাংলায় থাকলে আমার মনে হয় যে আমি স্বস্তি পাবো, শান্তি পাবো, আমি ভালো লিখতে পারবো, আমার মন ভালো থাকবে। একবারের জন্য নিজের দেশ, এক্ষুনি বললেন দেশ নেই যদিও, সেই ভিটে মাটি বা সেই পাড়া, সেই বাড়ি গলি একবার দেখে আসতে ইচ্ছে করে। তখন শেখ হাসিনাও দেশে ফেরার বন্দোবস্ত করছেন, পদক্ষেপ নিচ্ছেন। হ্যাঁ, তারা তো রাজনীতির লোকজন, তাদের জন্য হতেই পারে, কিন্তু কেউ তো, এমনকি শেখ হাসিনাও তো আমাকে থাকতে দেননি বাংলাদেশে। খালেদা জিয়াও যেমন বের করে দিয়েছেন, একবার আমি মার অসুখের সময় গিয়েছিলাম, শেখ হাসিনাও বের করে দিয়েছেন, এবং তারপরে আর তিনি আর আমাকে ঢুকতেই দেননি দেশে। তো এখন নির্বাসনে থেকে তিনি হয়তো কিছু বুঝেছেন নির্বাসনের কষ্ট কতটা, নির্বাসিতের এক যন্ত্রণা। তার আমি তো 32 বছর, সেই 32 বছর তো তিনি কাটাননি, সুতরাং এই যন্ত্রণা ভয়াবহ। আর এই যে ঠিকানা না থাকা, আর কোনো স্থিতি না থাকা, সেটার যন্ত্রণা একমাত্র যারা চিরজীবনের জন্য নির্বাসনে আছে তারাই বোঝে। তবে যাই হোক, এখন আমার করার তো কিছু নেই, এর মধ্যেই বাঁচতে হবে, এর মধ্যেই লিখতে হবে, এর মধ্যেই যা করতে চাই তা করতে হবে। আর যদি শেষে একটাই প্রশ্ন করি, তাসলিমা নাসরিনের অপরাধটা কোথায় ছিল, কি বলবেন উত্তরে? অপরাধ তো ছিল না, কিন্তু তারা ওই যে আমি সমাজকে সভ্য করতে চেয়েছি, নারীর অধিকার দাবি করেছি, এটাই আমার অপরাধ ছিল। এবং অন্ধকার অধ্যায়টার ওপর থেকে পর্দা সরিয়ে দিয়েছেন নিজের জীবনের কথা বলে। আর এই মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, বিশেষ করে আমি যে ইসলামের সমালোচনা করেছি, সেটাই তাদের সহ্য হয়নি। কারণ ইসলামের সমালোচনা করতেই হবে। আমি যদি দেখি যে ইসলাম নারীকে কোনো অধিকার দিচ্ছে না, নারীকে যৌনদাসী বানিয়ে রাখছে, বা পুরুষের কৃতদাসী বানিয়ে রাখছে, যৌন বস্তু বানিয়ে রাখছে না, আর সন্তান উৎপাদনের যন্ত্র বানিয়ে রাখছে, আমি তো প্রতিবাদ করবই। এখন এই ধর্ম প্রচুর লোক বিশ্বাস করে বলে কি প্রতিবাদ করা যাবে না, বা সত্য কথা বলা যাবে না? এখন ইসলাম সম্পর্কে সত্য কথা বললেই লোকেরা, বিশেষ করে জিহাদি মৌলবাদীরা মারতে আসে, হত্যা করতে আসে। তো এই তাহলে মত প্রকাশের অধিকার কোথায়? নেই। এখন আমি যদি আমার নিজের মত প্রকাশ করি, যে মতটা আরো অনেক প্রচুর লোকের চেয়ে ভিন্ন, তাই বলে কি আমার অধিকার থাকবে না মত প্রকাশ করার? পৃথিবীর ইতিহাসে তো আমরা দেখি যে ধর্মান্ধ, মৌলবাদী এবং যারা কুসংস্কারাচ্ছন্ন, নারী বিদ্বেষী লোক, যারা সমাজকে একটা মানে বদ্ধ জলাশয়ের মতো রাখতে চেয়েছে, তাদের বিরুদ্ধে গুটিকয় মানুষ কিন্তু কথা বলেছে। তারা যতই ধর্ম আঁকড়ে রাখতে চেয়েছে, ততই ধর্মের ভেতরে যে নারী বিদ্বেষ আছে, নারী বিরোধ আছে, সেটা নিয়ে প্রশ্ন করেছে বলে আজকে কোনো সভ্য দেশে ধর্মীয় আইন নেই। কোনো সভ্য দেশে এই নারী বিরোধী কোনো
আইন নেই, সাধারণত ধর্মীয় আইনগুলোই নারী বিরোধী হয়। তো সেই জন্য প্রত্যেকটা সভ্য দেশে সমানাধিকারের ভিত্তিতে আইন তৈরি করা হয়েছে, যেখানে নারী পুরুষের অধিকার সমান, যেখানে উত্তরাধিকার নারীর কিছু কম হবে না, নারীর একই রকমের অধিকার থাকবে। বিশেষ করে বিবাহ, ডিভোর্স, চাইল্ড কাস্টডি এবং ইনহেরিটেন্স বা উত্তরাধিকার, তো সেই আইন থাকবে, মানে সবার জন্য সমান আইন থাকবে। সে মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, এদের জন্য আলাদা আলাদা আইন হবে না, তাদের ধর্ম অনুযায়ী সবার জন্য সমান। সেই সমানটা কিসের ভিত্তিতে হবে? সমানাধিকারের ভিত্তিতে হবে। সংবিধানে নারী পুরুষের অধিকার সমান, সেই সংবিধানের ভিত্তিতে আইন হবে। ধর্মীয় আইন বলে কিছু থাকবে না, কোনো সভ্য দেশে নেই। এই যে মুসলিম দেশগুলোতে আছে, এই উপমহাদেশে আছে। আমি চাই যে অভিন্ন দেওয়ানি বিধি হোক সমানাধিকারের ভিত্তিতে, কোনো সংখ্যাগুরুর ধর্মীয় আইনের ভিত্তিতে নয়, সমান অধিকারের ভিত্তিতে। এটা মানে সংবিধানের অধিকারের ভিত্তিতে। অর্থাৎ মানে তাসনিমা নাসরিনের এতদিন পর্যন্ত যা জীবন যাপন করেছেন, সেখান থেকে আমি বলছিলাম অনেকেই ভাবেন যে এত ঝড়ঝাপটা পেরিয়ে এখনো কি একই রকমের সেই একরোখা, সেই দৃঢ় মেরুদণ্ডটা আছে? উত্তর আছে, কোনো আফসোস নেই, এবং বাকিটা বোধহয় এভাবেই চলবে। হ্যাঁ, চলবে। এখনো যখন নিজেকে বদলানো যায়নি, আর মনে হয় বদলানো যাবে না। বদলানোর চেষ্টা করিনি তো, আরো বেশি দৃঢ় তো হতেই হবে। যা আগে ছিলাম, লিখেছি, মানে আমার কখনো মনে হয়নি কোনো কারণে আমি আপোষ করি কোনো কিছুর সঙ্গে। আমার জীবনে ঝুঁকি নিয়ে আমি লিখছি, এবং যা কিছুই আসে, যত হুমকি পেয়েছি, আমার কখনো মনে হয়নি যে এখন আমি লিখবো না যা আমি বিশ্বাস করি। আমি লিখে যাব, যদি মানুষ তো একদিন মরবেই, তাই বলে কি আপোষ করবো কেন? শেষ লাইনটা আমি জাস্ট তুলে রাখলাম আলাদা করে, মানুষ একদিন মরবেই, তা বলে আপোষ করবো কেন। সময় বেশি নেব না, একটা কবিতা যদি শোনা যায়। হ্যাঁ, আমি ভাবছিলাম। এটা নতুন কবিতা, একবার কিছুদিন আগের লেখা, কলকাতায় আসার ঠিক আগে। পড়ছি, তাহলে একটা অংশ পড়ছি, পুরোটা নয়। কবিতার নাম 19 বছর পর। 19 বছর শুধু দেয়াল থেকে নামানো 19টি ক্যালেন্ডার নয় কলকাতা। 19 বছর প্রায় 7000 সকাল, প্রায় 7000 রাত। প্রতিটি সকালে ভেবেছে আজকে দরজা খুলবে, প্রতিটি রাতেই জেনেছে আজও খোলেনি। 19 বছর আমার শরীরের উপর দিয়ে চলে যাওয়া একটি জীবন। তোমার শহরে 19টি বইমেলা শেষ হয়েছে, আমার অপেক্ষা একটি দিনের জন্য শেষ হয়নি। 19 বার বর্ষা নেমেছে গঙ্গায়, আমার তৃষ্ণা তবু মেটেনি। 19 বার শীতের রোদ পড়েছে ময়দানে, আমার ভেতরের শীত কাটেনি। 19টি জন্মদিনে আমার জীবন থেকে 19টি বছর ঝরে গেছে, অথচ তোমার কাছে ফেরা হয়নি। অপেক্ষা করতে করতে শুধু আমি নই, আমার অপেক্ষাটিও কুঁজো হয়ে গেছে। 19টি বর্ষা তোমার বন্ধ দরজায় মরচে ধরিয়েছে, দরজার বাইরে আমার ছায়া বসেছিল, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, কেউ তাকে বলেনি ভেতরে এসো। যে যৌবন নিয়ে তোমার ঘর থেকে বেরিয়েছিলাম, সে আর আমার সঙ্গে নেই। 19 বছর আগে তোমার সিঁড়িতে রেখে গিয়েছিলাম তাকে, কোনো এক বর্ষার জলে হয়তো ভেসে গেছে। আমার উচ্ছলতাও কোনো এক গভীর অন্ধকারে নিঃশব্দে মরে গেছে। আজ দরজা খুলেছ, অথচ আনন্দে ছুটে যেতে পারছি না। চৌকাঠে দাঁড়িয়ে আমার পা কাঁপছে। এ কি সত্যিই ফিরে আসার দরজা, নাকি আবার বিতাড়নের দরজা? তোমার দিকে হাত বাড়াতে ভয় হয় যদি হাত সরিয়ে নাও, তোমার কোলে মাথা রাখতে ভয় হয় যদি আবার ঘাড় ধাক্কা দাও। 19 বছর পর তুমি দরজা খুলেছ, কিন্তু আমার ভেতরের বন্ধ দরজাগুলো কে খুলবে কলকাতা? মরণোত্তর দেহ তো তোমাকেই দিয়েছিলাম,
জীবিত আমাকে গ্রহণ করতে এত দেরি করলে কেন? তুমি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার হারিয়ে যাওয়া 19টি বছর, আমার শিউলি কুড়োনোর সকালগুলো, গঙ্গার পাড় ধরে আঁচল উড়িয়ে হাঁটার সেই সন্ধেগুলো? ফিরিয়ে দিতে পারবে কি সেই চোখ, যে চোখে না ফুরোনো আলো ছিল, সেই হৃদয়, যে হৃদয় শর্তহীন ভালোবাসত? আজ আমি ফিরছি, কিন্তু যে আমি যেতে চাইনি, যাকে তুমি বাধ্য করেছিলে যেতে, সে আর ফিরছে না। 19 বছরের অন্ধকারে সে কোথাও হারিয়ে গেছে। আজ ফিরছে শুধু তার ছায়া, তার ক্ষতবিক্ষত স্মৃতি। অসাধারণ। কিছু কিছু সময় আমাদেরও মানে শ্রোতাও শুনতে শুনতে কণ্ঠরোধ করে ফেলে, মানে কণ্ঠরুদ্ধ হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যাই আমরা। এটুকুই বলবো দিদি, কলকাতা বদলেছে, আমরাও কলকাতার এই প্রজন্ম অন্তত এই বদলকে স্বীকার করেছি, মেনে নিয়েছি। এবং আমাদের মনে হয় যে আপনার মতো মানুষকে যদি কলকাতা জায়গা দিতে না পারে, সেটা কলকাতার জন্য চূড়ান্ত ব্যর্থতা, সারা অনেক অনেক বড় একটা ক্ষতি। আপনি আসুন, আবার আসুন, এবং আপনার কবিতা, আপনার লেখাতে ভেসে যাক আমাদের প্রজন্মের পর প্রজন্ম, আর শক্তিশালী হোক। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। 1 নয় 2 নয় 19টা বছর, 19 বছর পর তাসলিমার কলকাতায় ফেরা, এবং সেই ফেরাকে কেন্দ্র করে যে উন্মাদনা, যে ছবিগুলো ধরা পড়লো পরপর, সেটা কোথাও আমরা যাওয়ার আগে, কলকাতা ছাড়ার আগে, তিলোত্তমাকে ছাড়ার আগে এই সাক্ষাৎকারে তার কিছু মুহূর্ত যেন দিয়ে গেলেন তাসলিমা নিজেই রিপাবলিক বাংলাকে। এমন কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলো কোনোদিনও ঝাপসা হবে না, এমন কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলো আমার মনে হয় দেশ কালের সীমা টপকে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো বাঙালি মেয়ের কাছে এই শব্দগুলো যেন একটা অস্ত্রের মতো, বর্মের মতো কাজ করবে। নমস্কার। তুমি এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার। সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। কাঁটা তার হোক বা চেন লিঙ্ক প্যারা, নির্মল তারই সবার সেরা। নির্মল তার, সুরক্ষার সমাধান। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। বিশ্বমান শ্রী লেদার্স, খাঁটি দাম শ্রী লেদার্স। এই হচ্ছে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, এবং এইটি হচ্ছে টুলু মণ্ডলের শ্যালকের বাড়ি। আজ এসটিও পাশে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, এই বাড়িটিতে কিন্তু তল্লাশি চলছে। যেটা জানা যাচ্ছে, টুলু মণ্ডলের শ্যালক এই মুহূর্তে বাড়িতে নেই, অর্থাৎ মিন্টু বড়তের শ্যামসুল, সে কিন্তু বাড়িতে নেই। এবার হাইকোর্টের দ্বারস্থ কয়লা মাফিয়া নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল। পাথর সম্রাট টুলু মণ্ডল হাইকোর্টের দ্বারস্থ। রক্ষা কবচে আবেদন কলকাতা হাইকোর্টে নাজিবউদ্দিনের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের। ইতিমধ্যেই নাজিবউদ্দিনের 220 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। নাজিবউদ্দিনের খোঁজে চলছে তল্লাশি। এরই মাঝে এবার হাইকোর্টের দ্বারস্থ নাজিবউদ্দিন। রক্ষা কবচে হাইকোর্টে আবেদন টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের। মেসি নাকি রোনাল্ডো, কে পাবে বেশি ভোট? চাকরির পরীক্ষার প্রস্তুতিতে রায়ো মার্টিনে রিয়েল গোট। 100% ডিটেইল সলিউশন সহ রায়ো মার্টিন WBPSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না। আয়না
ডিশওয়াশ ঝকঝকে চকচকে। নির্মল তার, সুরক্ষার সমাধান। লাক্সারি লিভিং, এমার্জিং লিডার ইন লাক্সারি ফার্নিচার সেগমেন্ট। সহনিবেদক। ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। তসলিমার পাসপোর্ট নবীকরণ করছে না বাংলাদেশ। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরব তসলিমা। বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট নবীকরণ করছে না, সুইডিশ পাসপোর্টের জন্য ভিসা দিচ্ছে না। আমি বাংলাদেশ ফিরতে চাই। তারা যদি এগুলো না দেয় তাহলে ভারতে থেকে যাব, অক্টোবরে আবার এখানে আসব, জানান সাহিত্যিক তসলিমা নাসরিন। তসলিমাকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। সাহিত্যিক তসলিমা নাসরিন কি বলেছেন শুনব। যেতে দেয় বাংলাদেশে, কারণ আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার, এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যাওয়ার জন্য। আপাতত ভারতেই থাকবে। আপনি কি বাংলাদেশে ফিরতে চান? অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া। নিবেদন করছেন হেরিকেন স্টিল, ইন্ডিয়ার নাম্বার 1 QST বার। দেশের ভরসা, খাঁটি ইস্পাত দিয়ে তৈরি, নিখুঁত পরিমাপ। বিদেশি অনুদানে নাম করে সন্ত্রাসীদের অর্থ যোগানের দিন শেষ। কালই সংসদে পেশ হতে পারে FCR এর সংশোধনী বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাড়ছে না সংসদে চলতি বাদল অধিবেশনের সময়। Just declare that I am coming. I am going to Bangladesh. Okay? Now the date and everything. Of course, when time will come, I will tell you. সরকার পতনে 2 বছর পর বাংলাদেশে ফেরার বার্তা শেখ হাসিনার। দেশের মানুষের জন্য ডিসেম্বরে ফিরবো, ফেরার দিন দ্রুত জানাবো, অডিও বার্তাতে বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। From the beginning, behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. 2 বছর আগে ছাত্র আন্দোলনের নাম করে বাংলাদেশে বেনজির হিংসা, জ্বলেছে বাড়ি, মরেছে মানুষ। ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগের সরকার ফেলতে মরিয়া উস্কানি। অভিযোগ শেখ হাসিনার। অডিও বার্তাতে আবেগপ্রবণ মুজিব কন্যা। কঠিন সময় হোক বা আনন্দের মুহূর্ত, যেভাবে রিপাবলিক বাংলা সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে দেয়, একই রকমভাবে ওরিয়েন্ট বেল টাইমসও সর্বদা আপনাদের সঙ্গী। এদিক ওদিক না ঘুরে সরাসরি orientbell.com যান, কথা বলুন আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে, আর আপনার বাড়ির জন্য বেছে নিন সঠিক টাইমস। ফের অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। কথা বলতে গিয়ে গলা জড়িয়ে যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। দেশ ছাড়ার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা করলেন শেখ হাসিনা। Bangladesh people suffered a lot, but I cannot take it, and that's why I decided to go back. The time, December month is our victory month, so I want to go back in the month of December. ভারতকে ফের বন্ধু বলে ঘোষণা শেখ হাসিনার। সরকার আসে, সরকার যায়, কিন্তু বন্ধুত্ব অটুট থাকে। ভারতকে সর্বকালের বন্ধু দেশ বলে স্বীকার করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। You are friend of Bangladesh. You are here. I know you will support me. So the people's support, it is very important for me. জুলাই আন্দোলনে বিস্ফোরক দাবি করলেন শেখ হাসিনা। জুলাই আন্দোলনের নামে চরম অরাজকতা গোটা বাংলাদেশে। হামলার হাত থেকে সাধারণ মানুষ, পুলিশ কর্মী, সাংবাদিক কেউই রেহাই পায়নি। প্রথমে শান্তিপূর্ণ থাকলেও বিশেষ কিছু সংগঠনের উস্কানিতে হিংসাত্মক আকার নিয়েছিল ছাত্র আন্দোলন। 2018,
Responding to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. ছাত্র আন্দোলনের নাম করে গুন্ডামি চলে বাংলাদেশে। বেছে বেছে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালানো হয়। 15,000-এর ওপরে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাতে যুক্ত করা হয়েছে 50,000-এর ওপরে মানুষকে। নষ্ট করা হয়েছে সরকারি সম্পত্তি। সেদিনের কথা বলতে গিয়ে আবেগে গলা ধরে আসে হাসিনার। হাসিনা সরকারের পতনের পর চরম অরাজকতার সাক্ষী ছিল বাংলাদেশ। সেই বিভৎসতার কথা বলতে গিয়ে গলা কেঁপে যায় শেখ হাসিনার। জ্বালিয়ে দেওয়া হয় শেখ মুজিবের বাড়ি, হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয় পুলিশ কর্মীদের। Enforcement agencies came under organized attack. Police separate, the other officers were killed and their bodies were hung from flyover. Around 460 police stations were outposted or set on fire, and in some personnel were trapped inside building and burnt alive. আন্দোলনের নাম করে অরাজকতায় চরম নিন্দা শেখ হাসিনার। বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ওপরে অত্যাচারের কথা বলতে গিয়ে গলা কেঁপে যায় প্রাক্তন প্রধানমন্ত্রীর। জেলবন্দি থাকাকালীন চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে বহু আওয়ামী লীগের কর্মীর, তাও জানিয়েছেন শেখ হাসিনা। ইউনূসের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হাসিনার। বাংলাদেশের জুলাই আন্দোলন চলাকালীন গোটা দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল, কিন্তু সেই ঘটনার অভিযুক্তদের কোনো শাস্তি হয়নি। ইউনূসের সরকার তদন্ত বন্ধ করে দিয়েছে, এমনকি হিংসায় জড়িতদের নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করলেন শেখ হাসিনা। Involved in the killing, if they truly wanted justice, why did they stop the inquiry? If they had nothing to hide, why protect the killer? বাংলাদেশে হাসিনা সরকার ফেলতে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলেছিল। বুধবার অডিও বার্তায় সে কথাই তুলে ধরেছেন শেখ হাসিনা। নতুন সরকারের আমলে চরম দুরবস্থা বাংলাদেশে। ঋণ শোধ করতে পারছে না নয়া সরকার, ধার করে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তারেকের সরকার, জানালেন শেখ হাসিনা। বর্তমান বাংলাদেশ হতাশার চরম অন্ধকারে ডুবে রয়েছে। কাজ পাচ্ছে না তরুণ প্রজন্ম, সাধারণ মানুষও বাড়িতে সুরক্ষিত নয়, খাবার কিনতে পারছে না সাধারণ মানুষ। বাংলাদেশের বেহাল দশা নিয়ে আক্ষেপের সুর ঝরে পড়ল হাসিনার গলায়। Means a grip of fear, terror, depression, economic hardship, and deep insecurity. Now, look at the condition of the country. The progress we built has been destroyed, and ordinary people are paying the price. জুলাই আন্দোলন নিয়ে একরাশ ক্ষোভ ঝরে পড়েছে হাসিনা পুত্র সাজিব ওয়াজিদ জয়ের গলাতেও। জুলাইয়ের আন্দোলনে মৃত্যু মিছিল দেখেছে গোটা বাংলাদেশ। ইউনূসের আমলে সেই খুনিদেরকে নিরাপত্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ক্ষোভে ফুঁসছেন হাসিনা পুত্র জয়। You see, the Yunus regime, one of the first things they did was pass an ordinance which became law called the Indemnity Bill, indemnifying all the protesters, everyone, blanket immunity, protecting them from any prosecution for any killings. That includes killings of civilians, that includes killings of our party members, and that includes killings of police officers. বর্তমানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পার্থক্য খুঁজে পাচ্ছেন না হাসিনা পুত্র। জুলাই আন্দোলনের নৈরাজ্যের পর আরেকটা পাকিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে বাক স্বাধীনতা নেই বলেও উল্লেখ করেছেন সাজিব ওয়াজিদ জয়। Bangladesh today is a failed state. It's not a failing state, it is a failed state. There is no human rights, there is no freedom of speech. তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফিরতে বাধা সরকারের। তসলিমা নাসরিনের পাসপোর্ট নবীকরণ করছে না বাংলাদেশ। পাসপোর্ট নবীকরণ না করলে ভারতেই থাকার ভাবনা সাহিত্যিক তসলিমা নাসরিনের। অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না, এই জন্য যে যাই না তা তো নয়।
পাকিস্তানের হাতের বাইরে পিওকে। স্বাধীনতা ঘোষণা বালুচিস্তানের, গায়ের জ্বালা মেটাতে শয়তানি ছক পাকিস্তানের। ভারত পাক সীমান্তে কামান আনার চেষ্টা, 250টি SH-15 হাইজার কামান সীমান্তে আনার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তানকে পাল্টা উত্তর দিতে প্রস্তুত রয়েছে ভারতও। দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা নাশকতার ছক ফাঁস। পুলিশের উদ্দীপনে যন্তর মন্তরে ছাত্রদের উপরে হামলার ছক ছিল আইসিসের। ছাত্র সমাবেশে পেট্রোল বোমা ছোড়ার পরিকল্পনা করেছিল তারা। বোমা বানানোর মশলাও পেয়েছিল। পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গে পুলিশের তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। আইএসআই এর টার্গেটে যন্তর মন্তরের পড়ুয়ারা। যন্তর মন্তরে ছাত্রদের উপরে হামলার ছক ছিল আইসিসের। ইতিমধ্যেই যন্তর মন্তরের এই কি করেছিল 8 জন। পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার 4 নাবালক সহ 9 জন। এসটিএফ এর হাতে পাকড়াও ভাট্টি গোষ্ঠীর আরও একজন। ঝাড়খণ্ড থেকে আটক করা হয় মোহাম্মদ শামশেরকে এবং হামিদ ও অন্যদিকে অর্পিতা। এই দুজনের সঙ্গে যোগসূত্র মেলাতেই মঙ্গলবার ঝাড়খণ্ডে রাঁচিতে পৌঁছায় এসটিএফ। রাঁচির বাড়ি থেকেই তাকে আটক করা হয়। বাড়ছে না সংসদে বাদল অধিবেশনের সময়সীমা। আগামীকালই সংসদে পেশ হবে এফসিআরএ বিল। লোকসভাতেই পেশ হতে পারে এফসিআরএ বিল। বিদেশি অনুদানে নাম করে সন্ত্রাসীদের অর্থ যোগানের দিন এবার শেষ। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট প্রসঙ্গ। ক্ষমা চেয়ে ভিডিও ফিরিয়েছিল মেটা। এবার সেই কাণ্ডে কেন্দ্রীয় সচিবকে ব্যাখ্যা দিলেন মেটা কর্তৃপক্ষ। মেটার প্রতিনিধিকে তলব করেছিল কেন্দ্র। সচিব এস কৃষ্ণনের সঙ্গে 45 মিনিটের কথা হয় জুয়েল কাপলানের। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও ডিলিট প্রসঙ্গ। বুধবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেটার চিফ গ্লোবাল অফিসার। সঙ্গে ছিলেন মেটার অন্যান্য অফিসাররাও। আগামীকাল ফের তলব করা হয়েছে মেটার আধিকারিকদের। দুর্গাপুরে রক্ত বিক্রি চক্রের এবার পর্দা ফাঁস। ছাত্রদের টাকার লোভ দেখিয়ে রক্ত চুরি করা হতো। ছাত্রদের রক্ত এবং প্লাজমা চড়া দামে পাচারের অভিযোগ। বেসরকারি হাসপাতালে রক্ত চুরির চক্রের এবার পর্দা ফাঁস। প্রশাসনের দ্বারস্থ স্কুলের অধ্যক্ষ এবং অভিভাবকরা। চক্রের মূল মাথা একজনকে পাকড়াও করেছে পুলিশ। দানে রক্ত কোটি কোটি টাকার দুর্নীতি। এবার টার্গেট বিভিন্ন স্কুলের ছাত্ররা। বয়সের নথি ছাড়াই রক্তদান। অল্প টাকার লোভ দেখিয়ে ছাত্রদের থেকে রক্ত নেওয়া হতো। কম বয়সীদের রক্তের প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করা হতো চড়া দামে। 15 বছর কেউ ব্লাড দেয় না? আমাকে কি বলেছিল আমি জানিও না। আমাকে তো স্যার বলেছে যে স্যার স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের এই কেস হয়েছে। স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। ছেলে কিছু বলেনি। ছেলেকে বলতে বারণ করেছে যে বলবি না তোর বাবা টাবাকে গার্জেনকে। কত টাকা দিয়েছিল সেটা তো আমি জানিও না। টাকা দিয়েছে কি দিয়েছে ওরাই জানে। পঞ্চায়েত একশো কি করেছে না করেছে সেটা আমরা কিচ্ছু জানি না আমরা। রাজ্যের দিকে দিকে রক্ত চুরির পর্দা ফাঁস। ফের বেসরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে আইন মেনে চলবার বার্তা স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জির। এমন কিছু করবেন না যাতে চরম পদক্ষেপ নিতে বাধ্য করে সরকার এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি। বারবার বলছি নিয়ম মেনে কাজ করুন, নিয়ম বহির্ভূত কাজ করবেন না। আমরা অনেক সংযত আছি। কারণটা হচ্ছে প্রত্যেকটি বেসরকারি ব্লাড ব্যাংকে কিন্তু কর্মসংস্থান দেওয়া হচ্ছে। তারা প্রচুর লোককে চাকরি দিয়েছে। আমাদের সামনে উৎসবের মরশুম আসছে। আমরা চাই না উৎসবের মরশুমের আগে কারুর কর্মক্ষেত্র বন্ধ হোক বা কর্মসংস্থান বন্ধ হোক। তৃণমূল জমানাতে কয়লা বালি থেকে রক্ত কিছুই ছাড়েনি পাচারকারীরা। দুর্গাপুরে রক্ত বিক্রি চক্রের পর্দা ফাঁস। ছাত্রদের টাকার লোভ দেখিয়ে রক্ত চুরি করা হয়েছে। আর এই প্রসঙ্গে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। চিন্তা থাকুন, এর সঠিক তদন্ত হবে এবং যে বা যারা করেছে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা উপযুক্ত শাস্তি পাবে। এটুকু আপনাদেরকে বলতে পারি। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই রক্ত চুরির পর্দা ফাঁস। তৃণমূল জমানায় দিকে দিকে গজিয়ে উঠেছিল রক্ত চোরদের সিন্ডিকেট। এবার সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর 14 বছর 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে। নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে যান এসটিএফ এর আধিকারিকরা। পাড়ুইতে নাজিবউদ্দিনের শালক মিন্টু শেখের খোঁজে তল্লাশি চালায় এসটিএফ। তবে বাড়িতে নেই টুলু মণ্ডলের শালক।
4.5 ঘন্টা ধরে নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে চলে তল্লাশি। আনা হয় মেটাল ডিটেক্টর। বিকেলে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায় এসটিএফ এর টিম। হাইকোর্টের দ্বারস্থ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে নাজিবুদ্দিন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের। কালই মামলার শুনানির সম্ভাবনা। ইতিমধ্যেই নাজিবুদ্দিনের 220 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নাজিবুদ্দিনের খোঁজে চলছে তল্লাশি। শিউরি আদালতে টুলু মণ্ডল কাণ্ডে সম্পত্তির ভিডিওগ্রাফি করা হয়েছে বুধবার। টাকা সোনা সবকিছু ছবি তুলে রাখা হয়েছে। তদন্তে জেলার পুলিশ সিআইডি টেকনিক্যাল সাপোর্ট নেবে বলে সূত্রের খবর। দুর্গাপুরের ফরিদপুরে টাকার পাহাড়। লক্ষ লক্ষ টাকা পড়ে পরিত্যক্ত ইটভাটাতে। পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার করা হয়েছে 48 লক্ষ টাকা। চুরির টাকা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। থানায় সারপ্রাইজ ভিজিট করলেন পুলিশ মন্ত্রী। ওয়াটগঞ্জ থানা এবং পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। ওয়াটগঞ্জ থানার পাশাপাশি ইকবালপুরেও থানা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখেন ব্যবস্থাপনা। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি মহিলা ডেস্কেরও খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। থানার পরে ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের হেডকোয়ার্টারে যান মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখলেন অগ্নি নির্বাপন ব্যবস্থা। এর আগে ওয়াটগঞ্জ ইকবালপুর থানায় যান মুখ্যমন্ত্রী। বনগা রেশন দোকানে খাদ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। নিম্নমানের চাল গম দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অভিযোগ পেতেই রেশন দোকানে হানা দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। যে প্রকিউরমেন্ট হয়েছিল, পেটি প্রকিউরমেন্ট, সেই সময় যে চালটা তৈরি হয়েছিল, গোডাউন করা হয়েছিল, তার ভিতরে এখনও সেই 45 রাইস দেওয়া আছে। নতুন যে প্রকিউরমেন্ট হবে, পেটি প্রকিউরমেন্ট, সেই প্রকিউরমেন্টে যখন নতুন রাইস আসবে, এই 45 রাইসটা আগামীতে থাকবে না। রাজ্যে ফের টাটা গোষ্ঠীকে ফেরানোর আহ্বান বিজেপি সরকারের। বাংলায় বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে রাজ্যের তরফে। মুম্বাইয়ের টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক হয় রাজ্যের প্রতিনিধিদের। ক্ষতিপূরণ নিয়ে কাটতে চলেছে জটিলতা। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের 3 স্টেশনের পরিকাঠামো উন্নয়নের বার্তা। ডালিমগাঁও, ডালখোলা এবং আলুয়াবাড়ির উন্নয়নে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। সুপ্রিম কোর্টের পর এবারও হাইকোর্টে ধাক্কা। বিদেশ যাত্রা মামলাতে এবার হাইকোর্টে ধাক্কা খেল ভাইপো। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি পেল না অভিষেক। অনুমতি দিলেন না হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের নির্দেশে এসএসকেএমই করাতে হবে ভাইপোর চিকিৎসা। বৃহস্পতিবার এসএসকেএমে চিকিৎসা করানোর নির্দেশ হাইকোর্টের। চক্ষু বিভাগের মেডিকেল বোর্ড দেখবে অভিষেককে। চিকিৎসা রাজ্যে বা দেশে সম্ভব নাকি বিদেশে যেতে হবে, সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। 7ই অগস্টের মধ্যে রিপোর্ট দেবে এসএসকেএমের মেডিকেল বোর্ড। গত সোমবারই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিলেন অভিষেক, কিন্তু ফের সুপ্রিম কোর্টে ছুটেছেন নির্লজ্জ অভিষেক। হাইকোর্টে ধাক্কা খেতেই ফের একবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন ভাইপো। চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চান ভাইপো। ইতিমধ্যে সেই মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। ভাইপোর বিদেশ যাত্রা মামলা বুধবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় দুর্নীতির একাধিক অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। বুধবার সাক্ষ্য দিতে মেডিকেল কাউন্সিলে যান বিজেপি নেতা অভিজিৎ দাস। ডাক্তার এবং এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সব নাম এবং তথ্য ছবি সমেত আমি সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে গেছি। এবারে ইনভেস্টিগেশন করবেন। 57 দিনের মাথাতেই এবার চার্জশিট পেশ করা হয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। আর সেই চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এছাড়াও সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ সোনা। সব্যসাচী দত্তের জামিনের আবেদন খারিজ বারাসাত আদালতের। এই মামলাতে বিদ্যুৎ গাঙ্গুলির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করে। 17ই অগস্ট এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে আদালত। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলাতে জামিন মঞ্জুর করা হয়েছে 24 জনের। এই তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো হেভিওয়েটরা। অনৈতিক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ। ইতিমধ্যেই 250 জন বিজেপি কর্মীকে শোকজ করেছে দল। তার মধ্যে 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। তবে অব্যাহতি পেয়েছেন 80 জন। আগে দলবিরোধী কাজ করলে শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে চলল বুলডোজার। অবৈধ নির্মাণ ভাঙতে চালানো হয় বুলডোজার। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরের জায়গাতে অবৈধ নির্মাণ গজিয়ে উঠেছিল। ভেঙে ফেলা হচ্ছিল স্বাস্থ্য দপ্তরের অব্যবহৃত বাড়িও।
হুগলির খানাকুলে বিডিওর অপসারণ চেয়ে বিক্ষোভ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, এখনো পর্যন্ত তৃণমূলের হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বিডিও অদিতি গাঙ্গুলি। কিছু না জানিয়ে শুধুমাত্র পঞ্চায়েতে তৃণমূলের সদস্যদের নিয়ে নেওয়া হচ্ছে একের পর এক কর্মসূচি। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার বিক্ষোভ দেখায় বিজেপি। ডোমজুড়ে থানার বাইরে ব্যাপক উত্তেজনা, থানার বাইরে ধাক্কাধাক্কি, ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম দেওয়ায় বিজেপির। ধৃত তৃণমূল নেতা সানি ওরফে শাহিদ আফ্রিদি। বিশ্বাসের সুবাস মানেই সাইকেল পিওর ধূপকাঠি। এবার তারা ৭৭ বছরে পা দিয়েছে। ৭৭ বছরে তাদের নিবেদন বাঁশ ছাড়া সলিড ধূপকাঠি। ৩ নয়া ভেরিয়েন্ট দশেরা, ইয়াগনা এবং উর্জ নিয়ে হাজির হয়েছে সাইকেল। এছাড়াও পুজোর জন্য শান্ত পবিত্র পরিবেশ তৈরি করতে মেডিনি জুরবা কাপ সম্রানি তৈরি করা হয়েছে, যেটি গোলাপ এবং জুই এই দুই প্যাকে লঞ্চ করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শ্রী অর্জুন রাঙ্কা। अगरबत्ती का धंधा ऑल इंडिया लेवल में देखेंगे तो वेस्ट बंगाल बहुत इम्पोर्टेंट मार्केट है। 3-4 बड़े स्टेट्स है, एक है तमिलनाडु, दूसरा है यूपी और वेस्ट बंगाल उसी लेवल पे आता है। बहुत बड़ा कंजम्पशन भी है वेस्ट बंगाल में। इट्स अ मैटर ऑफ टाइम इधर लोकल फैक्ट्री भी लगाने के लिए। हमारा ईस्टर्न क्लस्टर में ऑलरेडी बालासुर में सेटअप है और वेस्ट बंगाल से हम सोर्सिंग ऑलरेडी कर रहे हैं। ৪১ বছরে পড়ল শাহবাবুর আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। কলেজ স্ট্রিটের শাহবাবুর ঢাকেশ্বরী মানেই নতুন নতুন শাড়ির চমক। শুরু হয়ে গিয়েছে বেনারসির ওপরে দুর্দান্ত সমস্ত অফার। এই বেনারসি কার্নিভাল চলবে 15ই আগস্ট পর্যন্ত। অন্যদিকে রয়েছে পুজোর দুর্দান্ত কালেকশন, কারদানা জামদানি, ডোলা এবং সিল্ক শিফনের কারদানা, তসর। এছাড়াও রয়েছে আরও নানা ধরনের কালেকশন। দামও রাখা হচ্ছে একেবারে সাধ্যের মধ্যে। এই নদীতে জোয়ার বোঝো যে বান ডেকেছে, এখন এত আমাদের ভ্যারাইটিস যে সারা ভারতবর্ষ থেকে আমি কালেকশন করে নিয়ে এসেছি। মানে আমাদের যে কালেকশনটা এটা দেখার মতন। আর সবার মুখে একটাই কথা যে অন্য দোকানে যে একটা শাড়িও নিয়ে আসে সে তখন আফসোস করতে থাকে যে এটাই বা কেন নিয়ে এলাম, এটা কেন এখান থেকে নিলাম না। যার একটা শাড়ি নেওয়ার আছে সে 4টে শাড়ি নিচ্ছে। রিপাবলিক বাংলা যেমন সব খবর বিশেষজ্ঞদের বিশ্লেষণ সমেত আপনাদের কাছে পৌঁছে দেয়, তেমনভাবেই টাইলস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে orientbell.com-এ যান আর কথা বলুন বিশেষজ্ঞদের সঙ্গে। মালদায় সিলিন্ডার বিস্ফোরণে জখম 5 জন। কালিয়াচকে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখমরা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। মালদাতে সিলিন্ডার বিস্ফোরণে জখম হয়েছে 5 জন। কালিয়াচকে বাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনা, জখমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণেই এই 5 জন জখম হয়েছে। কালিয়াচকে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। মালদায় সিলিন্ডার বিস্ফোরণে জখম হয়েছে 5 জন। কালিয়াচকে বাড়িতে গ্যাস সিলিন্ডার আচমকায় বিস্ফোরণ হয়, তারপরেই জখমদের হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই ঘটনা তদন্ত করছে পুলিশ। হয়েছে গ্যাস সিলিন্ডার বাস্ট। গ্যাস সিলিন্ডার বাসে 3টা বাচ্চা, একটা ছেলে মানুষ, একটা মেয়ে মানুষ, টোটাল 5 জন পুড়ে গেছে। এটা বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। কালিয়াচকে বিস্ফোরণের ঘটনা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 জন গুরুতর জখম হয়েছে। বাড়ির মধ্যে আচমকা বিস্ফোরণ ঘটে, তারপরে তড়িঘড়ি 5 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে আর সেখানেই 5 জন জখম হয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছে। ভারতের সংবাদ মাধ্যমে বিপ্লব, 7ম চ্যানেল আনতে চলেছে ভারতের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক রিপাবলিক। ইংরেজি, হিন্দি, বাংলা, কন্নড় সহ বিভিন্ন ভাষায় দেশের মানুষের কাছে সঠিক খবর সবার আগে পৌঁছে দেওয়া রিপাবলিক এবার আনতে চলেছে রিপাবলিক বিজনেস চ্যানেল।
দেশের সংবাদ মাধ্যমে যুগান্তকারী বিপ্লব এনেছে রিপাবলিক নেটওয়ার্ক। ইংরেজি, হিন্দি, বাংলা, কন্নড়, নানা ভাষায় কোটি কোটি ভারতবাসীকে কানেক্ট করেছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মুকুটে জুড়ছে আরও এক পালক। এবার আসতে চলেছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের সপ্তম চ্যানেল রিপাবলিক বিজনেস। Union Minister of Commerce and Industry, Shri Piyush Goyal sir, may I request you to please, together with Arnab and Abhishek, reveal the logo for Republic Business, ladies and gentlemen. দেশ এগোচ্ছে, এবার দেশের অর্থনীতি, রিয়েল টাইম বাজার আপডেট, স্টক মার্কেটের সব খবর দুরন্ত গতিতে কোটি কোটি মানুষের কাছে পৌঁছবে। সেই সঙ্গে এমন সব সাক্ষাৎকার যা পাল্টে দেবে ভারতের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। রিপাবলিক বাংলা। কলেজ লাইফ শেষ, শুরু হোক জীবনের মিশন। রায়ো মার্টিনের বই থেকে নাও চাকরির প্রিপারেশন। জিকে, জিআই, ম্যাথস ও ইংলিশ ক্র্যাকার। রায়ো মার্টিন, দ্য আল্টিমেট ক্যারিয়ার মেকার। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। আর এবার যে খবরের দিকে নজর রাখছি, মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত। সিলেবাস কমিটির বৈঠকে জোরালো দাবি তথাগত রায়ের। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হোক শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী, অন্তর্ভুক্ত হোক অরাজনৈতিক মনীষীদের জীবনীও দাবি ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি দাবি করছেন মাদ্রাসা শিক্ষা পুরোপুরি তুলে দেওয়া উচিত এবং তার জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী এবং তার সাথে যারা অরাজনৈতিক মনীষী রয়েছেন তাদের জীবনে তুলে ধরা উচিত। ঠিক কি জানিয়েছিলেন তিনি, শুনবো। মাদ্রাসা শিক্ষা সম্পূর্ণ তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেটা যদি সম্ভব এখন নাও হয়, তাহলে অন্তত মাদ্রাসায় যা পড়ানো হচ্ছে তার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সেখানের জাতি দুর্গাপুরে একটা বড়সড় রক্ত পাচার চক্রের পর্দাফাঁস হয়েছে। বেসরকারি স্কুলে ছাত্রদের পয়সার লোভ দেখিয়ে দুর্গাপুরের এক নামকরা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতো রক্ত দেওয়ার জন্য। আমাদের স্কুলের কিছু বাচ্চা আমরা জানতে পারি যে দুর্গাপুরে একটি নামকরা হসপিটালে গিয়ে তারা ব্লাড দিচ্ছে। তো বাচ্চারা আন্ডার এজে, প্রত্যেকটা বাচ্চাকে 300 টাকা করে দেওয়া হয়েছে। স্কুলের ব্যাগটা সার্চ করতে গেলে স্কুলে একটা ব্লাড ডোনেশনের একটা সার্টিফিকেট দেখলাম। আমার ছেলে মানে নাম লেখা আছে আর 18+ আছে। আপনার ছেলের কি 18 বছর হয়েছে? টাকা পয়সার লোভ টোপ দেওয়া এই করেছে, এই কমপ্লেনটা করলাম। কমপ্লেন করলাম তো ওরা দেখছে এখন হসপিটালে কি হয়েছে, কেন নিয়েছে, কি কাকে দিয়েছে। আমার ছেলে 15 বছর কি ব্লাড দেয়। বলায় থাকুন, বেনিয়ম করবেন না, করলে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিতে বাধ্য। আমি ঐতিহ্য পাছাল, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায়ো মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। রোজভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজভোজ চাল, রোজ চাই রোজভোজ। লাক্সারি লিভিং, এমার্জিং লিডার ইন লাক্সারি ফার্নিচার সেগমেন্ট। সেভেন রেঞ্জার্স হসপিটাল ডানকুনি, হুগলি জেলায় সুচিকিৎসার শ্রেষ্ঠ কেন্দ্র। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। সহনিবেদক, ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে।
বর্ষপূর্তি উপলক্ষে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। আদি রেডিমেড সেন্টার, সোদপুর। হাসিনার ভার্চুয়াল বার্তার ঘোষণায় ভীত বাংলাদেশ সরকার। বহির্বিশ্বে মিথ্যে তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন না হওয়ার গুজব রটাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়ার অভিযোগ হাসিনা পুত্র সচিব ওয়াজিদের। শুভ্রাংশু, তুমি শুনলে যে হাসিনা পুত্র সচিব ওয়াজিদ তিনি একদম বাংলাদেশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করছেন এবং মিথ্যে গুজব রটানোর অভিযোগ করছেন। না, এটা তো ঘটনা, এটা ঘটনা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যারা জিহাদি গোষ্ঠী আছে, যারা জঙ্গি গোষ্ঠী আছে, যারা জামাত আছে, তারা কেউই চায় না কোনো নিবেদন করছেন জয়েন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, your path to global hospitality. Earn 24 lakhs per annum upwards. বিদেশি অনুদানে নাম করে সন্ত্রাসীদের অর্থ জোগানোর দিন শেষ। কালই সংসদে পেশ হতে পারে এফসিআর এর সংশোধনী বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাড়ছে না সংসদে চলতি বাদল অধিবেশনের সময়। Just declare that I am coming. I am going to Bangladesh. Okay? Now the date and everything. Of course, when time will come, I will tell you. সরকার পতনে 2 বছর পর বাংলাদেশ ফেরার বার্তা শেখ হাসিনার। দেশের মানুষের জন্য ডিসেম্বরেই ফিরবো, ফেরার দিন দ্রুত জানাবো। অডিও বার্তাতে বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। From the beginning, behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. 2 বছর আগে ছাত্র আন্দোলনের নাম করে বাংলাদেশে বেনজির হিংসা জ্বলছে বাড়ি, মরেছে মানুষ। ছাত্র আন্দোলনের নাম করে আওয়ামী লীগের সরকার ফেলতে উস্কানি, অভিযোগ শেখ হাসিনার। অডিও বার্তাতে আবেগপ্রবণ মুজিব কন্যা। পরিবর্তনের বাংলায় রাজ্যে টাটাকে বিনিয়োগের আহ্বান সরকারের। মুম্বাইতে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক শিল্প দপ্তরের আধিকারিকদের। টাটাকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও জট কাটানোর চেষ্টা। সকলকে প্রণাম, বন্দে মাতরম। আমি কিশলয়, দেখছেন জবাব চায় বাংলা। আজ বাংলার মানুষ জবাব চাইছে। এত দিন ধরে বারবার আঘাত নেমে এসেছে আমাদের ধর্মের ওপর, বারবার ধর্মান্তকরণ করা হয়েছে, কনভার্সন করা হয়েছে, আর বিদেশি টাকায় এ দেশে, এ রাজ্যে, আমাদের মাটিতে, মাতৃভূমিতে অশান্তি ছড়ানো হয়েছে। সেই বিদেশের টাকাগুলো কেন বন্ধ করা হয়নি? এবং বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সঠিকভাবে সঠিক জায়গায় আঘাত করেছেন। এবং আঘাত করার পরেই চিড়বিড়িয়ে উঠেছে দেশদ্রোহীরা, ডিপ স্টেট আর সন্ত্রাসী জেহাদিরা। উদাহরণ, যেই মুহূর্তে এফসিআর বিলের ঘোষণা করা হয়েছে, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, সেই বিলের ঘোষণা করার পরেই হঠাৎ করে এদেশের বিরোধীরা, বাম, কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে টুকরে টুকরে গ্যাং, তার সঙ্গে সঙ্গে এদেশের বাইরে বসে থাকা ডিপ স্টেটের দালালরা বলতে আরম্ভ করেছে, কি বিদেশি টাকায় আর ধর্মান্তরকরণ করা যাবে না? কি বিদেশি টাকায় ভারতের রাষ্ট্রে, ভারতের বুকে আর ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি করা যাবে না?
তাহলে তো গণতন্ত্র বড় বিপদে পড়েছে। আরে গণতন্ত্রের নামে ভারতের মানুষের ওপর আঘাত হানার পরিকল্পনা করে যারা, আসাম এবং উত্তর পূর্ব ভারতকে কেটে টুকরো করে আলাদা করার পরিকল্পনা করে যারা, তাদেরকে ধিক্কার জানায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গোটা দেশের মানুষের সমর্থন পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এফসিআর বিল আসছে। এফসিআর বিল আসার ফলে কি হবে? বিদেশ থেকে টাকা পাঠিয়ে হিন্দুদের, সনাতনীদের জোর করে ব্রেন ওয়াশ করে ধর্মান্তরকরণ করা চলবে না, বন্ধ হবে। এফসিআর বিলের ফলে কি হবে? বিদেশের টাকা এখানে পাঠিয়ে সন্ত্রাসী ষড়যন্ত্র আর করা যাবে না, বন্ধ হবে। এফসিআর বিলের ফলে কি হবে? এই দেশের মাটিতে আন্দোলনের নামে গুন্ডামি এবং তাদের ফান্ড পাঠানো বন্ধ হবে। আর কি হবে না? যারা সঠিকভাবে সমাজের জন্য কাজ করেন তাদের জন্য কোনো টাকা, কোনো ফান্ডিং বন্ধ হবে না, শুধু আইন মেনে করতে হবে। প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন, তারপর আজকে জবাব চাইবে বাংলা। কাদের আপত্তি এফসিআর বিল আসলে, সেই জবাব চাওয়ার আগে প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন দেখুন। कुछ भी करो, बता देना, झूठ फैला देना। इन दिनों एफसीआर को लेकर के भी ऐसा ही झूठ फैलाया जा रहा है। यूसीसी के लिए ऐसा ही झूठ फैलाया जा रहा है। एफसीआर के लिए झूठ फैलाना, सीए के लिए झूठ फैलाना, सुरेंद्र जैसी फिल्म के लिए झूठ फैलाना, केरलम फिल्म के लिए झूठ फैलाना, कश्मीर फाइल फिल्म के लिए झूठ फैलाना, ये झूठ फैलाने का कारोबार लेके बैठे हुए हैं। বিদেশি অনুদান সংক্রান্ত সংশোধনী বিল চলতি সপ্তাহে লোকসভায় পেশ হতে চলেছে। এই বিল পাশ হয়ে আইন হলে হিসেব বহির্ভূত বিদেশি অনুদানে লাগাম টানা সম্ভব হবে। সেই সঙ্গে খারেজি মাদ্রাসা ও দেশবিরোধী চক্রান্তেও দাঁড়িয়ে পড়বে। আর তাতেই চিড়বিড়ানি শুরু হয়েছে বিরোধীদের। অধিবেশন পণ্ড করে যেন তেন প্রকারেনও এফসিআর বিলের বিরোধিতাই একমাত্র উদ্দেশ্য। You cannot bring FCRA in that old format at all. Because it is against because RSS can do anything, but no other NGO. This mindset cannot be approved. Therefore, we will oppose it very strongly. We are not going to allow them to pass that type of draconian bills. বিষয়টি দেশের মধ্যে থাকলেও ঠিক ছিল, কিন্তু ভারতের সংসদে এফসিআর বিল নিয়ে আতঙ্ক মার্কিন মুলুকেও ছড়িয়েছে। মার্কিন সাংসদ রিলে মুর তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেই দিলেন, এই বিল খ্রিস্টান সম্প্রদায়ের ওপর আক্রমণ। এই বিল পাশ হলে আগামী দিনে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে। মানেটা পরিষ্কার, ভারতের এই একটা পদক্ষেপ ভিত নাড়িয়ে দিয়েছে মার্কিন ডিপ স্টেটের।